তুমি রেকর্ড শুরু করেছো অনেক? জি ভাইয়া, জি। তো আমরা চ্যাট বক্সে যে লিংকটা দিয়েছি ssrcportal.gov.bd, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পোর্টালটা ওপেন করলে এসএসআরসির যে মেইন ওয়েবসাইট আছে, সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ, প্ল্যানিং কমিশন, প্ল্যানিং ডিভিশন, মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আপনারা যারা এখানে আমাদের পার্টিসিপেন্ট হিসেবে জয়েন করেছেন, প্রতিবারই একই মেসেজ আমরা দিয়ে থাকি যে আমাদের সবারই ছোটখাটো কিছু আইডিয়া থাকে বা হাফ ডান রিসার্চ থাকে বা একটা ইনিশিয়াল ফেজে মনে হচ্ছে যে আমি এই বিষয়ের পরে কাজ করতে ইন্টারেস্টেড, যদি একটু ফান্ডিং পেতাম বা ফান্ডিং এর সুযোগ থাকতো তাহলে আমি আমার আইডিয়াটা এক্সপেরিমেন্ট করতে পারতাম। এটা একটা বিষয়। আরো একটা বিষয় হচ্ছে যে আইডিয়া আছে, আইডিয়া আমরা ইমপ্লিমেন্টও করেছি। কিন্তু আমরা যে টুলস বা টেকনিকস গুলো এই ট্রেনিং এর মাধ্যমে শিখলাম, সেই টুলস এবং ট্রেনিং টেকনিকস গুলো যদি আমরা কোনো একটা রিসার্চ প্রজেক্টে যদি এপ্লাই করার সুযোগ পেতাম, তাহলে হয়তো আমাদের এই টুলস টেকনিকস গুলোর একদম প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন থাকতো, যে বা অ্যাপ্লিকেশন থাকতো, যে আমরা যেগুলো শিখেছি সেই জিনিসগুলো এইভাবে ব্যবহার করতে পেরেছি। তো সেই জায়গাগুলো থেকেই আমরা একটু আপনাদেরকে প্রমোটও করব এবং পুশও করব। কারণ আমরা বলছি যে শুধু ট্রেনিং এ অ্যাটেন্ড করার জন্য যে ট্রেনিং এ অ্যাটেন্ড করছি তা না। আমরা চাই যে কিছু ভিজিবল আউটপুট, যে আপনারা ট্রেনিংটা শিখে ইফেক্টিভলি টুলস টেকনিকস গুলো রিসার্চ বা যেকোনো ধরনের গবেষণাধর্মী কার্যক্রমে এপ্লাই করতে পারছেন। তো সেই জায়গা থেকে সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের যে মেইন ওয়েবসাইট আছে, এখানে আপনারা যখন ডাউনলোডে যাবেন, আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক ধরনের গবেষণা করার জন্য ফর্ম আছে। মূলত আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং হোপফুলি তারা নেক্সট ১ মাসের ভিতরে একটা সার্কুলার দিবে, কল দিবে। আপনারা ওয়েবসাইটটা খেয়াল করলেই এখানে সার্কুলারটা পেয়ে যাবেন যে আমার কবে ফর্মটা জমা দিতে হবে এবং ফর্মটার এই প্রোফর্মাটা, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম আ আপনারা এই এই মেইন ওয়েবসাইট থেকে, এখান থেকে ডাউনলোডের ভিতর থেকে ডাউনলোড করে নিতে হবে। সো আমরা যদি ট্রেনিং চলাকালীন সময়ে আমরা একটু খেয়াল করি যে এই ফর্মে কি দিতে হবে, কি প্রয়োজন। সো এই বিষয়গুলো নিয়ে যদি আমাদের আরো কোনো আগ্রহ থাকে, জানার বিষয় থাকে, আমরা কালকে আশা করছি সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের যিনি অ্যা ডিরেক্টর আছেন, উনি আপনাদেরকে একটা ব্রিফ দিতে চান। হোপফুলি এখন পর্যন্ত আমাদের টাইম সেটাই আছে। তো তার কাছ থেকে আরো ইন ডিটেইলস আমরা জানতে পারবো যে আমাদের কবে নাগাদ সার্কুলার হতে পারে, আমার আ গবেষণার কোন ক্ষেত্রগুলো আছে, কোন ক্ষেত্রে আমি এপ্লাই করতে পারি। সো আমার মনে হয় যে এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ এবং এই সুযোগটাকে নেয়ারও বিষয় আছে। সো আমরা যে টুলস টেকনিকস গুলো শিখেছি, আর শিখেছি, আ জিআইএস শিখেছি, আমরা এনভিভো শিখবো, কালকে থেকে শুরু করব। সো এই ৩ টা সফটওয়্যারের বিষয়টা আমরা যাতে প্র্যাকটিক্যালি এপ্লাই করতে পারি, এজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এসএসআরসি এর এই পোর্টালে ঢুকবেন এবং সেখান থেকে যে বিভিন্ন ধরনের গবেষণা আছে, সেই গবেষণার যেটা আপনার পছন্দ বা যেটাতে আপনি কোয়ালিফাই করেন, সেই গবেষণাটার জন্য আপনি নিজেকে প্রস্তুত রাখেন। ধন্যবাদ। আমি একটু এর ভিতরে একজনকে একটু রিকোয়েস্ট করব। আমি সবাইকে স্ক্রিন শেয়ার করার পারমিশন দিয়ে দিয়েছি। সো যেহেতু আমাদের আজকে আমাদের শেষ ক্লাস, আমরা আশা করছি যে ১০ টার দিকে আমরা শুরু করতে পারবো। তো তার আগে আমরা যারা এসছি, এখানে অলরেডি জয়েন করেছি। তো তাদের কাউকে আমি একটু রিকোয়েস্ট করব যে আমরা আ সাকসেসফুলি কি এনভিভো সফটওয়্যারটি, যে দুটো লিংক আমি দিয়েছিলাম, সেই দুটো লিংক থেকে আপনারা আ সফটওয়্যারটি ডাউনলোড করতে পেরেছেন কিনা এবং রান অ্যাজ ডেট যে ফাইলটির কথা আমি বলেছিলাম, এই ফাইলটিও ডাউনলোড করতে পেরেছেন কিনা।
যদি পেরে থাকেন তাহলে আমি একজনকে একটু রিকোয়েস্ট করব যে তার স্ক্রিনটাকে একটু শেয়ার করার জন্য, সো দ্যাট আমরা এখান থেকেই গাইড করতে পারবো যে হাউ ইউ ক্যান ইনস্টল NVivo cracked version using the run as state files and the trial version. সো কেউ যদি একটু স্ক্রিনটা একটু শেয়ার করতেন যে আমি ২ টা ফাইলই ডাউনলোড করে রেখেছি। সো হাউ উই ক্যান প্রসিড ফ্রম হিয়ার। সো আই ক্যান ডেমনস্ট্রেট ইউ, সো দ্যাট আপনারাও যারা এখানে আছেন তারাও যাতে এর সাথে একটু জয়েন করে শিখে নিতে পারেন যে এইভাবে আমিও ডেমনস্ট্রেট করতে পারি বা আমিও। মুস্তাফিজ, আমি আসছি। ওকে, ফাইন। তাহলে আমার মনে হয় আমরা আমাদের NVivo ইনস্টলেশন প্রসেসটাকে আমরা একটু ডিলে করে রাখি। যে কিভাবে আমরা NVivo ইনস্টল করব। উম আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু আজকে আর এর শেষ ডে এবং আমাদের মাল্টিপল সেশনস ও আছে। তো আমি রিকোয়েস্ট করব যে ভাইয়াকে শুরু করার জন্য। আর একটা কুইক ফিডব্যাক, আ আমরা যেটা মানে আ ইনফরমালি কয়েকজনের কাছ থেকে কালেক্ট করার চেষ্টা করেছিলাম। অনেকের জন্যই আর এর প্ল্যাটফর্মটা নতুন। যেটা আমার জন্য আমিও স্ট্রাগল করেছি। তো সবাই চিন্তা করছে যে ভিডিওটা আমার কাছে আছে এবং ভিডিওটা দেখে আমি শিখে ফেলবো। এটা একটা বিষয়। সো আমার ধারণা যে সবাই আমার মতো একই স্টেজে আছে। আমি ভাইয়াকে রিকোয়েস্ট করব যে সবারই একটা এক্সপেকটেশনস আছে যে যদি কোনো বেসিক কোনো বুক বা রেফারেন্স ম্যাটেরিয়াল পাওয়া যায়, যে যেখান থেকে একেবারে ইজি প্রসেসে স্টেপ বাই স্টেপ এই ধরনের আর শেখার জন্য কোনো ইজি ম্যাটেরিয়ালস আছে কিনা, যেটাতে আমি স্টেপ 1 এই কাজগুলো করব, স্টেপ 2 এই কাজগুলো করব, স্টেপ 3 তে মেমোরাইজ করতে হবে কোডগুলোকে, এই কোডগুলো আমি মেমোরাইজ করলে এইভাবে আমি মোটামুটি একটা বেসিক ধারণা পাবো। তো সেরকম যদি কোনো রেডি ম্যাটেরিয়ালস থাকে বা রেডি যদি টেক্সট বা যেকোনো যদি রেফারেন্স ম্যাটেরিয়াল থাকে, কোনো সাইট থাকে, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করা হয়। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। আমি তাহলে ওই কিছু পিডিএফ আছে, ওইগুলো শেয়ার করে দিব। আর বেসিক্যালি রেকর্ডিং উইল বি হেল্পফুল বিকজ এখানে আমি সবকিছুর একটা সামারি ভার্সন দেওয়ার চেষ্টা করছি ফ্রম এ ল্যাঙ্গুয়েজ পয়েন্ট অফ ভিউ থেকে। আর এর তো এখান থেকে শুরু, মানে শেখা শুরু এখান থেকে। দেন মোর ইউ এক্সপ্লোর, দি মোর প্যাকেজেস, মোর অপারেশনস ইউ উইল লার্ন। বাট দিস ইজ দি কাইন্ড অফ এ হাতে খড়ি ইন আর, যে আর অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর সিনট্যাক্স কি, সেগুলো থেকে কিভাবে বিভিন্ন লাইব্রেরি, বিকজ দেয়ার আর অ্যাবাউট 50,000 libraries. Whatever you can think in terms of solving a mathematical problem, they have a package for it. So সেদিক থেকে ওই প্যাকেজগুলো ইউজ করার জন্য আমাদের বেসিক নলেজটা আমাদের অ্যাচিভ করতে পারছি বলে মনে হয় ফ্রম দিস কোর্স, বিকজ উই নো হাউ টু লোড এ প্যাকেজ, হাউ টু কল এ ফাংশন, হাউ টু ইউজ পাইপ। দ্যাট আর দ্য থিংস, কি থিংস। বাট এরপরও যদি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আর কে শিখতে হয়, আই থিঙ্ক there are nothing much left. It's a very simple language, but তারপরও the only complexity lies with the different kind of problem solving. And that's why I'm going to share today some of my experience and projects. From that perspective, you will continue your journey of learning. So if you think this is one of the sessions are, then probably learning will not happen. This is the beginning, and this is the very, very 101 like course I'm giving. Okay, so this is the foundation stone of R, and from there, think about a problem, then try to solve it. So I will share some of my experience, and obviously I will share some of the resource materials in terms of PDF, and that will be shared through Moodle, the usual course link you get. Okay, so with that hope, I am going to start. And Sabbir wants to ask some question, raising hand. স্যার, থ্যাংক ইউ স্যার। আমি একটু হচ্ছিল মোস্তাফিজ স্যার একমত, এবং হচ্ছিল আরেকটু যদি হইতো এমন যে আমরা বেসিক্যালি ইন্টারফেস ইউজ করাতে হচ্ছিল অভ্যস্ত, মানে আমরা কোডিং যখন লিখি, তখন ইমাজিন যদি না করতে পারি, তাহলে জিনিসটা হচ্ছিল স্যাটিসফ্যাকশন আসে না, বা হচ্ছে ওইটার মানে ইন্টারেস্টটা ফিল হয় না। যার জন্য এমন হয়তো যে কোনো একটা যদি প্রজেক্ট আমাদেরকে মানে দেয়া হতো যে আউটপুট এইটা, কিন্তু you have to go through step by step and you can find these output that could be more interesting, I think, like so আমরা পাওয়ার বিআই বা ট্যাবলো যেভাবে শিখছি, যে হ্যাঁ অল্প একটু করছি, আউটপুটটা দেখতে পাচ্ছি, ইটস মেক সাম ইন্সপিরেশন টু লার্ন নেক্সট স্টেজ। সো এমন যদি একটা হতো যে এইটা হচ্ছিল প্রজেক্ট আউটপুট, আর এইটা স্টেপ বাই স্টেপ
তাহলে হচ্ছে প্রত্যেকটা কোন কোডের জন্য কোন আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা ফিল করব। এইটা এমন যদি কোনো কিছু প্রজেক্ট দেওয়া যেত তাহলে মনে খুব খুব মানে উইথ কোড এবং হচ্ছে আউটপুট দ্যাট উড বি ভেরি ইন্টারেস্টিং। তো আমি আচ্ছা, অলরেডি হচ্ছে আপনার সাথে একটা হচ্ছে শেয়ার করছি যেটা আমাকে হচ্ছে খুবই হেল্পফুল করছে। সো so now I'm like realize this code little bit, so how we get the data that wrangle, wrangling, yeah. so much, yeah, data wrangling. Okay. Thank you so much. No, good. I think that I actually shared last day. The concept is called project-based learning, and eventually, I used to do that way, like for kids. I will share my own experience because the way we learn acquisition and language, if we start from the like a full-fledged code, but that requires a kind of a prerequisite. You should know at least one language, at least one programming language. Then it will really help if you project-based learning. But whenever you're learning a new language, which is your ABC, then it could be difficult to show the if I say a sentence. If you're learning A, B, C, D, E, F, these letters, so letter knowledge, we are trying, the objective of the session was to get the letter knowledge, okay? Not actually the whole programming knowledge. So stepping into R, that's why it's called Introduction to R. But today, I think interestingly, I will show you because somebody requested to show some PCA, cluster analysis, and then I added few topics like regression analysis and logistic regression. So that kind of things, I have a small project. These are the small projects. You see only few lines of code give you like a huge kind of information. Would that be a different programming language like C++ or other? You have to write probably 50 lines of code. But here R has that kind of flexibility. Using only 3 lines of code, you can get a full model running. So I will show that, I will explain that. So, and obviously, as I mentioning again, this is the beginning of your R journey, okay? And I will share my one of the my personal stories because আমাকে অনেক জিজ্ঞেস করছিল if I can share my own learning history in this space so that you people can get some motivation or can also think, okay, it is also possible this way. So I am going to start. Hopefully there are 10 participants. Should we start or should we wait for a few other people to join? I think we can start because this session is okay. recorded. Okay, that's good. Okay, so let's have a look. You can see my screen, right? I'm sharing my screen. Now, this was the plan. So if you look the plan I have made, as I said, it is a 101 like course. I assume R is going to be your first programming language in this space to learn. So I started from that perspective. So session 1, I tried to give you like as a language, R as a language, and what are the components of language. Then did some statistical analysis using R. Then the visualizations, some simple visualization stuff using R, then some data wrangling, which is the data preparation, data pre-processing, that kind of thing, using wrangling as package. Then today we are going to look at basically the broad aspect of R, okay? So today is going to, I will show you some of my project, so give you my personal story, and also I will try to motivate you to keep your learning on R, because I use R and I am not a very like a early user of I am a late adopter of R. So from there, I feel R has a lot of potentials, and that's why I really give you a kind of a motivational things today about R. But apart from R, I am also same with Python. So would that be a Python course? I would also speak the same thing because I have been using Python for like 15 years. But when I see R and Python side by side, I say they are going hand in hand, like a side by side. They are very much similar. So whatever work I want to do in Python, I sometimes do it in R, sometimes I do it in Python. So it's basically like a similar language to me. Like if I say language as a Bangla, R is a kind of a Bangla to me, and similarly Python is also kind of a Bangla to me. With these two languages are similar language, similarly speaking language to me. So I mix this code sometime together. So let's have an outline of today's. Today I'm going to give you a quick recap, quick refresh of our journey.
of those 4 weeks, we had like a 4 sessions. Okay. Then my personal story. Then I will try to give you a motivational use case of R, why we should keep your learning on R, what are the job scopes. I'm talking about not only and not only in the Bangladesh, probably in 4 or 5 years after, there will be a lot of jobs opening in Bangladesh. Okay. So if you keep on this kind of skill set on your toolbox, definitely you can secure a good position in many places. Because I realize, but I think what is happening in the in this data-driven world, Bangladesh is not that quite advanced quite in this, because university doesn't have that kind of course as of yet. But gradually they are coming up, and hopefully there will be a lot of demand in data space in Bangladesh. So, and if you are familiar to this kind of like a scope or approach, then I think you will be able to get a good job or good promotions, and you will be able to do something meaningful. Because as I said, data is the economy. Oil is the economy. Now data is the economy, and Bangladesh sitting on that like a huge tons of data. Whatever use case you need to think, Bangladesh has all kind of data. So somebody has to dig it out, and it could be new oil for Bangladesh even. So practical work, I will not leave you without doing anything today, but I will check you some of the source code with the principal component analysis, then clustering and regression analysis, and logistic regression. So regression analysis is for predicting, logistic regression is for one of the things that we can do for classification. Okay, so these are the topic of today. So quick recap. So we started our journey from A, and now we are sitting in B. Just trying to give you like a train station scenario. So we had started R as a language. So we wanted to know what is R as a programming language, what software we need, what interface we need. We have learned that. We know R is actually a binary package, and R is not a visual language like other, like a Power BI is a visual tool, or even there are many drag and drop kind of language. So you just have less code. That kind of a R is not. R is basically for kind of a nerdy language. Okay, if you know programming language, it is for mostly catering those kind of people. You have to get your hands dirty on the keyboard, writing lots of lines. It's that kind of language. But if you are like a GUI person, graphical user interface driven programming person, probably R will feel discomfortable for you, because you have to write everything by hand mostly. Okay, and you have to know, you need to know what libraries to be used for that particular purpose. So it's a kind of a knowledge driving language, not like a self-exploratory kind of language. So that's a kind of a R language. So from that perspective, we got to know what is the syntax of R as a programming language. Then the variables, what is a variable, what kind of data, basic elementary data types R has. For example, the basic data types, character, integer, number, okay, that kind of thing. And then we try to understand how we can create a logical statements, okay, like you call that conditional statement, like if, and if there are multiple conditions, and if else, how that could be multiple if else. We also saw the nested kind of if else, okay. And if else just runs once. So if you want to do a repetitive action of something, then we need a looping structure. So there are two kinds of loop in R, like a while loop and the for loop. So we saw that kind of looping structures, which can help us to go do some operation with a loop. So we have a control, like I want to do it 10 times, 5 times, or even based on a condition. Until the condition is fulfilled, you keep on going. That kind of behavior we do with the looping, right? And then we, using the simple variables, we understood some of the complex data structure like vector, matrix, data frame. So this is a kind of a augmented data that actually is a set of different kind of variables, like a different type of elementary data variables or elementary data types. Then we learned how to create our own function. Function is nothing but a group of code. You name it, and then we can give some kind of information to the function, which is, we call that parameter. So, or we can be without parameter.
So function are handy in a sense. They are very simple in a sense because we can reuse it. So if we name a function like call add, then if you want to do like a lot of operations in add, we can call that function that many times. So that's how function is helpful, because it is grouping a set, like a group of codes for us, and we can use it wherever we need it. And same way, when you're using the libraries, these are nothing else than the function. So somebody has written a lot of functions for us, and they have kept it in a library, and we include that library by the library command, and we got all those functions available on our code. Okay, so that is in a sense was the knowing about R as a programming language. We know the R Studio is the visual interface where we can invoke the R packages, and we can have a graphical tool where we write our code, where we can inspect the variables, where we can see the output, the graph, plot, everything through R Studio. But back end of R Studio was R. So we had to install two packages. One is the R as a binary package, and then we use a visual tool like a graphical user interface, like for example Word, or probably the many other programming languages has, like if you want to use the Eclipse, which is another programming language tool, like a graphical user tool, where you can write your code. You can compile this code, you can see, you can edit it, and you can eventually run your code. So in that case, we use R Studio to run our R code and see the output. We don't need to R Studio. There are also, you can use the Eclipse, the other interface I have mentioned. You can use Anaconda. There are different user interface we can have that can also use the same R, where you can write your code, edit your code, and run the code. Okay, but in this case, we use a graphical user interface. Our programming interface was R Studio. So that was our starting journey from A. And once we have gained some knowledge about R as a language, we know how to speak R. Okay, so that was the motivation. We know if somebody gave us a code and like in R, it will make some sense to us. We can read it. Okay, yeah, this is how we create a variable. This is how we are assigning a variable with the arrow. And then this is how we are doing a loop. This is how we are writing an if statement. So that kind of knowledge we have got in session 1. Okay, if not, please review the video. I try to give all the basic, very, very essential things about R. And that is going to be your kind of a very like a entry level understanding about R. So the session 1 video, if you see it, if you do it, and I have to give some of the examples, hands-on, like explanations using the R code. So if you go through slowly, I think you will be, you'll be good. You'll learn the basic of R. So any R code will be given to you, you'll be able to understand it. So it will not be a gibberish to you. So if say, for example, if you don't know the programming language, how to program in Node.js, and if I give you the source code, then it will be totally understand like, what is this? I don't understand. That will not be the case. In this case, now, if I show you some R code and you will say, oh yeah, I understand. This is how you're creating a function. This is how you are doing these things. So that was objective for session 1. Session 2 was a kind of a brush up for our statistics. We understood what is a statistics. So I tried to cover the whole from the population to the sampling and to the normality and normal data. So we kind of gave you a kind of understanding central tendency, central theory, like a limit theory, a central tendency, or like a that kind of a statistical things like a mean, median, mode, how we can get those basic statistics. And I talked about there are two religions of statistics, which is the frequentist and the Bayesian statistics. Bayesian statistics is mostly like machine learning stuff, but we are doing on the frequentist statistics in normal statistics. And from the probability perspective, we see number of, we calculate a different kind of probability, just a math probability that we got in like a probably high school level, or even basic university first year probability thing. So we got all those things clear. I tried to clear our mind how that could be done using R, some of the functions, so that was a kind of exercise to get familiarity of the R code.
Then we did some kind of inferential testing, like we have the normality test if the data is not normal. If the data is normal, then it's the Gaussian data. Then we do the t-test. So there are different kinds of t-tests. We have the simple t-test, paired t-test, then independent t-test, and we also did the multi-group wise ANOVA test and the post hoc test. And then for non-parametric test, which is a non-normal data, if our data set was small, or if it's not discrete, even mostly categorical, then we go for the non-parametric test, right? And we saw the different versions of Wilcoxon test. And also we saw the fitness of good, the chi-square test. That kind of things we have done, and we understood the p-value, when to reject, when to accept. So that was like a very summary of the inferential statistics, and that gives you the foundation. For example, if you have all the data, you just need to know what kind of test you need to run, and you have probably done it with similar other packages like SPSS or JUMP or many other things where there are visual tools. So R is not very much comparable in that space with others. Here you have to write your own code to get those things spitted out for you. Okay. Then session 3 was mostly on visualization. So try to give you a kind of a basic theory, because I told you that a visualization is a semester course. It takes like 13 weeks to deliver what is visualizations. What are the aspects of data visualizations? There are a lot of aspects of visualization, our cognitive understanding, Gestalt theory. There are many, many theories of how a visualizations can, because we know a picture speaks more than 1,000 words, but how that does it happen? What are the science behind it? Okay, in order to get that, somebody has to attend the data visualization course. But I try to give you a very capsule size information so that you understand what a good visualization could be and what are the ingredients of a visualization. So from that aspect, the marker and channels were the two basic things, very, very basic things. Markers are the geographical or geometrical, not geographical, geometrical elements or the shapes, and channel through which we express that. So channel could be color, could be our size, it could be intensity, it could be tilt, angle, things different way. We represent information through a geographic, like a geometrical shape. So that's basically mixing of marker or channel. We both represent categorical and numerical data. So I showed you some of the examples through the slide. So that will be kind of if you get an understanding how we can communicate like a complex data set on like a 2D space. And we did some like a various kind of plotting using ggplot. ggplot2 was the package for R that give you good understanding of those like a cool visualizations. We could do that with simple R plot, but we have used the ggplot to have more theme, more color, like some kind of customization we can have on our plot. So we saw different kinds of plots. So look at those video to get to know what are those plots are created. And as I said, this is the beginning. And if you Google, if you eventually go to ggplot library itself, you'll get some samples. So you can run those sample with the data set and you get more understanding. And if you want to go more, there is another kind of a plot called Plotly. Okay, so you can use the Plotly package as well, which is more cool than ggplot2. And whatever visualization you see nowadays on the internet, in the media, on the news, they are very much like created either this way. Either there are the packages called the Plotly or D3 or probably even ggplot2. So these are the main sources of the data visualization tools. Or even if you think about, I will show some of the things from my things, which is the Power BI. So visualizations is nothing but the representation of data. So R, some of my use case of R, I take R as a kind of a pre-processing, making the ground preparation of data and output of the data. Then if my data is saved, my process data is saved in a CSV file, I can take any kind of cool tool available on the market, like a Tableau or
Power BI, where you can visualize these things. So I will show that. So because some of the things I can do that. But ggplot, using ggplot, you can also create a web application. So you can have everything through R as well. It's a choice where you want to take an exit path from R. What kind of what portion of your project you want to rely on R, and then from where you want to take. You don't need to deliver your project whole project using R. You can mix and match, and often I do that. And that is the best way, because you take the best thing out of R, take the output, take an other tool to use your next step. Then session 4 was purely on data wrangling, which was we used tidyverse extensively. We saw different kind of transformations from row to column, column to row, like long and wide transformations. Then we saw the mutations. We could see the summarizations. So people who has some kind of a SQL knowledge background, they could easily map their knowledge, how we can select the data, we can subset the data, we can summarize the data, we can create a new data out of the given data. So that was a part of wrangling. Okay, and tidyverse is the package which has all the necessary functions, and we saw some samples and examples using tidyverse. So that is basically the foundations, I would say, very basic foundations to step into our world. Okay, now my personal learning journey. So you can see R was born in 1993 and it became adult. I put it adult in 1999. Okay. So because why is it 1999 and adulthood? Because it was born, and then only on 1999, the CRAN repository was created, which is the repository for our archive library. So it was become an open source prior to that, and then people start to contribute some of the packages. So I put some of the time frame, which is actually aligning with my a different stage of my career. So from 1994, 98, I was a university student in Khulna University, my undergraduate study. So at that time there was no R. So when I graduated, there was even R was in the incubation phase. Okay, so I didn't even know the name of that. So the black things, I have color coded those things. These are the era in my careers. I didn't even know about R. I didn't know any iota of R. I didn't know what is R even. Okay, I didn't even know the name of R. Okay, truly speaking. And the green things, I started to know about her. I knew because that was studying my PhD time, no, postdoc time. Even in my PhD from 2004 to 2008 time, I didn't even use R. I didn't even know even R, okay? Frankly speaking, I use Python, as I say. Okay, I used my all kind of transformations, all kind of like a data modeling things in the PhD. I used to do in there, and obviously SPSS package. Then until 2008 to 2010, when I started to my postdoc, I started to know something about R, and that caught my attention. But from 2016 to 10 to 16, I even didn't use R at all, because that was a software engineering role. I used to build software, so it didn't require for me to R. But after 17 and up going now, I am like a heavy R user now. So I would say this is a highlighted area where, so you can see my formal R learning started from 2017. This is very recent. And why? And the use case, because why I have to run, because I saw when I was doing job in UNSW, which is one of the best universities in Australia. I worked as a data scientist, and I used to write my code in Python. Then I saw some of my other peers, they are doing some R these things, and then I got my attention, what is this? So I become curious more about, because I have some familiarity when I did my PhD, like a postdoc, as I said, in 2008 to 10, but I never did any project or anything. I just like this, as a language, I see, oh, that language is this. Okay, it's very easy, interpreter language, that's it. But from 17, when I saw, oh, that's a good one, so I started to do some project work using R. So the project was basically a survey result. So as a data scientist, educational data scientist at that time, I got a lot of student surveys from the universities and want to see a different kind of
responses, some kind of fact finding, data insight from the survey. So that was the beginning with a project based R. Okay, but my real learning as is from a teaching point of view. For example, if you know R as your own project, that is not probably enough to teach someone or tell someone this is how you should learn R. Okay, so that didn't happen unless I started my like a part-time teaching with the James Cook University, which is a JCU, and they run a course online called Master of Data Science course. And there they said they are offering their Master of Data Science course using R. And that was the like a new shoe I have to wear on R, like how to see like how a student will learn R. So I then channelized my understanding of R as a model, R as a programming language. So I and the delivery I am making now or today is from my experience as a kind of a delivery person for the students for this course. So I started from the language components and assume this is their first language, and what should they map, what is the variable even how what kind of language it is. So component wise, how are. So I got more like a more sophisticated step-by approach learning when I started to teach on R in this course. Okay, so and that actually helped me and reading about some books about R from O'Reilly or even Udemy courses. That really helped to understand R as a programming language. But obviously for me, it was an advantage because before R, I already knew about 15 programming languages from the universities, from my course careers, because and always help if you know like a knowledge on any programming language, then it just help you to map it. Okay, so for me, learning a new language, even probably last 2 months or 3 months ago, I learned a new language, which is like a React Native, which is a language for developing mobile application. So for me, it took only probably 2-3 weeks or less than that, even probably a week, because I know all those languages. I just need to map my understanding, how to declare, how to like scope these things. So it is quicker. So for me, learning a new language, even R, was easier because I already knew some languages. So my language, my learning was just mapping. Okay, just okay, how I can do it in C, how that can do the same way in this. So I just mapped how this is done in the PHP, how this is done in R. So if you know many language, so it will be very super easy for you to achieve or to learn a new language. You just need to map your understanding with reference to a given language or your favorite language you already know. For example, Python was my favorite at the time. So I say, okay, this is the way of doing in Python. Okay, this is the way, okay, this is the way they do it in R. So it's just mapping exercises. And as mentioned, project-specific learning really helped. So still I'm learning a lot of stuff in R because I'm doing my projects and I'll be sharing. And no matter, you will be stuck. For example, if you get your solution on your head, do a Google search. So, okay, I want to say this way. So people, there are already some code over there. People already given some suggestions. So if you know how to read those solutions, then you will understand, and then probably you can translate that some people's hint or solution to solve your own problem. That's why Google search is really helpful. Stack Overflow like a site where you can get some sample codes. But if you understand this language as an R, the syntax and everything, then you will see other people's code as well and the solution as well, and that will help you to devise your own solution. Okay, so that is the, I think, ideal way of doing. You don't need to memorize anything. Okay, you just to know the conceptually, okay, I want to transform this to this way. Okay, if you don't know the function, just Google it. Okay, and so, oh, okay, this is a spread function. Okay, and how to do a spread, then you do that way. So yeah, so I think less cognitive load, no memory. You just need to know the concept, what you want to do, and probably a Google search will give you a right pointer where you can get some code snippet, copy those code snippet, try to improve that, try to massage that, and then, yeah, make it your own. This is the learning community. Okay. So before I go, the next, any question?
Yeah, so somebody said YouTube tutorials, books. Yeah, I think if you Google, if you even Google like a YouTube, on the YouTube, you say learning R in 1 hour, okay, you will get a lot of good videos. So I think there is a zero to hero kind of a series on R would be helpful. So just do that since you have some kind of understanding. So any video, any things will be really, really helpful to consolidate your learning, because it's not, now you have stepped into a known territory. So anything known you see, you will understand it, and that will really positively help your learning. So any Google video, even Udemy course, there is also a good Udemy course I would recommend if you want to go to machine learning space, because they have good courses on this. I think is the A to Z of machine learning course on Udemy. That is a good one, and that give you kind of our experience as well. Okay, so I'm moving to the next slide. And there is no more question here. Okay. So what is data science? So now I'll be talking about some kind of a futures like use case of R, which is talking about the data science. As you can see, R doesn't sit anywhere, right? You can see here, there, machine learning, you can see Python and other languages, which is this data science space. But in order to solve problem, your problem could be, as a data scientist, you need to have various skill sets. It's not like a one skill set. It's come from a domain knowledge. For example, if you're working on health, you need some kind of health knowledge. If you're working on banks or finance, you need some financial knowledge, or how the industry works, okay? So that's kind of domain knowledge. Then there are a lot of tools available. There are programming involved, modeling involved, knowledge involved that comes from the computer science knowledge, the systems, okay? For example, if you want to think about the cloud, what is a cloud? What are the services available on the cloud? That kind of things comes from the computer, because that's a kind of huge data set we are talking. It's not talking about 1 giga or 2 giga. We are talking about a petabyte of information, or even like a series of stream of information which is coming, like a Twitter, millions tweets comes in an hour. That kind of stream of information, kind of infrastructure, okay, infrastructure related things. Then how to do some kind of model understanding that's come from our mathematical understanding. So all those three sectors, like your domain knowledge, computer skill, computer science knowledge, or computer engineering knowledge, and mathematical knowledge, they intersect. And obviously your research, and I call the center of everything is the curiosity, okay? The curiosity, what is the Bangla of curiosity? Utshukko. You have to be very much utshuk to question about, okay? The center of everything is আমাদের কৌতূহল. Without any কৌতূহল, curiosity or the necessity is the mother of invention, okay? So if you become curious, then it becomes a necessity, because then you have to solve it. Without any curiosity, necessity is not like created. So first you have to be curious, and then you need several other skill sets around this thing. First of all, you need to have like a creative person, like a creativity. Then imaginative, like how you are devising the solution. Then communication, like how you communicate these things, like how you express your things. Then obviously empathy, which is kind of thing like you should be, you are not a robot, okay, but you are building a robot, or kind of artificial intelligence thing, but that means you are not without an empathic person. So you have to think about the empathy, which is a very, I can't give a big lecture on empathy, but just simplistically, empathy is a core component on building something, and above all, leadership. So these are that things that comes out of your data science solutions, which is not, I have not shown here, but that are the core of the solutions. So curiosity from the data, then you have to understand imaginative and the creatives of the data, and then when presenting it with through leadership skills, okay?
because we are making some insight or data-driven decisions from the data. So if you don't feel your leadership skill is there, then you are not pitching out enough of your finding. Okay, so that's why the leadership also very much key in this business. So data science is actually a domain which is not new, which was probably existing from 1960s, but recently, unless like at least last 10, 15 years, or probably last 12 years, this has become like a new area of a business, data science. And these are the key skill sets in the data science is required. And these are the tools and skill set, but the qualities I just mentioned, which is centered to the curiosity, is essential. So you have to be curious, then you think about what to do about it. So the pillars of the data science are like this. Just as a summary of the Venn diagram. The diagram is called Venn diagram, where I show you the different cross or the cross-sectional interpolation of those knowledge. But simplistically, this is a kind of a loop. So obviously, we need to high performance computing skill, and that's a new different area of achieving like excellence. I know there is a different infrastructure called Hadoop. There are different infrastructure called big data movement, which is kind of high performance, where you can store that much. For example, if you want to build your own Google, it's not talking about one simple computer. It's a cluster of computers across the whole world. So how you connect the info, you're storing simple information like your web page information, but like trillions of web pages information are there, and you're processing on the fly. Your search is coming out of those trillions of web pages. How that performance, the computation is happening. Okay, so that is kind of a big data infrastructure and computer system we are talking about. And obviously, the big data with big problems, then machine learning, how we can do that. Then, okay, I need to understand how it is working. So you need a visualizations, and math is supported by all these things. So these are the pillars of data science, but the core of those data science thing is the overarching big circle is the artificial intelligence, where the whole world is heading. So we are talking about the AI, which is the artificial intelligence. What is AI in broadly speaking? AI is what human can do that we think that machine will be able to do it. So from that concept, from that concept of our understanding, we want to take advantage of machines doing the same work for the human. So because we can see if the machine can see or not, we can speak if machine can speak and understand or not. So from that perspective, what human functions can be done in a human way, can machine be done in that way of doing it? Okay, and there is a test called Turing test in AI, which is called you will not be able to distinguish between a man and a machine while they are if you are talking or conversing with that. So the father of AI was the Alan Turing. And then he gave a lot of things. So I'm not talking about AI lectured here, but AI is the broad thing. But part of the AI is the machine learning, and the part of the AI is our natural language processing, and part of that AI is deep learning. So deep learning is a kind of area where we are trying to simulate it's flicking. Okay, it's flickering. Okay. Let me throw it again. Okay, so yeah, it's a deep learning is a part of AI, which is like a trying to build an artificial brain. So because our brain thinks like a neural, we have the lot of neurons in our brain, and they understand, they are connected together. So we try to simulate the similar kind of a idea in building a model like that way. So that's kind of a deep learning. So here we think about the short-term, long-term memory. When I'm talking about memory, it's not our memory. It's just having the data transform from one phase to another, still having the similar information. We try to mix and match with different information together and see how that information relate to our prediction we are making.
So, and we adjust it throughout the like a millions times of operations. So that is kind of a deep learning. And one of the example of a deep learning, probably you can see if you are typing something on Google Mail, and then it automatically give you the next word. It suggests you then what could be the next word you want to predict. So that's the kind of a understanding you're writing and predicting the next like a word or even completion of a sentence. Okay. So that's one simple example of deep learning in a practical sense we can see. And obviously we can speech to text, so we can talk to the computer that can understand our human voice. That's the kind of a deep learning example. And a typical time spent of a data scientist. So through R, actually, why I'm telling data scientist and data science, because I feel if you learn R and if you master on R, your job role would be a data analyst or data scientist. Okay, and that's why that's why I'm giving this whole kind of a story of data science and data related stuff, because the use case or the real application of R or doing something with R is actually a data scientist job. Okay, and I'm trying to give you a clear idea what is a data science, or what the kind of role and responsibilities, activities they used to do, and what kind of problem they solve and why. So you can see most of the time, as a data scientist, apply the time with the data cleaning and organizing, like your data wrangling, because data comes on very messy shape. It's like a mining. So if you want to extract gold from a mine, you have to do a lot of cleaning, like a lot of background processing before the shiny material comes onto your hand, right? So that's the kind of a cleaning things. And only few and the rest of the times you do some kind of pattern matching, as you can see, and refining or the building the algorithms, things like that, or training, basically the modeling. Okay, but 60% or maybe it's more than 60% time you spend on data massaging, which is data wrangling. Okay, understanding data. Now, why we should learn it? Why we should be having more R skill? Okay, and I have giving you some statistics. I will share the slide. I'm not going to go everyone, but this is a kind of a very bright picture. The slide is showing telling a very bright picture about the future using the data, because I've been telling the data is the new oil, and all those the IDCs, International Data Corporation's predictions about the IT, about the next economy related things with the IT is really promising, and they are all referring to AI based solutions and like a more computational, more like a data driven things. As you can see, the first one, 60% of global GDP will be digitalized or digitized. Okay, so that means they are more digitally enhanced offerings. And you can see, probably I told you, the companies they don't have any product, but they sell the information to get it. For example, look at the Airbnb. They don't have probably their own any hotels, but they are the largest hotel accommodation provider. Look over the Travelocity, or look at the Netflix. They probably now they are producing their own, but they didn't have the any movie of their own. Okay, they used to sell this information, and people used to subscribe, and there is through a system. So all kind of digital economy is there, and as a data scientist or data analyst, you are right into the journey. Since I am working in health data science, so I will be thinking about what could be solved using data science in health. And I feel the same in Bangladesh. A lot of things could be done in health with the data. We have so much information, so much data, but not information. We have not collecting the information. The difference between data and information is here. We are data rich, but information poor in Bangladesh, because we have been probably collecting data. We know data is there. Even you'll be surprised. We have the largest data warehouse in the southern hemisphere in Bangladesh. Okay, by Kaliakore. But nobody is storing the data. Nobody is taking advantage, or probably nobody means from Bangladesh. Some Chinese companies, some American companies, they are using those infrastructure
to do some kind of data operations. But how many Bangladeshi companies are there? They are coming forward to take advantage of that huge data platform or data warehouse, which is there as a digital Bangladesh. But as a Bangladeshi, we are not taking advantage of it. So I feel this is actually a third sector. Like IT was the third sector like a few years ago. Now data science or data should be the third sector in economy. And there could be this thing. Look at China, because I'm not talking about like the draconian society of China, which is the AI giving a social score, whether you are giving a loan. So that is too much of application of AI. But think about health perspective, how we can help the people have a better quality of life. Okay, so all those things I have put here are related to the good application of like AI or data to improve citizens' health. Okay, so I will share some of my project in health because the project I'll be showing is all related to the health related project or health related system project. So I feel that the similar things could be done in Bangladesh as well. So maybe I can take a break. So if you think you should take a 5-10 minutes break, I would rather offer that break now. Then I will be talking about some of the projects. Then I will take you through some of the examples. So how do you think? A break should be now or should I continue? Mustafiz or ভাইয়া একটা ব্রেক নেওয়া যেতে পারে। আর আমার একটা ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে ডাটা সায়েন্স বা ডাটা সায়েন্টিস্টের যে বিষয়টা আছে, যে এই বিষয়টা আমরা গত কয়েক বছর ধরে দেখছি বলতে আসলে পড়ছি অনলাইনে। আমাদের দেশে এক্সপেরিয়েন্স গুলো বা আমার তো এই লাইনে সরাসরি কাজ করার সুযোগ কখনো হয়নি, বা সেই ধরনের আমার ট্র্যাক রেকর্ডও নাই বা আমার ট্রেনিং গুলোও নেই। তো এটা কি আসলে এই সেক্টরটা কি আসলে এই সেক্টরটাতে যাওয়া, মানে আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন তাদের অ্যাসপেক্টে বলছি, ইনক্লুডিং আমি নিজেও, যে এটা কি আসলে হাইপ না এটা আসলে এই সেক্টরটা আসলে হচ্ছে বুমিং এবং এই সেক্টরে আসলে অন্যান্য ব্রাঞ্চ থেকেও লোকজন এসে কাজ করার সামর্থ্য রাখে? এইটা একটু বলেন। ওকে, গুড কোশ্চেন। ডাটা সায়েন্সের অ্যাপ্লিকেশন এইটা এখানে, ঠিক আছে? এটা আসলে হাইপ, প্রথমত এটা হাইপ, ডেফিনেটলি ইটস হাইপ, বাট হাইপ, হোয়াই হাইপ ইজ ক্রিয়েটেড? বিকজ নেসেসিটি থেকে তো হাইপ ক্রিয়েট হয়। হ্যাঁ, সে আমাদের এখন হোয়াট এভার ইউ সেক্টর ইউ থিঙ্ক, যে আমার যদি সে ব্যাংক সেক্টর বলি, ঠিক আছে, ব্যাংক সেক্টর, আমাদের সব ধরনের সিস্টেম আছে, আমাদের ডেইলি ট্রানজাকশন কত হচ্ছে, কার এক্সপেন্ডিচার কত, এভরি ইনফরমেশন যাচ্ছে, সব আমাদের সিস্টেমের কোনো অভাব নাই। উই আর নট ইন দ্য ফেজ যে আমাদের এখন নতুন করে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, ওরাকল একটা সিস্টেম বানাতে হবে, বা আমাদেরকে একটা অটোমেশন করতে হবে, আমাদের এটিএম নাই, আমাদের হেন নাই তেন নাই, এরকম নাই, আমাদের কোনো সিস্টেমের অভাব নাই। কিন্তু অর্থাৎ সিস্টেম আছে, সিস্টেম থাকা মানে আমাদের ডাটা আছে, সিস্টেম তৈরি আছে, ডাটা তৈরি হচ্ছে, হয়তো ডাটাগুলোর ইন্টিগ্রেশন নাই। সো এখানে একটা গ্যাপ রয়ে গেছে। এখন বিজনেস, এখন যেহেতু সিস্টেমটা অনেকদিন ধরেই আছে, সে 4-5 বছর ধরে সমস্ত বিজনেসই আছে, এখন বিজনেস মনে করছে যে আমাদের তো হিউজ ডাটা আছে, কাস্টমারের ডাটা হোক বা মানুষের ডাটা হোক বা আমাদের ট্রানজাকশন ডাটা, হোয়াট এভার যে ডাটা বসে আছে, এই ডাটা থেকে আমরা কিছু কি বের করতে পারি কিনা। হ্যাঁ, তো সেই জন্য এই ডাটাকে বোঝার জন্য তো আমাকে ডোমেইন লাগবে, ডোমেইন এক্সপার্টিস লাগবে। যে আমার ডাটাটার ডোমেইন এক্সপার্টিস না থাকলে তো ডাটা উইল বি মিনিংলেস, যে এই ডাটাকে ইন্টারপ্রেট করতে পারবে না, ডাটাটা আসলে কোন ভাবে তৈরি হয়েছে, কেন, এই বিষয়টা কি। হ্যাঁ, তো এই জন্য ডোমেইন নলেজটা খুবই জরুরি। এরপরে যেহেতু ডাটার সাথে ডোমেইনের সম্পৃক্ততা খুবই বেশি, আমি আন্ডারস্ট্যান্ড বোঝার জন্য ডাটাটাকে, এরপরে এই স্কিল সেট লাগবে। এখন ডাটা শুধু বুঝলেই তো হলো না, এখন এটাকে নিয়ে নাড়াচাড়া করছে, কিছু প্রি প্রসেস করতে হবে, বা অ্যাটলিস্ট একটু মানে গ্রাফে ফেলে বোঝার চেষ্টা করতে হবে। তো সেটার জন্য যে একটা কম্পিউটিং স্কিল লাগবে বা জানা লাগবে যে আসলে কোথায় এটা নিয়ে আমি কি করতে পারি। ওকে, এটা হলো এক্সপ্লোরেটরি ফেজ। যখন বুঝলাম যে না, আরে এখানে তো আসলে ইন্টারেস্টিং কিছু আছে, কিউরিসিটি গ্রো হলো আমার, ঠিক আছে, আমি বললাম সেন্টার অফ এভরিথিং ইজ কিউরিসিটি। কিউরিসিটি থেকে বুঝলাম যে না, এখানে আসলে তো করা আছে, বিরাট প্রবলেম আছে, বিরাট সম্ভাবনা রাখা যাচ্ছে। হ্যাঁ, এই প্রবলেম অথবা সম্ভাবনার স্পেসেই কিন্তু আমরা কাজ করি, যে এখানে সমস্যা কি অথবা প্রসপেরিটি কি আছে বা ফিউচার কি আছে।
যখন এই দুইটা যে কোনো একটা আমরা বুঝতে পারি তখনই আমরা যাই আচ্ছা তাহলে দেখি আরেকটু এখান থেকে বেটার কি করা যায়, এটাকে সম্ভাবনা কি থাকলে সেখানে নতুন ভায়াবল বিজনেস কি হতে পারে, অথবা প্রবলেম থাকলে এটাকে কিভাবে এলিমিনেট করা যায়, হ্যাঁ, বা এটাকে বেটার করা যায় কিভাবে। তো সেটার জন্য আমাদের মডেলিং, এই জন্য এই তিনটা আসপেক্ট অর্থাৎ ডোমেইন, আন্ডারস্ট্যান্ডিং এন্ড দেন ডেলিভারি বা মডেল, এই তিনটার জন্য আসলে সব বিজনেস সেক্টরেই লাগবে। এই জন্য ডাটা সায়েন্সটা একটা প্রফেশন হিসেবে ক্রিয়েট হয়েছে, যেটা আসলে মিক্সড ব্যাগ একটা স্কিল সেট, হ্যাঁ, যে এবং অনেকেই ডাটা সায়েন্টিস্ট, হয়তো কেউ লেভেল লাগাচ্ছে না ডাটা সায়েন্টিস্ট, হয়তো রিসার্চার নেমে ঘুরতেছে, কেউ বলতেছে যে আমি কোয়ান্টিটেটিভ রিসার্চার, কোয়ালিটেটিভ রিসার্চার, হোয়াট এভার, everyone is actually researching because it's actually research work. Nothing comes out of research. You can see research and analytics actually is a component, and curiosity is center of the research. So তোমার কোশ্চেনের আনসার হিসাবে আমি বলবো definitely it's a hype, but hype has created definitely existing. It's not a false hype, it's a true hype. And এখান থেকে যে কোনো ডোমেইন থেকে লোকজন এসে করতে পারবে, বাট তাদেরকে ইকুইপড হতে হবে কম্পিউটিং পার্সপেক্টিভ থেকে। উইদাউট কম্পিউটিং নলেজ, এবং সেই অ্যাসপেক্ট থেকেই আমি মনে করি যে আমি বাচ্চাদের নিয়ে একটা আসলে যে কোর্স ডিজাইন করতেছি। শিশুদেরকে, আমার টার্গেট গ্রুপ হলো যারা 4, 5, 6, 7 থেকে মানে 4 to 10 এই রিলেটেড মানে এজ রেঞ্জের বাচ্চারা এই ছোটবেলা থেকেই, যেমন এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড তো আমরা যখন শিখছি হয়তো একটু বড় হয়ে, এরা যেমন এখনই সবকিছু পারে কম্পিউটার, বা তাদেরকে যদি এই ডাটা নলেজটা দেওয়া যায়, ডাটা লিটারেসি, আই উড সে দ্য টার্ম দ্য ডাটা লিটারেসি, ডাটা ইন্টারপ্রেট করা যায় কিভাবে, একটা হিস্টোগ্রাম বানায়, বা এখান থেকে এই লিটারেসিটা আসলে দরকার ফ্রম দ্য ভেরি বিগিনিং, দেন আমাদের জেনারেশন উইল বি প্রিপেয়ার্ড। সো এই ক্ষেত্রে আমাদের ডাটা লিটারেসিটা গ্রো করতে হবে থ্রু কম্পিউটিং এনভায়রনমেন্ট। So I hope I could give you some idea, Anik. জি, থ্যাংক ইউ ভাইয়া। এর সাথে মানে ছোট আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তাহলে কি একটা দিক এরকম যে আসলে যারা এই ডেফার গুলো নিচ্ছে, বা বিগ অর্গানাইজেশন গুলো বা মিড লেভেলের অর্গানাইজেশন যাদের কাছে ডাটা আছে, ডাটা রিচ, তারা এখান থেকে ভিজুয়ালাইজেশন দেখতে চায় বা ব্যবহারটা দেখতে চায়, অ্যাপ্লিকেশনটা দেখতে চায়। তো তাদের ধারণাটা কি এ পর্যন্তই, না তারা আরো অনেক দূর এগোতে পারছে অ্যাজ এ অর্গানাইজেশন, যে না আমরা আসলে এই জিনিসগুলো দেখতে চাই, কিন্তু এই জিনিসগুলো দেখার জন্য আসলে আমার সে এক্সপার্ট নেই, এবং সে এক্সপার্ট আসলে হচ্ছে আমার প্রয়োজন, এটা একটা দিক। আরেকটা জিনিস হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ড, যে পরিমাণ আসলে হচ্ছে ডেটা সায়েন্টিস্ট বা হচ্ছে নামে বেনামে যাই বলি, যারা এগুলো নিয়ে কাজ করছেন, তাদের সংখ্যাটা যে পরিমাণ প্রয়োজন গ্লোবালি, বা আপনি অস্ট্রেলিয়াতে কাজ করছেন দীর্ঘ সময়, বা অন্যান্য যে কান্ট্রি গুলোতে আপনার এক্সপিরিয়েন্স হয়েছে, সাপ্লাই এবং ডিমান্ড যে পরিমাণ আসলে হচ্ছে লোকজন কাজ করছে, এই দুটার ফারাক, এই দুইটা বিষয় যদি একটু ছোট করে বলেন। আচ্ছা, না প্রথমত যে কোম্পানির বেনিফিট কি হচ্ছে, আমি আমার প্রজেক্টগুলো দেখলেই হয়তো সেই বেনিফিটের আনসারটা ইউল বি অবভিয়াস। হ্যাঁ, আর তাহলে সেকেন্ড কোশ্চেনে যাই, যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ক্ষেত্রে আসলে কি কোয়ালিফাইড ডাটা সায়েন্টিস্ট আসলে ইজ রিয়েলি লেস, এখন আমি বলবো। কারণ সবাই ওই একটা লেয়ারে যে থেমে থাকে, সব হলো একটা সুন্দর বিআই ড্যাশবোর্ড রিপোর্ট তৈরি করেই শেষ, ভাবে যে এখানেই আমার কাজ শেষ। হ্যাঁ, বাট ড্যাশবোর্ড, আই রিয়েলি হেড ড্যাশবোর্ড is good to show something, but এখান থেকে কি অ্যাকশন নেয়ার আছে, যে what can be done, what action I can take from there। যদি আমাকে কিছু যদি না বলে দেয়, business will not be it's a wow effect, cool effect, but the আসলে ডাটা ওইখানেই বলবো যে যেহেতু স্কারসিটিটা ওইখানে রয়ে গেছে, যে রিয়েল স্কিল সেট, যেটা ডাটা থেকে ইনসাইট এবং অ্যাকশনেবল আইটেম বের করে আনা, এবং সেই অ্যাকশনটা আসলে হাইপোথেটিক্যাল, মানে বলতে হবে যে না দিস ইজ অ্যাকচুয়ালি রাইট অ্যাকশন, এটা নিলে তোমার ইমপ্রুভ হবে বা এটা বিজনেস প্রসেসকে ইমপ্রুভ করবে। এই ধরনের অ্যাকশন ইনসাইট খুবই ড্রাইভেন আউটপুট কম আমার কাছে মনে হয়, এবং যেখানে আসলে কোয়ালিটির একটা বিষয় আছে। লোকজন সব ড্যাশবোর্ড বা ভিজুয়ালাইজেশন এই পর্যন্ত করেই হ্যাপি, বিআই যেটা বলে বিজনেস ইন্টেলিজেন্স যেটুকু, ওইটুকুই হ্যাপি, বাট এর বিয়ন্ড দ্যাট রেলমে আসলে খুব কমই অর্গানাইজেশন গুলো যেতে পারতেছে, বিকজ লিডারশিপ অবশ্যই একটা আর আর স্কিল সেটেরও একটা স্কারসিটি রয়ে গেছে। তো এদিক থেকে, বাট সেজন্যই ইউনিভার্সিটি গুলো যদি দেখা যায় ডিমান্ড এন্ড সাপ্লাইকে মিট আপ করার জন্যই অলমোস্ট অল দ্য ইউনিভার্সিটিজ ইন ওয়েস্ট দে হ্যাভ মাস্টার অফ ডাটা সায়েন্স,
ওকে, সিডনি ইউনি বা ইভেন এমআইটি, এভরিওয়্যার, স্ট্যানফোর্ড, সবারই ডাটা সায়েন্সের আলাদা একটা স্ট্রিম চালু করছে। দ্যাট ওয়াজ নট অ্যাকচুয়ালি অ্যাভেলেবল 5-10 years ago. So it was a recent creation in the syllabus. বাংলাদেশের কোন ইউনিভার্সিটি কিন্তু এখন ডাটা সায়েন্সের আমি দেখি নাই। হ্যাঁ, সো সো এটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ এখনো যে আসলে এই স্ট্রিমটাকে কেন চালু করতেছে না অ্যাজ এ নিউ এডুকেশন স্ট্রিম, হুইচ ইজ কুড বি লাইক ইউ ক্যান সি এটা হলো মিক্সড একটা কিন্তু স্কিল সেট, যেখানে যে কমার্স করতেছে সেও ডাটা সায়েন্টিস্ট হতে পারে, যে হয়তো যে আরবান আর রুরাল প্ল্যানিং করতে সেও ডাটা সায়েন্টিস্ট হতে পারে, বিকজ এখানে অনেক প্রবলেম আছে যেগুলো ডাটা সায়েন্স ডাটা দিয়ে সলভ করতে হবে। বাট এটা কি তাকে এক্সট্রা কিছু কোর্স করতে হবে ডাটা সায়েন্স রিলেটেড, লাইক আর এবং মডেলিং, এই যে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, যেটা এরকম একটা ইনিশিয়েটিভ যেটা তোমরা নিছো, which is a kind of a mini initiative in this baby step in this, বাট এটা একটা স্ট্রিমের মধ্যে থেকে হওয়া উচিত ছিল। তো যেহেতু স্কারসিটি আছে, ইউনিভার্সিটি গুলো কোর্স ওপেন আপ করতেছে, সো ডেফিনেটলি কিন্তু it is going to a saturation point and everything, like as you can see when dot-com boom আসছিল, everyone was going for that, এবং after that there is saturation. So I guess in maximum 5 years পরে there will be saturation point, okay, then there will new hype created, and that is actually the nature of jobs and nature of the science and technology. থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইয়োর সাজেশন। আর আপনার যে ইয়েগুলো ছিল সেটা আর হচ্ছে আমাদের জন্য, মানে আমরা যারা পার্টিসিপেন্ট আছি, আমরা যদি এই লাইনে ফিউচারে কন্টিনিউ করতে চাই, আমাদের জন্য আপনার পরামর্শ কি? ও, এই যে শান্তনু একটা কমেন্ট লিখছে যে ইউ ইজ গোয়িং টু ওপেন বিএসসি ইন কি, is going to BSc soon, already applied to UGC for approval. Okay, BSc bachelor in data science. Okay, yeah, হ্যাঁ, ওই তো আমার পরামর্শ হলো যে আসলে তোমাদের এই ধরনের শর্ট কোর্স আরো বেশি বেশি করা উচিত। শর্ট কোর্স করে আসলে শর্ট কোর্সের থেকে আসলে কি প্রজেক্ট ড্রাইভেন, যে তোমাদের যদি কোনো কি প্রবলেম থাকে ডাটা দিয়ে বা এই ডাটা সেটটা নিয়ে আসলে একটা ডাটা সায়েন্টিস্টের থেকে আলাপ করে যে এই ডাটা থেকে আসলে কি ধরনের সলিউশন জেনারেট করা যেতে পারে, সেই রিলেটেড হ্যান্ডস অন রিলেটেড যদি কোনো প্রজেক্ট স্পেসিফিক ট্রেনিং করা যায়, দেন দ্যাট উইল বি রিয়েলি রিয়েলি কি। সেটা হতে পারে হেলথ ডাটা, হতে পারে তোমাদের আরবান পলিউশন ডাটা, এনিথিং লাইক এনিথিং, এটা থেকে আসলে কি করা যেতে পারে। হ্যাঁ, তো সেই হিসাবে যদি প্রবলেমটা কিউরিয়াসিটি, আমি বললাম তো অলওয়েজ কিউরিয়াসিটি ইজ দ্য সেন্টার। এখান থেকে কি কিউরিয়াস, কিসের ব্যাপারে আমরা কিউরিয়াস হব, কিসের ব্যাপারে আমরা কৌতূহল হব, সেখান থেকে কি ধরনের আমরা কোশ্চেন তৈরি করব, এই কোশ্চেনগুলোর আনসার আমরা ডাটা থেকে বের করতে পারলে কতটা স্ট্রাগল করতে হচ্ছে আর আদৌ আনসার বের করা সম্ভব কিনা, এই অ্যাসপেক্টে যদি কোনো কোর্স ডিজাইন করা হয়, দেন পিপল উইল গেট এঙ্গেজড অ্যান্ড মোটিভেটেড, এবং সেভাবে মনে হয় আরো ফ্রুটফুল কিছু করা যেতে পারে। থ্যাংক ইউ এগেইন ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, ইউ আর ওয়েলকাম, ইউ আর ডুইং গ্রেট জব। ভাইয়া, এক্ষেত্রে আমি আর একটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে লিসেনিং অল অফ ইউর কনভারসেশন। গতকাল শুভ নববর্ষ ছিল এবং আমি দেখেছিলাম যে পেপারে একটা নিউজ আসছে 2-3 দিন ধরেই, যে কোন পথে আপনি যাবেন না, কোন পথগুলোতে কনজেশন থাকবে। সো ইটস এ হিউজ মেজর কনসার্ন দোজ হু আর লিভিং ইন ঢাকা। হ্যাঁ, তো এটা আসলে ট্রাফিক কনজেশন একটা বড় ইস্যু, এবং ট্রাফিক কনজেশনের এই যে আমরা দেখলাম কি একটা ম্যাপ আছে, কিন্তু এই রিলেটেড যে ডেটা, যে নর্মাল টাইমে কত লোক ছিল, এই স্পেশাল যে ইভেন্ট গুলোতে কত লোক ছিল, এবং কিভাবে এই লোকগুলোকে আমরা অ্যারেঞ্জ করছি, ম্যানেজ করছি, এর উপরে যদি আমরা যদি একটা প্রজেক্ট নিতে পারি, এবং এটা একটা হিউজ পাইল অফ ইনফরমেশন অ্যাবাউট দ্যাট ডেটা, সেই ডেটাটাকে যদি আমরা প্র্যাকটিক্যালি বা এবং ভিজুয়ালি, আপনি যেটা বলছিলেন যে বিং এ ডেটা সায়েন্টিস্ট, আমি সবসময় এটা ফিল করি যে যে কোনো অর্গানাইজেশনের এই ধরনের ডেটা নিয়ে কাজ করা দরকার, রেদার দেন আমি ট্রান্সপোর্ট প্ল্যানিং নিয়ে কাজ করছি কিন্তু আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা, এবং ডেটার যে আলটিমেট অবজেক্টিভ যে ইন্টারপ্রিটেশন, সেটা হচ্ছে কিন্তু আরো একটা চ্যালেঞ্জিং টাস্ক। সো আপনার কনভারসেশন বা আপনাদের কনভারসেশন শুনে আমার মনে হয়েছে যে এটা একটা আপকামিং ইস্যু হতে পারে, যে হাউ ক্যান ইউ ইন্টারপ্রেট ডেটা রাদার দেন, আমাদের কাছে অনেকে ডেটা আছে বাট উই ডোন্ট নো হাউ টু ইন্টারপ্রেট দ্য ডেটা। থ্যাংক ইউ। হ্যাঁ, ওই তো এই জন্য ডোমেইন নলেজটা খুবই জরুরি। ডোমেইন নলেজের এক্সপার্টিস ছাড়া
কোনো ডাটা সায়েন্স প্রজেক্ট হতে পারে না। ইভেন আই এম নট এ ডক্টর, মানে মেডিকেল ডক্টর না। সো আমি আমার প্রজেক্টের জন্য ডাক্তারদেরকে ইনভলভ করি, বা তাদের থেকে তাদের আন্ডারস্ট্যান্ডিং জানতে হবে। নট অনলি ডাক্তাররা তো সবসময় ক্লিনিক্যাল ফেসে থাকে না, হয়তো তারা হয়তো বসে থাকে বা তারা হ্যাভ দ্য নলেজ। ক্লিনিক্যাল হলো যারা নার্স, যারা হলো ডেলিভারি পার্সন, যে সার্ভিসটা ডেলিভারি দিবে, তারা জিনিসটা কিভাবে এটা দেখবে নিবে। এই জন্য ক্লিনিক্যাল যারা এই আছে তাদের সাথে এঙ্গেজ করা লাগে, যে হাউ ইউ ফিল দ্যাট ইট শুড বি ডেলিভার্ড লাইক দ্যাট ওয়ে। এরকম না হলে কোনো প্রজেক্টই সাকসেসফুল হবে না, হুইচ ইজ আমরা যেটাকে বলি হিউম্যান সেন্টার ডিজাইন, HCD। সো এনি প্রজেক্ট বোঝার জন্য ডাটা স্পেশালিস্ট, মানে ডাটা সায়েন্টিস্ট বললাম, ইটস এ ম্যানেজমেন্ট কাইন্ড অফ এ জব। তো প্রথমত ডোমেইন নলেজ থাকতে হবে। ডোমেইন নলেজ নিয়ে সেইভাবে ডোমেইন এক্সপার্টিসের সাথে SME সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের সাথে আলোচনা করে, ওকে আই নো দ্য প্রবলেম, দেন ডিভাইস এ সলিউশন যাদের টার্গেটে, যে টার্গেট আলারা যদি বলে যে না, উই ডোন্ট লাইক ইট, উই ডোন্ট ওয়ান্ট টু সি ইট, এইভাবে না ওইভাবে, এটা এরকম হলে ভালো হতো। সো এই জিনিসগুলো তাদের সাথে আলাপ করেই দেখতে হবে যারা টার্গেট ইউজার তারা আসলে কিভাবে জিনিসটা দেখতে চায়, বা তারা কি, তাদের আসলে দেখার সমস্যা কি, বা মানে তাদের কিভাবে দেখলে তারা এটা বুঝতে পারবে। সেই কনসাল্টটা যদি না করে কিছু করা হয়, then it will be a disaster. It will not go anywhere. So most of the things, আমি মানে statistically বলি, 99% data science project failure হয়, only 1% ই থাকে successful হয়, because ওই যে not engaging the stakeholder, the end user কি চায়, কি করতে চায়, কি পেতে চায়, কি দেখতে চায়, হ্যাঁ, এইগুলো যদি কনসাল্ট না করা হয়, আমি হয়তো 100টা মডেল বানায় ফেললাম, it will not go anywhere. It may be producing the best output, but আমার end user কিনতেছে না বা নিবে না। হ্যাঁ, তো এই জন্য ভেরি কেয়ারফুল ফর এনি ডিভাইসিং সলিউশন। ইভেন ফর মুস্তাফিজ যেটা বললো, যে এই যে কনজেশনের ক্ষেত্রে আমরা কনজেশনের প্রবলেম দেখতেছি, ইট ইজ ফ্রম আওয়ার ওন পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, বাট একটা কনজিউমার যদি মানে আমরা সলিউশন পয়েন্ট অফ ভিউতে বলতেছি, আমি কনজিউমার হতে পারি, আমি সলিউশন প্রোভাইডার, বাট এক্স্যাক্টলি আমি কি সলিউশন, মানে কিভাবে সলিউশনটা, কি সলিউশন দিচ্ছি, কার উদ্দেশ্যে দিচ্ছি, সে এখান থেকে কি বেনিফিট পাচ্ছে, সে কি আসলে এটা চাচ্ছে কিনা, এই নিড অ্যানালিসিসটা কিন্তু প্রাইমারি, এবং সেইভাবে ডেলিভারিটা করতে হবে। আদারওয়াইজ উইল বি ডুইং এভরিথিং ইন ভেইন। সো সেই পার্সপেক্টে আমি কিছু প্রজেক্টের কথা বলি। আমার যে কিছু 99-এর অনেকগুলো প্রজেক্টের মধ্যে থেকে যে 1% সাকসেস, তার কিছু প্রজেক্টের কথা আমি বলবো এখন। আই থিঙ্ক আই ক্যান স্টার্ট। ওকে, আমি আমার টপ এন্ড বটম প্রজেক্ট, এগুলো আমার কারেন্ট প্রজেক্ট অ্যাসপেক্ট। আই উইল গিভ ইউ সাম কাইন্ড অফ রানডাউন এন্ড আইডিয়া, দেন যারা আছেন তাদেরও ডাটা পয়েন্ট অফ ভিউ থেকে এই ধরনের কোনো প্রজেক্ট যদি থাকে, ইউ ক্যান ম্যাপ ওকে প্রবলেম। যে আমার ডাটা হলো হেলথ ডাটা, বাট হেলথ ডাটা বা ডেটা, ইভেন উই ক্যানট সে what should be the ideal pronunciation, should we call data or data? Okay, so there should be dispute, but let's be whatever, it's same thing. So data nature holo is nothing, it's just a row and column, right? So আমার হেলথের ক্ষেত্রে রো ইজ ইন্ডিকেটিং সাম পেশেন্ট, কলাম ইজ ইন্ডিকেটিং সাম কাইন্ড অফ ফেনোমেনা। ফাইন্যান্সের ক্ষেত্রে সেম রো অ্যান্ড কলাম, হয়তো কারো ট্রানজাকশনস, কাস্টমার আইডি, তার বাইং হ্যাবিট বা এক্সপেন্ডিং হ্যাবিট, হোয়াট এভার, তার ব্যাংকের কয়টা ট্রানজাকশন, কোন ধরনের প্রোডাক্ট আছে। এই এডুকেশনের ক্ষেত্রে কি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্টের বিভিন্ন বিহেভিয়ার রিলেটেড বা বিভিন্ন অপিনিয়ন রিলেটেড কলাম, এভরিথিং ইউ সি অ্যাকচুয়ালি ক্যাটাগরিক্যাল or numerical sense, right? So it is actually same thing, we see the data. So their key thing is ওই যে ডোমেইন, যে এই ডাটাটা আমরা যেটা দেখতেছি যে 5.5, এই 5.5 ফর এক্সাম্পল এই কলামে এটা কি ইন্ডিকেট করতেছে, এটা কি প্রসেস থেকে জেনারেট করতেছে, এটা কি আসলে কি এখানে আসা উচিত কিনা এই ভ্যালুটা, এই জিনিসগুলো ডোমেইন এক্সপার্টই বলতে পারবে যে আসলে এই ডাটাটা ইন্টারপ্রিটেশন। তো আমরা যদি একটা নাম্বার দেখে যদি মডেল ডেভেলপ করতে ফেলতে পারতাম, তাহলে তো ওয়ার্ল্ডের সব প্রবলেম সলভ হয়ে যেত। তো এই জন্য ডোমেইন এক্সপার্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এনিওয়ে, সো আমার প্রজেক্টের ফার্স্ট প্রজেক্ট, এগুলো আমার লাস্ট 1.5 ইয়ারের প্রজেক্টের লিস্ট রিলেটেড, বাট আই হ্যাভ লট অফ আদার প্রজেক্ট, আই এম নট মেনশনিং ইট হিয়ার। আর আমি প্রজেক্টে সবকিছু ডিসক্লোজও করতে পারি না, বিকজ আই হ্যাভ সাম কাইন্ড অফ NDA কাইন্ড অফ আওয়ার আছে, বাট আই এম জেনারেলি স্পিকিং অ্যাবাউট দোজ প্রজেক্ট। ফার্স্ট প্রজেক্টটা হলো
এবং এগুলো সবই কিন্তু আর রিলেটেড প্রজেক্ট। আমি এখানে বলছি আর হয়তো 50% আমি আর এ কোড করছি, 50% পাইথন, এবং কিছু আবার অন্য গ্রাফিকে টুলে নিয়ে গিয়েছি বা মডেল ডেভেলপ করছি ক্লাউডে, বাট আর ইজ অলওয়েজ ইনভলভ এখানে এই সমস্ত। সেই যে ক্ষেত্রে আই এম ভেরি মাচ প্যাশনেট অ্যাবাউট আর, এবং আর এর প্রজেক্ট হিসেবেই আমি এগুলোকে কল করতে চাচ্ছি। প্রথম প্রজেক্টটা হলো প্রেডিক্টিভ সেপসিস। আচ্ছা, আমি প্রেডিক্টিভ সেপসিসের একটা প্রেজেন্টেশনও আমি কয়েকটা স্লাইড শো করি, এবং এখানে কিভাবে সলিউশনটা আসছে আমি সেটা বলবো। আমি এটা দেখাই ফিউ স্লাইডস। আচ্ছা, সেপসিস কি? আমার ছোট ভাই মুস্তাফিজ জানে, আমার আরেক মেজো যে মামুন, ও জাপানে থাকে, ওর হয়ে গেছিল, ওর এই সেপসিস ব্লাড ইনফেকশন হয়ে সে হসপিটালাইজড হলো এবং প্রায় 1 মাস হসপিটালে ছিল। সেপসিস আসলে কি? সেপসিস আসলে ইজ নট অ্যাকচুয়ালি ডিজিজ, এটা কোনো রোগ না, এটা হলো কন্ডিশন। সেপসিসের বাংলা হলো ইনফেকশন, ব্লাড ইনফেকশন। অর্থাৎ ব্লাডের মধ্যে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়াল বা ভাইরাল কোনো ইনফেকশন হয়, এবং এটা নানা ধরনের কারণে হতে পারে। ইনফেকশন আমাদের কোনো কাটা থেকে হতে পারে, ধনুষ্টঙ্কারের মতো যে কেটে গেল, কেটে সেপটিক হয়ে যায়, হ্যাঁ এরকম। তো এইটা যেহেতু কোনো ডিজিজ না, ইটস এ কন্ডিশন, এবং এই কন্ডিশনে অস্ট্রেলিয়াতে 4th লার্জেস্ট কিলার হলো সেপসিস। এবং মানুষ দেখা যায় যে একদম হেলথি মানুষ, যেমন আমার ছোট ভাই মামুনের ক্ষেত্রে, ও যখন ডক্টরের কাছে গেছিল, জিপির কাছে, জিপি ওর ব্লাড টেম্পারেচার, ব্লাড প্রেশার, টেম্পারেচার এগুলো দেখে হি মিসড দি মার্কার, সে তাকে বাসায় পাঠায় দিছিল। এবং বাসায় পাঠায় দেওয়াতে এই যে লাইক 6-7 আওয়ার্স গ্যাপে ওর ইনফেকশন রেটটা এত বেশি বেড়ে গেল, ওর যে ক্রিটিনিন এবং ওর ল্যাকটেট বেড়ে যাওয়াতে ওর অনেকটা কলাপস করার মতো অবস্থা, এবং হি হ্যাড টু গো টু আইসিইউ। অ্যান্ড ইনফেকশন যেহেতু রিমার্কেবলি বেড়ে যায় সেপসিসের ক্ষেত্রে, দেন হি হ্যাড টু বি লাইক এ ট্রিটেড ফর লাইক এ সিভিয়ার ইনফেকশনস। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে যেহেতু জাপানেও থাকে, জাপানের ট্রিটমেন্ট ভালো হওয়াতে হি সার্ভাইভড আল্লাহর রহমতে। বাট মেনি কেসেস এই কন্ডিশন থেকে মানুষ ফিরে আসে না। এরকম সিভিয়ার সেপটিক শক যদি হয়ে যায় এবং যদি নট ট্রিটেড ওয়েল in the beginning, then the ultimate cause is death. তো এই জন্য আমার এই প্রজেক্টটা হলো, যখন মানুষ ইডি ডিপার্টমেন্টে যাবে, তার ইডির ডিপার্টমেন্টে গেলে আমাদের এখানে একটা প্রোটোকল আছে, এভরিওয়্যার আই থিঙ্ক হ্যাভ দ্য সেম প্রোটোকল। তার বেসিক ভাইটাল সায়েন্স গুলো কালেক্ট করা হয়। হ্যাঁ, অর্থাৎ তার ব্লাড প্রেশার, তারপরে তার টেম্পারেচার, তারপরে তার অক্সিজেন স্যাচুরেশন কত, এরকম মার্কার গুলা থেকেই কিছু বোঝা যায় কিনা। আমাদের অবজেক্টিভটা এরকম, যেহেতু আমাদের এখানে এই মানে ইএমআর, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম আছে, অর্থাৎ একটা পেশেন্ট কি হচ্ছে তার সমস্ত রেকর্ড থাকছে। সেই রেকর্ডের ভিত্তিতে আমার কাছে সে গত 4 বছরের সমস্ত ডেটা, হসপিটালের ডেটা নিয়ে, এবং ওখান থেকে যে সমস্ত রোগী এই সেপটিক শকে আক্রান্ত হয়েছে, মারা গেছে বা সেপটিক ট্রিটমেন্ট করছে, এদেরকে ফ্ল্যাগ আউট করছি। অর্থাৎ ডাটাটাকে, অনেক ডাটার মধ্যে থেকে আমি ডাটাগুলোকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, নিয়ে এসে আমার প্রসেসটা হলো এখানে এরকম। এই যে ডাটা সেট মডেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সে 3 বছরের ডাটা, 4টা হসপিটাল থেকে ডাটা নিয়ে এসে সেই ডাটাগুলোকে প্রি প্রসেস করলাম আরে, ডাটা ক্লিন করলাম আরে, ক্লিনিক্যাল ডেফিনেশন অনুযায়ী ডাটাগুলোকে ক্যালকুলেট করলাম, ডোমেইন নলেজের সাথে, ডোমেইন এক্সপার্টের সাথে কথা বলার পরে, হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইনফেকশন, হোয়াট কজেস ইনফেকশন, হাউ ইউ কল দ্যাট পার্টিকুলার রেকর্ড ইজ অ্যাকচুয়ালি এ সেপটিক, এই ডেফিনেশন ব্যবহার করে ডাটাটাকে লেভেল করা হলো। অর্থাৎ আমার ডাটা তো পাইলাম মেডিকেল রেকর্ড সিস্টেম থেকে, ডাটাগুলোকে দেখে একটা প্রসেসের মধ্যে দিয়ে প্রসেসকে রান করানোর পরে, হ্যাঁ, ডাটা র্যাঙ্গলিং স্টাফের পরে আমি প্রত্যেকটা ডাটার সাথে একটা ওয়াই কলাম লাস্টে, হ্যাঁ ইয়েস অর নো, হ্যাঁ এই রেজাল্টটা সেপসিস, ওকে ইয়েস, এই রেজাল্টটা না সেপসিস না, এরকম। সেই হিসাবে আমার প্রায় 1 মিলিয়ন রেকর্ড মানে কেসেস থেকে অনলি 8.33% হলো এই সেপসিস পজিটিভ। অর্থাৎ বাকিরা এই 1 মিলিয়নের মধ্যে 8.33% ছিল হলো পজিটিভ কেস, বাকিরা হলো নেগেটিভ কেস। এখন আমার এটা একটা মেশিন লার্নিং প্রবলেম হয়ে গেল। এখন চ্যালেঞ্জ হলো, আমি যখন ডিটেক্ট করব একটা মানুষ সেপসিস কিনা, আমার কাছে আসলে কি কি ইনফরমেশন আছে তার ভিত্তিতেই তো আমাকে ডিসিশনটা নিতে হবে। আমি আমার ডেফিনেশন মেশিনকে সেইভাবেই ট্রেনিং করাবো, যেই ডাটাগুলো আমার কাছে অ্যাভেলেবেল থাকবে
সেই ডাটাগুলো ব্যবহার করেই আমি মেশিন লার্নিং মানে মেশিনকে বলবো যে এর ভিত্তিতে আমাকে তুমি ওয়াই কে অর্থাৎ 0 এবং 1 অথবা সেপসিস অথবা নো সেপসিস কে ডিটেক্ট করে দাও বা আমাকে একটা মডেল তৈরি করো। আমার কাছে আসলে যখন ট্রিয়াজ হয়, যে একটা ওই যে প্রোটোকলের কথা বললাম, তখন আমাদের এই ইউজুয়ালি মেডিকেল ডিপার্টমেন্ট যে জিনিসগুলো কালেক্ট করে, ভাইটাল সাইন্স, সিস্টোলিক ব্লাড প্রেশার, অর্থাৎ উপরের ব্লাড প্রেশার কত, নিচের ব্লাড প্রেশার কত, হার্ট রেট কত বা পালস কত, টেম্পারেচার কত, সাধারণত টেম্পারেচার মুখের থেকে নেওয়া হয় অথবা কপাল থেকে নেওয়া হয়, টিম্পানিক অথবা ওরাল, আর রেসপিরেটরি রেট কত, মানে কিভাবে হাঁপাচ্ছে, মানে সেই রেসপিরেটরি মানে শ্বাস প্রশ্বাসের আর শরীরে অক্সিজেন স্যাচুরেশন কত আছে, অর্থাৎ এই নর্মাল এনভায়রনমেন্টে তার ব্লাড অক্সিজেন স্যাচুরেশন কত আছে, এবং রোগীর স্টেটকে, সে কি নেতায় পড়ে আছে, ওইটার ভিত্তিতে একটা নাম্বার আছে যাকে বলা হয় জিসিএস, গ্লাইকোকমা স্কেল। এটার ভিত্তিতে বলা বিভিন্ন নাম্বার দেওয়া হয়, 15 হলো হাইয়েস্ট, এরপরে 12, এরকম বিভিন্ন স্কেল, যে সে যদি রেসপন্সিভ থাকে, তাহলে সে যদি ভার্বাল থাকে না, সে যদি অনেক পেইনে কাতরাচ্ছে, এইরকম বিভিন্ন ভিত্তিতে একটা স্কেল দেওয়া হয়। এটা মেডিকেলি সাউন্ড মানে একটা র্যাঙ্কিং সিস্টেম। এই ইনফরমেশন গুলো আমরা রেডিলি পেয়ে যাই যখন একটা মানে ওয়ান সামওয়ান গোজ টু দ্য ইডি। এরপরে তার অবশ্যই এজ এবং তার জেন্ডার বা সেক্স আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ইনফরমেশন গুলো মানে আমাদের ডেমোগ্রাফিক ইনফরমেশন আর এই ভাইটাল অবজারভেশন গুলো আমরা পাচ্ছি। আচ্ছা, এই ইনফরমেশনের বাকি যে ভ্যালুগুলো সেগুলো আমাদের হয়তো রিপোর্টিং এর কাজে, অর্থাৎ কখন এটা উইকডেতে নাকি কোন সিজনে কোন হসপিটালে, এবং কি প্রবলেম সে বলতেছে, পেটে ব্যথা নিয়ে আসছে নাকি বলতেছে যে আমার বমি বমি লাগতেছে, হোয়াট এভার দ্যাট ইজ আ প্রেজেন্টিং প্রবলেম, এই জিনিসগুলো রেকর্ড করা থাকতেছে। এগুলোর ভিত্তিতে আমরা হয়তো ক্লাসিফাই মানে কোনো সুন্দর রিপোর্ট তৈরি করতে পারি। বাট আমার মডেলের ক্ষেত্রে এই লাল বা একটু গোলাপি ধরনের যে সেলগুলো, এই সেলগুলোই হলো আমার মডেলের ভেরিয়েবল। আমাদের যদিও আমরা যখন ইয়েস নো ক্লিয়ার করছি, তখন আমরা তাদের ব্লাডের টেস্ট দেখছি, ব্লাডের টেস্টে ইনফেকশন পাওয়া গেছে, এই রেজাল্টগুলো দেখেই আমরা কিন্তু 0 আর 1 ক্লাসিফাই করে মানে রাখছি। বাট ওয়েন উই আর বিল্ডিং এ মডেল, আমরা যখন করতেছি তখন আমাদেরকে ওই যেহেতু ওই ধরনের ব্লাড টেস্ট পাইতে পাইতে তো কয়েক ঘন্টা লেগে যাবে, বা একটা কালচার পাঠাইতে কালচার রিপোর্ট আসতে আসতে হয়তো 6-7 ঘন্টা লেগে যাবে। তো ওই ধরনের ভেরিয়েবল গুলো আমাদের কাছে অবান্তর মডেলের ক্ষেত্রে, কারণ ওই ভেরিয়েবল গুলো আমাদের কাছে এক্সিস্ট করে না রিয়েল টাইম। সো আমাদেরকে মডেল করতে হবে যেই ভেরিয়েবল গুলো আমরা রেডিলি পাবো, সেই ভেরিয়েবল গুলোকেই মডেলের কাছে দিয়ে আমাদের জানতে চাওয়া হবে যে এই ভিত্তিতে তুমি এখন ডিসক্রিমিনেট করো কে সেপসিস এবং কে সেপসিস না, এবং বিল্ড এ মডেল। এটাই হলো আমাদের প্রজেক্ট, ঠিক আছে। সেই প্রজেক্টের ভিত্তিতেই, এবং এইটাই হলো ডোমেইন নলেজের সামারিটা, যে এসএমই যে সে আমাদেরকে তার জ্ঞানেরটাকে আমরা কম্পিউটার সায়েন্সে যদি কনভার্ট করি, এরকম একটা কনভার্সন আসবে যে প্রথমত ইনফেকশন আছে কি না, একটা সাসপেক্টেড ইনফেকশন, সেটা আমাদের ডাটাতে দেখতে হবে যে একটা কালচার, মানে কালচার হতে ইউরিন কালচার হতে পারে, ব্লাড কালচার হতে পারে, বা এই ধরনের কোনো ধরনের স্পেসিমেন মানে শরীরের থেকে নিয়ে স্কিন টিস্যু কালচার হতে পারে। এই কালচারটা করা হয়েছে এবং কালচারের রেজাল্টও পজিটিভ পাওয়া গেছে, অথবা কোনো ব্যাকটেরিয়া এই ভাইরাস এ, ভাইরাস বি অথবা আরএসভি, এই ধরনের ভাইরাল টেস্ট করা হয়েছে প্লাস 24 আওয়ার্সে এবং রেজাল্টও পজিটিভ পাওয়া গেছে। এই ভিত্তিতে যদি পাওয়া যায় আমাদের ডাটা রেফারেন্সে, তাহলে বুঝতে হবে তার ইনফেকশন ছিল বা ইনফেকশন হয়েছে। এরপরে আরো কিছু আছে, সফাইস্কো সিকুয়েন্সিয়াল অর্গান, এই যে সিকুয়েন্সিয়াল ফেইলিওর অ্যাসেসমেন্ট, যেটা হলো বিভিন্ন ধরনের বডি মার্কার আছে, যে শরীরে ক্রিটিনিন কি পরিমাণে, অক্সিজেন স্যাচুরেশন কি পরিমাণে, তারপরে ল্যাকটেট কি, এরকম বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল মার্কারের ভিত্তিতে তাকে তার এই সোফা স্কোর ক্যালকুলেট করা হয়। এইগুলো তো অলরেডি ডাটা অ্যাভেলেবেল থাকছে বলেই, আমাদের প্রেজেন্ট ডাটাতে আছে বলেই আমরা ওই ভেরিয়েবল গুলো ব্যবহার করে আমাদের ওয়াই ভেরিয়েবলকে ফ্ল্যাগ আউট করতে পারছি, ঠিক আছে। অর্থাৎ আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো ওয়াই, আমরা ওয়াই কে আইডেন্টিফাই করতেছি 0 আর 1 এর জন্য, বাট এই ডেফিনেশন ব্যবহার করে। হ্যাঁ, বাট দিস ডেফিনেশনের ভেরিয়েবল গুলো কিন্তু আমাদের রিয়েল টাইমে এক্সিস্ট করে না, which we and the variable we have only these variables, এই ভেরিয়েবল গুলোকে দিয়ে আমরা প্রিডিক্ট করতে চাচ্ছি আইদার 0 আর 1। সেটাই হলো আমার প্রবলেম। আচ্ছা, এই প্রবলেমের জন্য এখন কম্পিউটার সায়েন্স কিভাবে হেল্প করবে?
আমি তো আমার আর দিয়ে মডেল করলাম করলাম, এটাকে এখন প্রোডাকশনালাইজ করতে হবে, এটাকে রিয়েলি মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে, হসপিটালের কাছে নিয়ে যেতে হবে। তার জন্য এরকম হলো সিস্টেমটা, আমাদের বেসিক আর্কিটেকচারটা এরকম যে যেখানে ডাটাটা ইনপুট হচ্ছে ইভেন্ট সোর্স, অর্থাৎ যে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম যেখানে, সেখানে ডাটাটা ইনপুট হচ্ছে, ইনপুট হওয়ার পরে ওইটা একটা মেসেজ জেনারেট করে দিচ্ছে, সেটা আমরা AWS, যেটা মানে ক্লাউড এনভায়রনমেন্টে, যেহেতু এই যে সমস্ত জিনিসটাকে সিকিউর এনভায়রনমেন্টে ক্লাউড ফ্রেন্ডলি এবং একটা ইসে রান করাতে হবে এবং এভরিওয়ান ক্যান অ্যাক্সেস ইন দ্য হসপিটাল। তো সেই জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা হলো AWS বা ক্লাউডে, এবং ওখানে ইনফরমেশন যাচ্ছে, আমরা আমাদের মডেলগুলোকে এখানে AWS মানে AWS অ্যামাজন ওয়েব সার্ভিসে বিভিন্ন সার্ভিস ব্যবহার করে এগুলো রাখা হচ্ছে, এবং আলটিমেটলি ডাটা আসতেছে মডেলের কাছে, যাচ্ছে মডেল ওটাকে স্কোর করে দিয়ে দিচ্ছে একটা ভিউতে, ড্যাশবোর্ডে যে এটা পাচ্ছে, সেটাই হলো এই ভিউটা। সো কুইকলি কিভাবে এটা রান করতেছে বা কি হচ্ছে, এটা হলো আমাদের সিস্টেমের আর্কিটেকচার, এটা আমাদের এক ধরনের ভিজুয়ালাইজেশন, একটা সিস্টেমের ডায়াগ্রাম। কুইকলি আমি দেখাবো এই সিস্টেমটার আউটপুটটা কোথায় যাচ্ছে। ঠিক আছে, যে এই যে আমাদের ড্যাশবোর্ড, আমি যে ট্যাবলোতে যাই, আমি আমার একটা লগ ইন করে আনি, তারপরে কুইকলি আই উইল শো দ্যাট যে কি অবস্থা হচ্ছে। এটা হলো আমার ওই রিয়েল টাইমে, অর্থাৎ এই মুহূর্তে, আমি এই মুহূর্তে একটা ইনফরমেশন দেখাচ্ছি। একটু পেশেন্টের নাম থাকবে, আমি এটাকে হাইড করে দিই আগে, দেখি আমার এটা হলো অ্যাপ্লিকেশনটা। আমার একটু প্যাকেজে দেখি, আমি আমার টেস্ট যেখানে এটা না দেখায়, আমি যেখানে আমার নেম গুলো অরিজিনাল পেশেন্টের নাম না, সেরকম একটা জিনিস দেখাই। UAT তো আমি রিয়েল ড্যাশবোর্ডটা দেখাতে পারছি না, বিকজ ওখানে রিয়েল পেশেন্টের নাম আছে তো, আর এটা রিয়েল টাইমে দেখাচ্ছে। সো আই ওয়ান্ট টু টেক দ্যাট রিস্ক, বিকজ সেশনটা রেকর্ড হচ্ছে, সেজন্য টু কিপস এভরিওয়ান প্রাইভেসি, আমি যেটাতে টেস্ট একটা ড্যাশবোর্ড আছে, সেই টেস্ট ড্যাশবোর্ডটা ওপেন করার চেষ্টা করতেছি। জাস্ট বেয়ার উইথ মি, যেটা দিয়ে আমি এক্সপ্লেন করতে পারবো আসলে এটা কিভাবে রিয়েলি ক্লিনিশিয়ানদের কাছে এটা যাচ্ছে। দেখি,
হুম, এটা লগ ইন করতে যাচ্ছে না সম্ভবত, এটা আটকে যাচ্ছে। এনিওয়ে, ওকে, আই থিঙ্ক আমি স্কিমেটিক ড্যাশবোর্ড দেখাই কেমন ভাবে যাবে। এই পাওয়ার পয়েন্টে আমার কিছু আছে, স্ক্রিন ক্যাপচার করে রাখা আছে, সেটা থেকে আমি দেখাই যে ক্লিনিশিয়ান ফেসিং ড্যাশবোর্ডটা কেমন হচ্ছে। হুম, বাই দ্য ওয়ে, এটা AWS এর একটা কনফারেন্সে আমার একটা সেশন আসবে, সেখানে he will be able to see it, প্রেজেন্টিং দ্য হোল সিস্টেম। আচ্ছা, এখানে এটাই হলো আমাদের ড্যাশবোর্ড, যে ওয়েটিং রুম ড্যাশবোর্ড। এখানে দেখা যাচ্ছে যে পেশেন্টের নাম, যে এই যে যে পেশেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসবে, অর্থাৎ নার্স তার সাথে কথা বলার সাথে সাথেই তার ভাইটাল ইনফরমেশন গুলো ইনপুট করার পরপরই সিস্টেম অটোমেটিক্যালি স্কোর করে ফেলবে তাকে, যে তার সেপসিস অ্যালার্ট কতটুকু, সাসপেক্ট কলামটা, এই সাসপেক্ট কলামে তার প্রবাবিলিটি হিসাবে সে সেপসিস পেশেন্টের পসিবিলিটিস কতটুকু, যে এরকম। অর্থাৎ এই ড্যাশবোর্ডটা আমাকে বলছে এই মুহূর্তে যে হাই লাইকলিহুড অফ সেপসিস, মানে 4 জনের সম্ভাবনা আছে, টোটাল 59 পেশেন্ট এখন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে বসে আছে, তার মধ্যে 4 জনের অবস্থা আমরা মনে করতেছি যে তাদেরকে এখনই দেখা উচিত, বা অলরেডি তাদের ক্যাটাগরি অনেক লো, যে ট্রিয়াজ ক্যাটাগরি বলা হয়, ATS। হুম, অর্থাৎ তারা অলরেডি, অর্থাৎ এটা, আচ্ছা, মূল মোটিভেশনটা হলো এখানে যে 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 রোগী অলরেডি মরণাপন্ন বা অলরেডি খুবই সিভিয়ার পেশেন্ট হিসাবে দেখা যাচ্ছে, সে তো অলরেডি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে প্রায়োরিটি পাবেই। কিন্তু দেখা গেছে যে আমরা দেখছি যে হসপিটালের ক্ষেত্রে যারা অ্যাপারেন্টলি হেলথি লুকিং, যে তাদেরকে মনে হচ্ছে না অসুস্থ, হ্যাঁ, বসে আছে ঘন্টার পর ঘন্টা হয়তো ইমার্জেন্সি ডিপার্টমেন্টে বসে আছে, কিন্তু তাদের তারা যেন ডিটোরিয়েটেড কন্ডিশনে না যায় সেটার জন্য এইটা ব্লাইন্ড স্পট, অর্থাৎ ডাক্তারদের ব্লাইন্ড স্পট হিসাবে কাজ করার জন্য এই টুলটা। যার ফলে অবশ্যই এখানে ক্যাটাগরি যারা 5 এবং 3 অথবা 2, এক এক যারা ক্যাটাগরি তারা তো খুবই ফার্স্ট, মানে আসার সাথে সাথে তারা কেয়ার পাবে, যারা ক্যাটাগরি 1 পেশেন্ট। বাট যারা লো ক্যাটাগরির পেশেন্ট, দ্যাট মিনস তারা মনে হচ্ছে যে ডাক্তাররা বা নার্সরা বলতেছে তাদের অবস্থা দেখে না, এরা মনে হচ্ছে না এতটা সিভিয়ার বা এতটা খারাপ কন্ডিশন, এরকম পেশেন্টদের মধ্যে থেকেই এটা র্যাঙ্কিং করা হচ্ছে। সো স্কোপ হলো যে ওই সমস্ত পেশেন্ট যারা অ্যাপারেন্টলি লুকিং হেলথি, যারা ভালো মনে হচ্ছে, তাদের সমস্যা মনে হচ্ছে না, যারা আসলে অনেক হাই ক্যাটাগরির, ইন দিস কেস লাইক মানে ক্যাটাগরির দিক থেকে যারা মনে হচ্ছে যে সমস্যা খুব বেশি নাই, এদের এরা যেন ডিটোরিয়েট না করে। কারণ অনেক কেস দেখা গেছে হসপিটাল ক্ষেত্রে এই ব্লাইন্ড স্পটের কারণে তারা, এই যে যেমন আমার ছোট ভাই মামুনের ক্ষেত্রে, যেটা এক্সাম্পল আমি বললাম, ডাক্তার তার ভাইটাল সায়েন্স আমার কাছে যখন ও বললো যে ওই সময় যখন ডাক্তারের কাছে গেছিল, ওর যা যা ভাইটাল সায়েন্স গুলো এটা যদি আমার মডেলে ফিট করি, দেন ইট শুড গিভ মি লাইক 80% চান্স অফ সেপসিস, বাট ডাক্তার হ্যাজ মিসড ইট। এবং যার কারণে সে 6-7 ঘন্টা পরে তার সিভিয়ার সেপটিক শক হলো এবং হি হ্যাজ টু গো টু হসপিটালে যে, এবং এই ধরনের হসপিটালের ট্রিটমেন্ট কষ্ট খুবই মারাত্মক, কারণ আইসিইউতে ট্রিটমেন্ট করতে হয় এই সমস্ত রোগীকে যারা সেপটিক কন্ডিশনে হয়ে যায়। যদি আইসিইউতে ট্রিটমেন্ট না করতে পারে তাহলে, বা যদি কন্ডিশন বা ট্রিটমেন্ট যদি লেজি হয়, তাহলে দি আলটিমেট ইজ ডেথ। তো এরকম এইরকম একটা সিচুয়েশন থেকে যেন না হয়, এই জন্য প্রিকশনের হিসাবে আমরা এই মডেলটা তৈরি করা। ঠিক আছে, তো এই দিস ইজ ওয়ান অফ দ্য প্রজেক্ট দ্যাট ইজ রিলেটেড টু সেপসিস। আচ্ছা, তো এটা একটা প্রজেক্ট, এর কথা বললাম। নেক্সট উই গো ব্যাক টু দ্য প্রেজেন্টেশন। সেপসিসের কথা, যে এই সেপসিস হলো ব্লাড ইনফেকশন ডিজিজ, যেটা আমাদেরকে প্রজেক্ট মানে হসপিটালের র ডাটা থেকে নিয়ে এসে ক্লিনিক্যাল ডেফিনেশন অ্যাপ্লাই করে ডাটাটাকে করে মডেল বিল্ড করা, এবং সেই মডেলটাকে ক্লাউড মডেলে নিয়ে যে একটা ইনফারেন্স ইঞ্জিন তৈরি করে দেওয়া। অর্থাৎ এই যে ক্লাউডের, যদি আরেকটু যদি আমি দেখাতে চাই, আই থিঙ্ক আই ক্যান শেয়ার দ্যাট ফর ইউর ইন্টারেস্ট। আসলে একটা ক্লাউডের কথা বলছি, হোয়াট ইজ এ ক্লাউড?
ক্লাউড বর্তমানে there are 4 big cloud vendors, মানে ভেন্ডর বলতে যারা ক্লাউড সাপোর্ট প্রোভাইড করে। তো এরকম AWS, অ্যামাজন একটা, এরকম আছে মাইক্রোসফটের আছে অ্যাজিওর, তারপরে গুগলের আছে জিসিপি, গুগলও তাদের ক্লাউড প্রোভাইড করে, আর হলো অ্যাপল ক্লাউডও আছে। সো এই 4 বিগ ভেন্ডরের মধ্যে AWS এবং মাইক্রোসফটই পায়োনিয়ার, অর্থাৎ মোস্টলি মার্কেটের 70% শেয়ার বা মার্কেটের অধিকাংশ শেয়ার হলো AWS এর, বিকজ তারা যেহেতু পায়োনিয়ার ছিল এই লাইনের। এরপরে মাইক্রোসফট হ্যাজ জয়েন দি গেম, মাইক্রোসফটও এখন মোটামুটি ক্যাচ আপ করে ফেলছে, মাইক্রোসফট প্রায় ইকুয়ালে চলে আসছে, উই আর ইউজিং ইট। বাট দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ক্লাউড ইন্টারফেস। এখানে আমার মডেল কোথায় আছে? মডেল আছে হলো এখানে, আমি যাবই, আমি জানি যে কোথায় আমাকে একটু কাজ করতে হয়, যে সেজ মেকার ওদের প্রোডাক্ট, এবং এখানে ইনফারেন্স আমার মডেল। এই মডেলে যদি যাই, এই যে এন্ড পয়েন্টস, আই হ্যাভ 2 মডেলস রানিং। এই যে XGBoost একটা মডেল, যেটা আমার আর এর থেকে যে মডেল বের করে আমি মডেলটাকে এখানে আমি আপলোড করে দিছি, এবং এটা রিয়েল টাইমে, অর্থাৎ যখনই ওই যে আমার আর্কিটেকচার যখন দেখালাম, এই যে এই আর্কিটেকচারটা which is there, not here, এটা হলো ছিল আমার এখানে, এই যে AWS SageMaker, এইখান থেকে, অর্থাৎ ডাটাটা যখন আমি রিয়েল টাইমে পাচ্ছে, এই মডেলে হিট করতেছে, মডেলের কাছে বলতেছে, হেই আই হ্যাভ দিস ইনফরমেশন, ভাইটাল দিস, টেল মি উইচ ইজ ইয়েস অর নো। মডেল তখন রিয়েল টাইমে আনসার দিয়ে দিচ্ছে ইয়েস অর নো। সেই কাজটাই করছে হলো এই মডেল দুইটা, অর্থাৎ এই লিনিয়ার লার্নার একটা মডেল আর একটা মডেল, এই দুইটা মডেলের কাছে দুইটা, মানে দুইজন জুরি, ফর এক্সাম্পল যদি মনে করি দুইজন জুরি বসে আছে বা দুইজন মানুষ বসে আছে, আর দুইটা ব্রেন বসে আছে, সেম ইনফরমেশন এই ব্রেনের কাছেও যাচ্ছে, সেম ইনফরমেশন এই ব্রেনের কাছেও যাচ্ছে। বলা হচ্ছে তুমি সেম ডাটা দেখে আমাকে একটা ডিসিশন দাও 0 অথবা 1, তুমি আমাকে ডিসিশন দাও 0 অথবা 1। এই দুজনের ভোটের ভিত্তিতে যার, মানে এরপর ইনফ্যাক্ট আরো একটা মডেল আছে, দেয়ার আর 3 মডেলস। সেই মডেলটা এইভাবে ঠিক করা না, সেটা একটা ফাংশনাল মডেল, যেটা আমরা হলো, আমি বলবো যখন আমরা লজিস্টিক রিগ্রেশন মডেলটা দেখবো আজকে, সেই লজিস্টিক রিগ্রেশন মডেলটা আসলে এইভাবে ডিপ্লয় করার দরকার হয় না, ইটস অ্যান ইকুয়েশন। ওই 3টা মডেলে, অর্থাৎ 3টা জুরি আছে, 3টা জুরির মধ্যে যদি 2টা জুরি বলে যে না হ্যাঁ পজিটিভ, তাহলে আমার কেস পজিটিভ, এবং প্রবাবিলিটি সেভাবে হচ্ছে। তো এইটাই হলো আমার ক্লাউডে রিয়েল টাইম মডেলটাকে আমি দিয়ে রাখছি বা ডিপ্লয় করে রাখলাম এখানে। এই মডেলটাই আমার এই সিস্টেমটা হিট করতেছে, যে জানছে, এবং কারোর পরে আবার ডাটাবেজে ডাটাটাকে স্টোর করে রাখতেছে, এবং যে ড্যাশবোর্ড, ট্যাবলো ড্যাশবোর্ডে এই ইনফরমেশনটা দেখাচ্ছে। সো দিস ইজ অ্যান এন্ড টু এন্ড সিস্টেম। হসপিটালের ডাটা থেকে আমরা রেট্রোস্পেক্টিভ ডাটা নিয়ে, হিস্টোরিক্যাল ডাটা নিয়ে, যাটা বুঝে লোকজনের সাথে কথা বলে মডেল তৈরি করলাম, মডেলটাকে দিয়ে দিলাম রিয়েল টাইমে রান করার জন্য। রিয়েল টাইম ডাটা আসতেছে, রিয়েল টাইম ডাটার ভিত্তিতে আমরা এটাকে ইউজ করতেছি। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ প্রজেক্ট। দেন নেক্সট প্রজেক্ট, আচ্ছা নেক্সট আমার প্রেজেন্টেশনে যাই। নেক্সট প্রজেক্ট হলো ইনজুরি প্রেডিকশন প্রজেক্ট। যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিটা হেলথ ইন্ডাস্ট্রি, আমাদের প্রায় এই হেলথ এখানে এই যাদের সাথে যে ডিপার্টমেন্ট, যারা এই হসপিটালে ফুড প্রোভাইড করে, কাপড় চোপড় পরিষ্কার করে দেয়, এরা যে বলা হয়, এদেরকে বলা হয় হেলথ শেয়ার পিপল। এরকম প্রায় 8000 স্টাফ আছে, অর্থাৎ যারা কিচেন হ্যান্ডে কাজ করে, যে ধোপার কাজ করে, বা এই যে হসপিটাল ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত, এই ধরনের প্রফেশনে প্রায় 8000 লোক আছে এই, মানে আমাদের এই স্টেটে। এই এদের মধ্যে দেখা যায় যে এদের মধ্যে ইনজুরি হওয়ার প্রবণতাটা বেশি, অর্থাৎ কেউ কাজ করতে যে ইনজিউর হয়ে যায়। এখন আমাদের, মানে আমার প্রবলেম হলো এক্ষেত্রে ইনজুরি প্রেডিকশন করা বা ইনজুরি ঠেকানো, যে কারণ কোন কোন ক্ষেত্রে মানুষ বেশি ইনজিউর হচ্ছে, কি কারণে হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন স্পেসিফিক সাইটে, অর্থাৎ আমাদের যেহেতু সার্ভিসগুলো তো এক এক হসপিটাল কেন্দ্রিক, কোন স্পেসিফিক সাইটে কি বেশি ইনজুরি হচ্ছে কিনা, এবং সেই মানে যেহেতু এক এক সাইট এক এক রকম, এক এক ধরনের ম্যানেজমেন্ট, এক এক ধরনের স্টাফ রেঞ্জ, ডেমোগ্রাফিক ডিফারেন্ট, এই ভিত্তিতে প্রেডিক্ট করা। এবং সেই প্রেডিকশন যদি করতে পারি যে হ্যাঁ এখানে আগামী সপ্তাহে 3টে ইনজুরির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি,
যদি মডেল বলে যে 3টা ইনজুরি হবে আগামী সপ্তাহে, হ্যাঁ, প্রেডিকশন, যেহেতু আমাদের হিস্ট্রিক্যাল ডাটা আছে এবং ইনজুরি রেকর্ড আছে, এই সমস্ত ইনফরমেশন থেকে উই ক্যান প্রিডিক্ট, নাথিং হার্ম টু ডুইং প্রেডিকশন। এই প্রেডিক্টের ভিত্তিতে আমরা যদি জানি এবং আরেকটা মডেল যদি আমরা করি, বলতে পারি যে একটা ইনজুরির জন্য আসলে এই ফ্যাক্টর গুলো যাই, যে তোমার ম্যান্ডেটরি ট্রেনিং ছিল তুমি করো নাই, হ্যাঁ, ইট ইজ অ্যাকচুয়ালি কজিং এ ইনজুরি। তারপরে তোমার শিফটের, তুমি যদি কনজিকিউটিভ শিফট করতে থাকো, যে ব্রেক না নিয়ে থাকে কেউ, তাহলে একটা ইনজুরি। তো এরকম দেয়ার আর লট অফ লাইক 300 ভেরিয়েবলস একটা ইসের ক্ষেত্রে, একটা মানুষের ইনজুরির ক্ষেত্রে, সে কোথায় তার প্রিভিয়াস শোল্ডার ইনজুরি ছিল কিনা, বা ওই দিনের ওয়েদার কেমন ছিল, টেম্পারেচার কেমন ছিল, হিউমিডিটি কেমন, এই ভিত্তিতে ইফ ইউ নো, তাহলে আমরা কি করতে পারি অ্যাভয়েড করার জন্য, হয়তো ওই দিন যদি গরম পড়ার সম্ভাবনা থাকে, হয়তো একটা এক্সট্রা ফ্যান দিলাম, বা উই টেক সাম অ্যাকশন ইফ ইউ নো there is a likelihood of 3 injuries, and if you know these are the 10 most reasons যেটা ইনজুরি হতে সাহায্য করে। ওকে, সো নাও আমরা যদি বলি যে স্পেসিফিক সাইট এ, এখানে আগামী সপ্তাহে 3টা ইনজুরি আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা জানি যে এই ইনজুরির জন্য 10টা কারণ হতে পারে, এই 10টা কারণে কতগুলো কারণ আমরা আমাদের ওখানে এলিমিনেট করতে পারি কিনা, দেন ডেফিনেটলি ইফ উই টেক সাম অ্যাকশন, দেন আমাদের ইনজুরি হতে 3টা হবে না, একটা হবে, বা না 0 হতে পারে। এইটাই হলো প্রজেক্টের উদ্দেশ্য। ঠিক আছে, দ্যাট ইজ দি cracks of that project, and I am doing that project. Then third project হলো অ্যাম্বুলেন্স প্রজেক্ট, যে অ্যাম্বুলেন্স নিউ সাউথ ওয়েলসে, মানে আমাদের স্টেটে বছরে প্রায় 2 মিলিয়ন অ্যাম্বুলেন্স কল হয়। 2 মিলিয়ন পিপল, মানে নট পিপল, লাইক 2 মিলিয়ন টাইম প্যারামেডিক্সরা আসে যাচ্ছে, ই করতেছে, অর্থাৎ 2 মিলিয়ন অ্যাম্বুলেন্স কল হয়। এর মধ্যে সবাইকে তো হসপিটালে পেশেন্ট নিয়ে যায় না, কারণ কি বাংলাদেশের ক্ষেত্রে বা আমাদের সেক্ষেত্রে সব ক্ষেত্রেই তো দেখা যায়, বাংলাদেশে আসলে অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে কমেন্ট করাও মুশকিল, কারণ অ্যাম্বুলেন্সের শব্দ শুনেও আমরা তো রাস্তা ছাড়ি না। তো সেক্ষেত্রে আসলে ইটস ডিফিকাল্ট টু সে এনিথিং অ্যাবাউট বাংলাদেশ কনটেক্সট, কারণ আমাদের হাইলি ডেন্সিটি পপুলেটেড কান্ট্রি, সেখানে ইট কুড বি থিঙ্ক ডিফারেন্টলি। বাট এই অস্ট্রেলিয়ার আসপেক্টে, যে এই অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে প্রজেক্টটা খুব ইন্টারেস্টিং ইন দ্য সেন্স যে, যেহেতু হিউজ ভলিউম অফ অ্যাম্বুলেন্স প্যারামেডিক্সরা মানুষকে সার্ভিস দিচ্ছে, এদের মধ্যে 76% কেসই তাদেরকে হসপিটালে নিয়ে যায়, অর্থাৎ কল আসলে 2 মিলিয়ন কেসের মধ্যে 76% কেসেসকে তারা ট্রান্সপোর্টেড কেস। দ্যাট মিনস আমরা অ্যাম্বুলেন্স কল করলাম, আমাদের বাসায় অ্যাম্বুলেন্সে প্যারামেডিক আসলো, আমাদের ভাইটাল সাইন চেক করা হোক, যাই হোক, মোস্ট অফ দ্য কেসে 76 টাইম কেসে হসপিটালে বা কোনো মেডিকেল সার্ভিস সেন্টারে পেশেন্টকে নিয়ে যাবে যে অ্যাম্বুলেন্স কল করছে। বাট 26% কেস, বা ওই যেটা রেস্ট অফ দ্য কেস 24% কেসের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পেশেন্টকে নেয় না, রেখে যায়, যে ঠিক আছে তোমার অবস্থা অতটা সিরিয়াস না, বা তোমাকে আসলে বহন করা লাগবে না, এই দ্যাটস দ্য থিং, এই কেস। এখন আমার প্রজেক্টটা হাইন্ডসাইট হলো ওইটাই, যেটা হলো যে যাদেরকে পেশেন্ট নিয়ে যাচ্ছে না, যাদেরকে রেখে যাচ্ছে বিহাইন্ড দ্য সিন, মানে রেখে অ্যাম্বুলেন্স এসে তাদেরকে কথাবার্তা বলে বুঝ দিয়ে রেখে চলে গেল, এদের মধ্যে থেকে কি ঘটনা ঘটে, এদেরকে বিভিন্ন প্রায়োরিটিতে মডেলিং করা, যে এদের মধ্যে কয়জন বা মানে কত পোর্শন যে উইদিন 24 আওয়ার্স আবার অ্যাম্বুলেন্স কল করে, আবার বা নিজেই হয়তো অ্যাম্বুলেন্স না করে নিজেই হসপিটাল ইমার্জেন্সিতে চলে গেল, হ্যাঁ, আবার এদের মধ্যে কতজন হয়তো এই যে কতদিন পরে মারা গেল বা হসপিটালাইজেশন হলো, এই বিভিন্ন ক্যাটাগরি করে তাদের ফ্যাক্টরগুলোকে বের করা, এবং ডিসিশন মেকিং সিস্টেমটাকে, যে অ্যাম্বুলেন্সটা একটা ডিসিশন মেকিং সিস্টেম চলে, যে কাকে নিবে কাকে নিবে না, ওই ডিসিশন মেকিং সিস্টেমটাকে চ্যালেঞ্জ করা বা সিস্টেমটাকে ইমপ্রুভ করাটাই আমার অবজেক্টিভ। এবং এক্ষেত্রে ওই নন ট্রান্সপোর্টেড পেশেন্টগুলার ক্যারেক্টারিস্টিক্স নেওয়া এবং তাদের ফিউচার তাদের ফেটে কি ঘটতেছে, when they left behind by the paramedics, what happened রেস্ট অফ দেয়ার জার্নি, এটাকে ইন্টারপোলেট করার জন্য। আচ্ছা, এখানে তাহলে ডাটাগুলো ভেরি ভেরি কমপ্লেক্স ডাটা। প্রথমত যে অ্যাম্বুলেন্সে তো নিজস্ব একটা ডাটা আছে, যে অ্যাম্বুলেন্সে ডাটা কখন কি কল করতেছে, ইমার্জেন্সি 000 কল বা বাংলাদেশের ক্ষেত্রে 999 কলের মতো, ওই কলের রেকর্ড বা ওই কল থেকে কার কি সমস্যা হচ্ছে কি আসছে সেটা পেলাম। এরপরে অ্যাম্বুলেন্সে যখন আসলো, অ্যাম্বুলেন্স তখন নিজস্ব তো একটা রেকি করতেছে পেশেন্টকে, যে তোমার ভাইটাল সাইন্স কত, সবকিছু করে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডে যাচ্ছে, তার আমি রেকর্ড সিস্টেম পেলাম। ওকে, এরপরে তাকে নিয়ে গেল না সেটাও বুঝলাম। এরপরে যাদেরকে নিয়ে গেল না তাদেরকে আইডেন্টিফাই করবো কিভাবে,
এদেরকে খুঁজে পেতে গেলে আমাদেরকে দেখতে হবে আসলে তারা নিজেদের কোনো উপায়ে ওই ইডি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে গেল কিনা, অর্থাৎ তাদের এখন রেকর্ড খুঁজতে হবে ইডিতে এই লোকটা গেছে কিনা, যে কিনা অ্যাম্বুলেন্স বাদে আসছে, ঠিক আছে। এবং আচ্ছা, এটা একটা ফ্যাক্টর। এরপরে সে ইডি থেকে কতক্ষণ পরে ছাড়া পেল, যে সেই 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে, নাকি সে ইডি থেকে আবার হাসপাতালে ভর্তি হলো। অর্থাৎ আমার অ্যাডমিটেড পেশেন্ট রেকর্ড বলে একটা পেশেন্ট রেকর্ড আছে, যে যখন হসপিটালে যায় তখন আর ইডির সাথে রিলেটেড না, অর্থাৎ ইডি তাকে ট্রান্সফার করে দেয় হসপিটাল সিস্টেমে। তো হসপিটালের সিস্টেমে তখন দেখতে হবে যে এই পেশেন্টটা বা এই লোকটা ইডি থেকে ইডিতে গেল কিনা। এরপরে অ্যাডমিটেড পেশেন্ট হয়ে থাকলে সে কতদিন হসপিটালে ছিল, তাহলে কতদিন পরে সে হসপিটাল থেকে বেরোলো। হসপিটাল থেকে বেরোনোকে বলা হয় আমরা মোড অফ সেপারেশন। এই মোড অফ সেপারেশনটা কি, সে কি ডিসচার্জ, নর্মাল ডিসচার্জ, নাকি মৃত্যু হলো, অর্থাৎ ডেথ হলে তাহলে ডেথ রেজিস্ট্রিতে আছে আরেকটা ডাটা সেট, ওই ডেথ রেজিস্ট্রিতে তাকে খোঁজ করতে হবে। এই লোকটা ডেথ রেজিস্ট্রিতে হলে তাহলে কবে ডেথ হলো, এই ডেথের সাথে অ্যাম্বুলেন্সের কলের ডিফারেন্সটা কত, এরকম নানা ধরনের ভেরিয়েবল আমি ডেফিনেটলি ইউজ করছি। আর ব্যবহার করে ডাটা র্যাঙ্গলিং, ইউ ক্যান থিঙ্ক জয়নিং লট অফ লাইক এ লেফট জয়েন, রাইট জয়েন করে বিশাল একটা ফ্যাক্ট টেবিল তৈরি করে দেন ইউ কাম উইথ এ ক্লিয়ার পিকচার অফ এ জার্নি। সো এই অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে I have to create a journey of each and individual patient for their each call. একটা কল হলো, এই কল করা পেশেন্টটা কোথায় যা শেষ হলো, ঠিক আছে, অর্থাৎ তার কি ডেথ পর্যন্ত আমাকে যেতে হচ্ছে, কল টু ডেথ। হয়তো সবগুলো ডেথ হচ্ছে না, তো অনেকাংশের ক্ষেত্রে 0, আমাদের হয়তো ডেথ রেট হলো 3% বা 4%। তো এই 4% মানুষের মধ্যে তো কেউ তো এই মধ্যে পড়বে। তো সেই হিসাবে এই ডাটাগুলোকে জয়েন করে, এবং আমি তো ভেরিয়েবল গুলো বললাম, সো ইউ ক্যান থিঙ্ক there is a big problem to solve in this case. থার্ড প্রবলেম হলো যে মানুষের অনেকটা রোস্টার ইমপ্রুভ করার মতো। ডাক্তাররা সব জায়গায় আসলে একই ধরনের ক্যারেক্টারিস্টিক, তারা আসলে অল্প সময় ব্যয় করে বেশি টাকা নিতে চায়। তো সমস্যা আসলে সব জায়গাতেই আছে, এবং এই সমস্যা এখানেও আছে। তো সেই হলো, সেজন্য রোস্টারে দেখা যাচ্ছে, রোস্টার মানে হলো তার ডিউটি রোস্টার, তাকে বলা হচ্ছে তুমি 2 ঘন্টা কাজ করবা, 2 ঘন্টার পেমেন্ট নিবা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে 2 ঘন্টা কাজ করে ফুল ডের পেমেন্ট নিয়ে যাচ্ছে বা হচ্ছে। তো এইটাকে আমরা কিভাবে ধরতে পারি, বা তার মানে সমস্যাটা কি আমাদের রস্টারিং এর সমস্যা বা একটা 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 অডিটের সমস্যা। তো এই অডিট এবং এইটাকে কিভাবে আমরা হাইলাইট করতে পারি, তো এটার জন্য আমাদের সিস্টেম, আমাদের এইটা, যদি সে রস্টারে থেকে থাকে 2 আওয়ার্স, তাহলে 2 আওয়ার্স এর মধ্যে আসলে যারকে দেখি তার সিস্টেমে তার বিভিন্ন জায়গায় ফুটপ্রিন্ট কিভাবে আছে, অর্থাৎ ইএমআর, ইলেকট্রনিক মেডিকেল সিস্টেম, আরো আমাদের এরকম প্রায় 10-12 রকম সিস্টেম আছে যেগুলো ডাক্তারদেরকে ডে টু ডে ইউজ করা লাগে। ইফ ইউ আর অন এ ওয়ার্ক, দেন probably you have to log in to some systems. তো ওই সিস্টেমগুলোর ফুটপ্রিন্ট থেকে ম্যাট্রিক্স, বিহাইন্ড দ্য সিন ম্যাট্রিক্স থেকে ওই ডাটাগুলো নিয়ে ক্রস ম্যাচ করা, এবং সেখান থেকে একটা আউটলায়ার বের করা, যে এটা আউটলায়ার ডিটেকশন প্রবলেম, যে কোন মানুষটা বা কোন রোলটা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে, অ্যানোমালি দেখা যাচ্ছে তার রস্টারের সাথে, তার এই ফুটপ্রিন্টের রস্টার, এবং মানে ফুট যদি ম্যাচ না করে, তার ঘন্টার সাথে যদি এই ফুটপ্রিন্টে যদি ম্যাচ বেশি না মেলে, দেন উই ক্যান থিঙ্ক টু ইনভেস্টিগেট হোয়াট ইজ দ্য প্রবলেম। প্রবলি রস্টারের সমস্যা হচ্ছে, যে লোকটা রস্টার করতেছে, ডিউটি রস্টার বানাচ্ছে, সে হয়তো ভুল করতেছে কন্টিনিউয়াসলি, অথবা সে হয়তো ফ্রডুলেন্ট ট্রানজাকশন করে যাচ্ছে, দুইটা কেস হতে পারে। তো এইটাই হলো এই প্রজেক্টের স্কোপ। দেন হলো যেহেতু নেক্সট প্রজেক্টটা হলো যে ট্রেনিং বিষয়ক, যেহেতু আমাদের, আমি বললাম যে অনেক ধরনের সিস্টেম আছে, এই সিস্টেমটা ইফেক্টিভলি ইউজাররা ইউজ করতেছে কিনা, অর্থাৎ নার্সরা, তারপরে মেডিকেল অফিসাররা, এই সিস্টেমটা ইফেক্টিভলি তারা ইউজ করে, তারা কি আন্দাজে এদিক ওদিক ক্লিক করতেছে কিনা, যে একটা কাজ যেভাবে করার কথা সেভাবে না করে আরো অন্যভাবে করতেছে কিনা, হুইচ ইজ অ্যাকচুয়ালি ওয়েস্ট অফ টাইম অ্যান্ড রিস্কিং পেশেন্টস লাইফ, রাইট। একটা জিনিস যেভাবে করা উচিত, একটা রেকর্ড করা উচিত, যেভাবে লক করা উচিত, সেভাবে না করে যদি কেউ অন্যভাবে করে, তাহলে আসলে কি অনেক রিস্ক থাকে, যে হয়তো আননেসেসারি সময় ব্যয় হচ্ছে। হ্যাঁ, এক জায়গায় একটা কাজ করতে যদি 10টা ক্লিক করা লাগে, সেখানে যদি 50টা ক্লিক যদি করে ফর এক্সাম্পল, তাহলে কি টাইম অ্যান্ড এনার্জি লস, বা একটা এবং রিস্কও বেড়ে যাচ্ছে, হয়তো ভুল ইনফরমেশন হয়ে যাচ্ছে, মিস ইনফরমেশন ঢুকে যেতে পারে। এই পার্সপেক্টিভ থেকে প্রবলেমটা আইডেন্টিফাই করার চেষ্টা, যে আসলে ইফেক্টিভলি
যে ওয়ার্কফ্লো গুলো রাখা আছে মেডিকেল সিস্টেমে, সেই ওয়ার্কফ্লো গুলো আমাদের স্টাফরা কতটা ইফেক্টিভলি করতে পারতেছে। তো এটার জন্য বিহাইন্ড দ্য সিন মেট্রিক্স আছে, যে একটা ওয়ার্কফ্লো শেষ করতে যে টাইম পার ক্লিক, নাম্বার অফ ক্লিকস, তারপরে নাম্বার অফ অর্ডারস, এরকম প্রায় 500 মেট্রিক্স আছে বিহাইন্ড দ্য সিন কালেক্ট হয়। ওই 500 মেট্রিক্সটার মানে বিভিন্ন ধরনের মেট্রিক্সের একটা কাজ করার জন্য এই 5টা মেট্রিক্সে আমি আইডেন্টিফাই করতে পারবো। তো সেইভাবে ওই লাইটস অনের বা ওই মেট্রিক্স গুলা দিয়ে একটা আউটলায়ার ডিটেকশন প্রবলেম, যে স্টাফ এই এই গ্রুপ অফ স্টাফের মধ্যে নার্সদের মধ্যে থেকে এই কাজটা করার জন্য কে সবচেয়ে বেশি এক্সট্রিম দেখা যাচ্ছে। হ্যাঁ, কে, তাহলে বুঝতে হবে যে ডেফিনেটলি এই নার্সটা ডেফিনেটলি বিহাইন্ড দ্য সিন আমরা দেখতেছি যে মান্থ 1 মান্থ হি অর শি ইজ স্ট্রাগলিং, দেন এ ট্রেনিং কুড বি অ্যারেঞ্জড। তো এইটা হলো আমার সেই ড্যাশবোর্ড প্রবলেম। এটা হলো একটা ড্যাশবোর্ড সলিউশন। এটা বিহাইন্ড দ্য সিন আর এর থেকে এই সমস্ত ম্যাট্রিক্স গুলো নিয়ে একটা আউটলায়ার ডিটেকশন প্রবলেম সলভ করা। ওকে, দেন প্রজেকশন প্ল্যানিং হলো ফিউচার ফোরকাস্টিং, which is actually demand forecasting, যে আমাদের যেহেতু পপুলেশন ইজ ইনক্রিজিং, হসপিটালের সার্ভিস ইজ ইনক্রিজিং, তো এই গত 15 বছরের হিস্ট্রি দেখে একটা আমাদের রেনাল সার্ভিস বা কিডনি ডায়ালিসিস সার্ভিস বাড়াতে হবে কি হবে না, বা হার্টের সার্ভিস বাড়াতে হবে কি হবে না, নতুন হসপিটাল খুলতে হবে কি হবে না, এই প্রেডিকশন গুলা বা এই মেজারমেন্টের জন্য একটা প্রজেকশন প্ল্যানিং, যেটা হলো টাইম সিরিজ বেসড ফোরকাস্টিং প্ল্যানিং। ইটস এ কমপ্লেক্স ডাটা সেট। এখানে প্রায় অনেক 7-8 রকমের ডাটা সেট নিয়ে কাজ করতে হয়, এবং বিল্ডিং দ্য মডেল। দেন কাজ হলো যে সিনথেটিক ডেটা, যে আর এর মাধ্যমে সিনথেটিক ডেটা জেনারেট করা যায়, যেহেতু অনেক মেডিকেল ডাটা হলো ভেরি মাচ হাইলি সেন্সিটিভ ডাটা, পার্সোনাল ইনফরমেশন থাকে। তো এই পার্সোনাল ইনফরমেশন ডাটাগুলো যদি আমরা ভেন্ডরকে দিতে চাই, যে তোমরা এই ডাটাগুলো নিয়ে তোমাদের সলিউশন টেস্ট করতে চাই, ফর এক্সাম্পল, যে ভেন্ডর বলতেছে হ্যাঁ উই হ্যাভ এ ভেরি ভেরি গুড সলিউশন, তোমরা এটা নিয়ে দেখতে পারো, তো আমরা তখনই তো লাভ দিয়ে পড়ে আমাদের এই পেশেন্টের সমস্ত ডাটা তাদের হাতে দিয়ে দিব না, তা বলবো না যে হ্যাঁ হ্যাঁ দেখি তোমাদের কেমন কাজ হচ্ছে। তো এটার জন্য আমি যেটা করছি, যে আমাদের পেশেন্ট রেকর্ড দেখে বা হোয়াট এভার ডাটা সেট আছে, এই ডাটারই একটা রেপ্লিকা ডাটা তৈরি করতে পারি, সিনথেটিক ডাটা বলি, যে আর্টিফিশিয়াল ডাটা। হ্যাঁ, যে এক্স্যাক্টলি এই ধরনের পেশেন্ট এক্সিস্ট করে না, ওই নামের বা ওই ধরনের প্রপার্টিজে কেউ নাই, বাট realistically distribution wise the heart rate is same, every philosophical, like every physiological aspect of the variables are same, but there is no exact patient like that. এরকম জেনারেশন করা যায় আর প্যাকেজ দিয়ে, সেটা দিয়ে আমি আর এর থেকে সিনথেটিক ডাটা একটা প্রজেক্ট করে যে কোনো সিনথেটিক ডাটা I can generate, and then we can safely give it to vendor, or we can test vendor solution. ম্যাটারনিটি ডেটা দিয়ে কাজ করা, যেটা হলো রিলেটেড টু লাইক এ চাইল্ড বার্থ। এখানে বাচ্চাদের জন্মের জন্য যেটা নিউনেটাল বা সার্ভিসের আগ পর্যন্ত, বার্থ টু নিউনেটাল, এই সার্ভিসদের কিছু মানে ডিফারেন্ট মডেল আছে, যে এই বাচ্চাদের ডেথ রেট যেন কমানো যায়, এজন্য তার প্রি ডেলিভারি সার্ভিসের কিছু ক্রাইটেরিয়া আছে। তো সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে রিস্কি প্রেগনেন্সিকে, লেস রিস্কি প্রেগনেন্সিকে এই মডেলিংটা করার অবজেক্টিভ হলো এই ম্যাটারনিটি অ্যানালিটিক্স প্রজেক্ট। It is also talking about lot of other data sets, এবং আর এখানে is involved to data wrangling and modeling. নেক্সট যেটা আমি এখন ডেমনস্ট্রেশন দেখাতে পারি, যেটা হলো যে কোয়ালিটেটিভ ডেটা। এগুলো মোস্টলি লাগে কোয়ান্টিটেটিভ ডেটা, আর এই ক্লাস একটা সার্ভে ডেটা, যেটা হলো মানুষকে আস্ক করা হচ্ছে তোমার ওপিনিয়ন দাও অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স উইথ দ্য মেডিকেল সিস্টেমস, যে নার্সদেরকে, বিভিন্ন অ্যালাইড হেলথ প্রফেশনালসদেরকে বলা হয় যে তোমরা তোমাদের ওপিনিয়ন দাও, তার ভিত্তিতে হোয়াট উই ক্যান এক্সপ্রেস, আমরা কি করতে পারি। এটা কমপ্লিট টেক্সট ডেটা, এবং টেক্সটের সাথে কোয়ান্টিটেটিভ ডেটারও একটা আছে, যে আমি এগ্রি করতেছি, সেই এগ্রির ভিত্তিতে আমার ডিসএগ্রিমেন্ট মানে পয়েন্টগুলো আছে কিনা, বা এগ্রির ভিত্তিতে আমি যে পজিটিভ সেন্টিমেন্ট আসতেছে কিনা। সো এটা আমার ভেরি রিসেন্ট কাজ, যেটা এই সার্ভে ডাটা থেকে এবং এই মানে সার্ভে ডাটা থেকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইন আর। তো আমি ওই নোটবুকটাই ওপেন করি আর এর ক্ষেত্রে, এটা হলো প্রজেক্ট আর এর। আমার ইনপুট ডাটাটা আমি এক্সেল ফাইলে রাখা আছে, এক্সএলএস ফাইল। এক্সএলএস ফাইলটা যদি ওপেন করি, ইনপুট ডাটা যে মূল যে এক্সেল ফাইলটা ছিল, আই থিঙ্ক
it will give you some confidence যে আসলে কিভাবে এবার সব ডাটাগুলোই কিন্তু either Excel এ আসতেছে বা CSV ফাইলে আসতেছে, then I have to read all those files and then join those files and then create a big fact file. এই যে এটা হলো আমাদের অরিজিনাল ফাইল, যেখানে মেসি এক্সেল ফাইল। এই যে এখানে কোশ্চেন গুলো রাখা আছে, কোশ্চেন আইডি, কোশ্চেনের নাম, তার রেসপন্স টোটাল রাখা আছে বোধহয় হাউ মেনি সার্ভে রেসপন্সেস আই হ্যাভ গট 5000 nearly 6000 রেসপন্সেস। মধ্যে কোয়ালিটেটিভ আনসার আছে, কোয়ালিটেটিভ আনসার আছে, ঠিক আছে, অনেক বড় এক্সেল ফাইল, লম্বা এক্সেল ফাইল। এই এক্সেল ফাইলটাকে আমি যেহেতু ভাগ করে নিছি দুই ভাগে, এক্সেলের জন্য একটা কোয়ালিটেটিভ ডাটা যেখানে আমার কোয়ান্টিটিভ ডাটা আছে আর কোয়ালিটেটিভ ডাটা আছে, এই দুইটা ডাটাকে আমি পড়ে নিচ্ছি প্রথমে। হ্যাঁ, আই ক্যান রিড ইট আমার স্টেপ বাই স্টেপ। স্টেপ 0, স্টেপ 1, সরি স্টেপ ওকে, স্টেপ 1 ইজ ডাটা প্রিপারেশন, স্টেপ 2 হলো টপিক ভেক্টর। আচ্ছা, এরপরে কি করলাম যে আমি এই কোয়ালিটেটিভ ডাটা যে পাইলাম, এই কোয়ালিটেটিভ ডাটাটাকে আমি নিয়ে গেছি আমি আমার পাইথনে। এই পাইথনের যে আমি এলডিএ একটা টপিক মডেলিং আছে, সেই টপিক মডেলিং করে নিয়ে আসছি। টপিক মডেলিং করার পরে টপিক মডেলিং এর স্কোর গুলোকে আমি এই যে আমি আবার একটা এক্সেল ফাইলে সেভ করে রাখছি, ঠিক আছে। এবং এরপরে আমি আবার আর এর মধ্যে দিয়ে এই টপিক গুলোকে নাম করলাম যে আমার হয়তো 9টা টপিক হবে, যে একটা সাপোর্ট, বেনিফিট, দিস আর দ্য নেম অফ দ্য টপিক, এবং এই যে ইউনিয়ন করে সমস্ত টপিকের ইউনিক টপিক আইডি গুলা বা টপিক কিওয়ার্ডস গুলো আমি নিয়ে নিলাম। এরপরে আমি আমাদের এই প্রত্যেকটা মানে ইটাকে, প্রত্যেকটা কমেন্টসকে প্রসেস করতেছি যে প্রত্যেকটা কমেন্ট শুড বিলং টু অ্যাটলিস্ট ওয়ান টপিক। সেই টপিক গুলার ম্যাচ করতেছি, মানে টপিক ম্যাচিং উইথ রেসপেক্ট টু দ্য কমেন্টস। এবং আরেকটা কি কাজ করতেছি, আরেকটা কাজ করতেছি হলো সেন্টিমেন্ট অ্যানালিসিস। প্রত্যেক আর দিয়ে সেন্টিমেন্ট, এটা আমি পাইথনে করি না, আই কুড ডু ইট ইন পাইথন বাট আই ফিল আই শুড ডু ইট ইন আর। লেটস সি। সো সেন্টিমেন্ট অ্যানালিসিস করলাম পাইথন দিয়ে, এই যে প্রত্যেকটা করে এই সেন্টিমেন্ট অ্যানালিসিস জন্য সেন্টিমেন্ট ভেক্টর, যেমন এই যে দিস আর দ্য সেন্টিমেন্ট অ্যানালিসিস এর প্যাকেজ, ভ্যাডার, তারপরে যে সিজুহেট, these are the package. I actually didn't know even about this package. I knew about Vadar because that is the same package in Python, but এটা দিয়ে আমি সেন্টিমেন্ট অ্যানালিসিস করলাম যে 3টা সেন্টিমেন্ট অ্যানালিসিস অ্যালগরিদম এখানে আছে, এখানে 1, 2, 3, 3টা সেন্টিমেন্ট অ্যানালিসিস দিয়ে করে, অর্থাৎ আমি সেন্টিমেন্ট অ্যানালিসিস করতেছি কি করে, প্রত্যেকটা কমেন্টস থেকে বলতেছি প্রত্যেকটা এর জন্য আমাকে একটা সেন্টিমেন্ট স্কোর দাও, অর্থাৎ সেই স্কোর গুলো আমি পাচ্ছি, ঠিক আছে। এবং সেই স্কোর গুলো আমি আর এর মধ্যে এই যে এখানে স্টোর করে রাখতেছি, অর্থাৎ প্রত্যেকটার জন্য। এবং এখানে দেখেন আমি অ্যাপ্লাই ফাংশন ব্যবহার করতেছি, সেপারেট এবং অ্যাপ্লাই, অর্থাৎ প্রত্যেকটা রো এর জন্য। এগুলো আমার কোয়ালিটেটিভ ডাটা, কোয়ালিটিভ ডাটার প্রত্যেকটা কমেন্টের জন্য আমি আমার সেন্টিমেন্ট স্কোর ক্যালকুলেট করার জন্য বলতেছি। হ্যাঁ, সো এইভাবে এবং পরবর্তী সেন্টিমেন্ট গুলোকে আমি ভাগ করে নিচ্ছি, নেগেটিভ এবং পজিটিভ সেন্টিমেন্ট করে ভাগ করে নিচ্ছি। যেহেতু আমার স্কোরটা পাঠাচ্ছে এখান থেকে, এই ফাংশনটা যদি দেখেন পাঠাচ্ছে কি 0 যদি কোনো ভ্যালু না থাকে, অথবা একটা পজিটিভ স্কোর, নেগেটিভ স্কোর একসাথে। এখন এটা একটা ভেক্টর হিসেবে যাচ্ছে, আমি এটাকে সেপারেট করে ফেললাম। ওকে, ফাইনালি আমি কিছু এই দুইটা রেজাল্টকে মার্চ করে আমি একটা এক্সেল ফাইল তৈরি করতেছি। এই এক্সেল ফাইলটা আমি নিয়ে গেছি পাওয়ার বিআইতে। পাওয়ার বিআইতে দেখাবো যে আসলে আমার এই কাজের আউটপুটটা কি, ঠিক আছে। যদি ক্লায়েন্টকে দেখতে চায়, দেন পাওয়ার বিআই would be the good thing to show that information। যে এই পাওয়ার বিআইতে আমি ওই এক্সেলে এই যে আর এর থেকে কাজ করে আউটপুটটা আমি পাওয়ার বিআইতে নিয়ে আসছি। এখানে আমি যেহেতু সেন্টিমেন্ট অ্যানালিসিস করে ফেলছি, টপিক অ্যানালিসিস করে ফেলছি এখানে, এখন আমি আই হ্যাভ লট অফ ফিল্টার্স টু ইউজ। এখানে এগুলো আমাদের ফিল্টার। আমার 9টা টপিক আছে। বেনিফিট একটা টপিক, চেঞ্জ ম্যানেজমেন্ট টপিক, চেঞ্জ রেডিনেস, কমিউনিকেশন, গো লাইভ সাপোর্ট, দিস আর দ্য টপিক A B C D ফর এক্সাম্পল। ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দি ডোমেইন, ABCD টপিক। এখন আমি এক্সপ্লোর করতে চাচ্ছি যে সেন্টিমেন্টের দিক থেকে, এই যে আমাকে এটা হলো নেগেটিভ স্কেল না, উপরে হলো পজিটিভ সেন্টিমেন্ট, নিচে হলো নেগেটিভ সেন্টিমেন্টের টপিক, সবকিছু এখানে যেহেতু এখন 0 করা, সব এভরিথিং ইজ সেম। আমি দেখতে চাচ্ছি যে হাইলি নেগেটিভ সেন্টিমেন্টের ভিত্তিতে, অর্থাৎ
at least like a 67 এর নেগেটিভ সেন্টিমেন্টের টপিক গুলো কি কি। এই যে আমি কিন্তু সেন্টিমেন্ট স্কেল এখানে কম বেশি করতে পারতেছি, করলে আমি টপিক গুলোকে দেখতে পারতেছি, অর্থাৎ এই যে টপিকের লেন্থ কত, অর্থাৎ 19টা কমেন্টস আসছে বেনিফিট রিলেটেড কমেন্টস, বেনিফিট টপিকের মধ্যে ওইটা হাইলি নেগেটিভ কমেন্টস, ঠিক আছে। এখন আই ক্যান গো অ্যান্ড এক্সপ্লোর দোজ 19 কমেন্টস, অর্থাৎ টপিক অনুযায়ী আমি যেতে পারছি। এবং আমি যদি চাই যে এখান থেকে না যাদের এই কমেন্টগুলো নার্সরা কেউ নার্সদের কি কি কমেন্ট করছে, শুধু নার্সদের ভিত্তিতে আমি কমেন্টগুলো দেখতে চাচ্ছি। এবং শুধু নার্সের মধ্যে থেকে আমি চাই যে কার্ডিওলজি ডিপার্টমেন্টের নার্স আছে কিনা, না এটা কেউ করে নাই, এরকম দেখি একজন আসছে চাইল্ড অ্যান্ড ফ্যামিলি হেলথের একটা পাওয়া গেছে। হ্যাঁ, তো এরকম আমি আই হ্যাভ লট অফ ফিল্টার্স টু অ্যাপ্লাই, যেগুলো দিয়ে আমি করতে পারি। তারপর দেখি নার্সের থেকে যারা একটু এক্সপিরিয়েন্সড ইএমআর, যারা হয়তো 6 থেকে 9 বছরের ইএমআর ব্যবহার করছে, এক্সপিরিয়েন্সড ইউজার যারা, তাদের ভিত্তিতে আমি সর্ট করতে চাচ্ছি। সো এই সমস্ত কি পসিবল, আমার ডাটা র্যাঙ্গলিং ইজ ভেরি গুড হয়েছে বলে আমি এইগুলো ফিল্টারগুলো আমি এই ফিল্টার ভেরিয়েবল হিসেবে পাচ্ছি, যারা দোজ হু নো পাওয়ার বিআই দে ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমি এই ডাইমেনশনগুলোকে আলাদা করে ফেলতে পারছি, আমি কিছু ক্যালকুলেটেড ফিল্ডও তৈরি করে ফেলতে পারছি, বিকজ আমার র ফাইল যেটা আমার এই যে এখান থেকে যেটা আমি ক্রিয়েট করতে পারছি, এই যে CSV ফাইল ইজ হ্যাভিং অল দোজ ইনফরমেশন ইন ফর মাই পাওয়ার বিআই, এবং যে জিনিসগুলো আমি এই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে আর এরই কোনো কোডই এখন আপনাদের কাছে আনফ্যামিলিয়ার মনে হবে না। দেখেন সবকিছুই মনে হচ্ছে যে এই যে আমাদের ফাংশন গুলা ইজ লাইক আর কোড, অ্যাপ্লাই ফাংশন, তারপরে আমি যে কাজগুলো করছি যে এখানে ইউনিয়ন ইউনিক, হ্যাঁ, তারপরে যে রিডিং দ্য ডাটা ফ্রম এক্সেল, সো ইটস জাস্ট দ্য সেম থিং, সেম কোড, বাট যেহেতু আমার একটা প্রজেক্ট স্পেসিফিক গোল আছে, আমি প্রজেক্ট স্পেসিফিক ডাটাগুলোকে পড়ে কাজ করতেছি, সো আই হ্যাভ অ্যান অবজেক্টিভ টু ওয়ার্ক ইট আউট। সো দিস ইজ দ্য থিং, ওকে। সো অ্যাজ আই সেড যে মিক্স অ্যান্ড ম্যাচ, আমি আর কে কখনো ব্যবহার করতেছি আমার ডাটা র্যাঙ্গলিং করার পরে, এরপর আউটপুটটা নিয়ে যাচ্ছি কখনো এক্সেল থেকে আমি পাওয়ার বিআইতে নিয়ে যাই, আবার কখনো ট্যাবলোতে নিয়ে যেতে পারি, যে ট্যাবলোতে যে আমার ভিউটা যেটা ভিউ আছে। এরপরে আরো একটা যেটা দেখালাম আপনাদেরকে, যে ওই যে ড্যাশবোর্ড একটা সলিউশন, যে ইউজিবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে অনেকগুলো ম্যাট্রিক্সের ভিত্তিতে এই যে পার্সনের নামগুলো আমরা হ্যাশ করে রাখছি, যেন সরাসরি আইডেন্টিফাই করতে না পারে, যে এই ম্যাপে দেখাচ্ছি যে কোন হসপিটালটা কোন ধরনের কত বেশি প্রবলেম দেখা যাচ্ছে, যে বিগার দ্য পাই বিগার দ্য প্রবলেম, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই পার্সনটা এই যে ক্লিক পার অর্ডার মানে ইজ ভেরি মাচ স্ট্রাগলিং, হ্যাঁ, অনেকগুলো ক্লিক দিচ্ছে, এই হসপিটালের এই পার্সনটা হয়তো ট্রেনিং অ্যারেঞ্জ করলে উইল বি গুড, বিকজ হি ইজ স্ট্রাগলিং ফর কোনো অর্ডার প্লেস করতে সে স্ট্রাগল করতেছে, বা চার্ট রিভিউ করতে তার অনেকগুলো সময় ব্যয় করতে লাগতেছে, বিকজ প্রবলি ইউজিবিলিটি ইস্যু। সো এটা আউটলায়ার ডিটেকশন প্রবলেম, আউটলায়ারের ভিত্তিতে আমাদের ওই ডাটা আসতেছে, মেশিন অটোমেটিক্যালি আর কোড এই ক্রিয়েটিং দ্য আউটলায়ার এন্ড শোয়িং দ্য আউটলায়ার অন দ্য স্ক্রিন। So this is actually, I showed you some very practical example R. Hopefully you will be enough motivated to learn R. স্যার একটা কোশ্চেন করতে পারি কি, বা জাস্ট কিউরিওসিটি থেকে? হ্যাঁ, আর থেকে আপনি যখন পাওয়ার বিআই তে গেলেন, সো আর এখানে হচ্ছে হলো এক্সেলটা জেনারেট করছে না, সো তারপরে এক্সেলটা হচ্ছে হলো পাওয়ার বিআই এর সাথে হচ্ছে হলো কানেক্টেড। হ্যাঁ, এক্সেলটা পাওয়ার বিআই এর সাথে কানেক্টেড, এক্স্যাক্টলি। আমি এখানে কোন এপিআই বা এই ধরনের কোন সিস্টেম না দরকার না না, আমি জাস্ট ওই যে এক্সেল ফাইলটাই পাওয়ার বিআই তে ব্যবহার করছি, যে এখানে যদি যাই এখানে ডাটা সোর্স যদি দেখি, ডাটা সোর্স সেটিংস দেখেন, আমি এই যে এক্সেল ফাইলই ব্যবহার করছি, কোয়ালিটেটিভ ডাটা, কোয়ান্টিটেটিভ ডাটা, আর এই যে আমার দুইটা স্কেলের জন্য আলাদা দুইটা সিএসভি ফাইল আমি বানাই নিছি, যেটার সাথে এই যে রিলেশনশিপ ম্যাপ করার জন্য। এটা কাইন্ড অফ লাইক যে যখন আর হচ্ছে এই ক্যালকুলেশন গুলো করছে, অটোমেটিক্যালি স্টোর হচ্ছে ওই কানেক্টেড এক্সেল এবং এক্সেলে। হ্যাঁ হ্যাঁ, আমি রিফ্রেশ করলে আমি কানেক্টেড এক্সেল এর থেকেই পাচ্ছি, মানে জেনারেটেড নিউ ইনফরমেশন অটোমেটিক্যালি কানেক্টেড উইথ দিস পাওয়ার এক্সেল। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। স্যার আমি হ্যাঁ একটা কথা বলবো,
হ্যাঁ অবশ্যই, একটা না অনেকগুলোই বলতে পারেন। স্যার আমার যেটা মানে আমি তো এনজিও তে কাজ করি কেয়ারে, মানে আমার যেটা একটা এক্সপেকটেশন ছিল আপনার ক্লাস থেকে, এই ড্যাশবোর্ড গুলা দেখে মানে হয়েছে, মানে এক্সপেকটেশনটা পুরা হয়েছে। মানে আমি যেভাবে কাজ করার চিন্তা ভাবনা করতেছি, আমি ওয়াশ সেক্টরে কাজ করি হুম। রোহিঙ্গা ক্যাম্পে। আচ্ছা। ওখানে ওই যে আমরা টয়লেট দেই রোহিঙ্গাদেরকে, তারপরে বাথিং কিউবিকেল দেই। এখন ওগুলার একটা অ্যাসেসমেন্ট আমাদের ডোনারকে দিতে হয়, যে আমরা বিভিন্ন ক্যাটাগরি নির্ধারণ করি, যে ওটা ক্লিনলিনেস কেমন, ওটা ফ্লোরটা কেমন, এভাবে দেখে 3টা ক্যাটাগরি করি, হাই, মিডিয়াম, লো। তো ডাটাগুলো আমরা স্যার কালেক্ট করি হচ্ছে প্রথমে কোবো থেকে। কোবো একটা করলাম, দেখা গেল যে ওটা ইউজার ফ্রেন্ডলি হইলো না, আরো কিছু ইন্ডিকেটর দেওয়া দরকার, ওটাকে দেখা যায় আরো কিছু মডিফাই করি। তো সেই জন্য কি করি, একটা এক্সেল ফাইল ব্যবহার করি কোবো থেকে সরাসরি পাওয়ার বিআই নিতে গেলে দেখা যায় যে আবার একটু ঝামেলা হয়ে যায়, যেহেতু ইউজারদের ফিডব্যাকের ভিত্তিতে ফর্মটা আপডেট করতে হয়। কোবো থেকে এক্সেলে নেই, এক্সেলে ডাটা ক্লিনিং করে ওটা আবার পাওয়ার বিআই তে নেই, নিয়ে ওটা একটা অ্যানালাইসিস দেই। তো এটা আর হচ্ছে যে পাওয়ার বিআই নেওয়ার পরে হচ্ছে যে পাওয়ার কোয়েরি যেটা আছে, ওখানে ওই যে আপনি যেটা দেখাইলেন ডাটা র্যাংলিং, ওই ব্যাপারটা করি, ডাটা ট্রান্সফরমেশন করা যায়, যে এখান থেকে ট্রান্সফরমেশন করি। হ্যাঁ এই যে ডাটা ট্রান্সফর্ম ডাটাতে নিয়ে গেলে এখানে আমার পাওয়ার কোয়েরি ব্যবহার করে করতে পারি। এক্স্যাক্টলি, যে এখানে অনেক কিছু ট্রান্সফর্ম করা যায়। যেমন আমি হয়তো এই কিছু কলামকে আমি যেমন করছি যে নিউমেরিক্যালে নিয়ে গেছি, বা এখানে কিছু ফর্মুলা অ্যাপ্লিকেশন করা যায়, এবং আমি কিছু ফর্মুলাও এখানে ব্যবহার করছি যেটা আসলে আরে করি নাই। যেমন এখানে যে একটা ফর্মুলা যদি দেখি, যে ক্যালকুলেটেড ফিল্ড হিসাবে যেটা আসে, যে এই যে সে নেগেটিভ কাউন্ট, এই যে ফর্মুলাটা, এটা আমার যে এই ডেক্স ফর্মুলা। সো এটা যেহেতু ডাটাটা আমার প্রিপেয়ার্ড হয়ে আছে, ডেক্সেই করাটা ইজি। কারণ কি, যেহেতু আমি ফিল্টার ব্যবহার করে করব, আর ফিল্টারের সাথে তো আর এর কোনো সম্পর্ক নাই, সেই জন্য এই ফিল্ডটা আমি আসলে আরে তৈরি করি নাই। এই ফিল্ডটা তৈরি করতে হবে আমার পাওয়ার বিআই তে। কারণ এই ফিল্ডটা যদি আমি আরে করি, দেন ইট উইল বি অফ নো ইউজ। হ্যাঁ, কারণ আমার তো সিলেক্টেড ভ্যালু কি আমি জানি না। তো এই জন্য ডেক্স ইজ ভেরি পাওয়ারফুল, যে এই ফিল্টারের ভিত্তিতে আমি আমার কাউন্টটা যেন ডাইনামিক্যালি পাই, সেই জন্য আমি একটা মেজার তৈরি করছি। তো এই আর কি। তো হ্যাঁ, তাহলে আপনার কি স্যার কোশ্চেন কি? আপনার কোশ্চেনটা কোশ্চেনটা হচ্ছে কি? মানে আমার প্রসেসটা কি স্যার ঠিক আছে কিনা, বা যেটা মানে আমি ভাবছিলাম যে হয়তো আর দিয়ে এক কমান্ডে হয়ে যাবে এগুলা। না, এক কমান্ডে সবকিছু সম্ভব হবে না। ওই যে যদি কানেক্ট করতে চান, যে 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 ক্ষেত্রে আমি আমার এক্সাম্পলটাই বলি, যে আমি চাচ্ছিলাম যে এই কাউন্ট গুলা, অর্থাৎ আমি আমার এই ফিল্টার বিভিন্ন যাই করি না কেন, এর ভিত্তিতে আমার নেগেটিভ সেন্টিমেন্ট কাউন্ট, পজিটিভ কাউন্ট অ্যাক্রস দ্য টপিক দেখাতে চাই। ঠিক আছে, এই এখন এই ফিল্টারের ভ্যালু কি হবে সেটা তো আমি আরে পাবো না, কিন্তু আমি জানি ফিল্টারের ভ্যালু এখানে যে 0 to 100 প্রত্যেকটা ভ্যালু, আমার যে মেজার গুলো যদি দেখি এখানে এই এতগুলো আমার মেজার আছে। এখন এই মেজারের ভিত্তিতে ডেফিনেটলি আমি যদি কাউন্ট করতে চাই, দেন দ্যাট মিনস আই নিড এ কাউন্ট ফাংশন, ক্যালকুলেট ফাংশন, যেটা ক্যালকুলেট করবে বাই সেন্টিমেন্ট রেঞ্জের ভিত্তিতে এবং টপিক স্পেসিফিক। সো আমাকে ওই মেজারটা তখন আমাকে এখানেই তৈরি করতে হবে। এটা আমি আরে করলেও করতে পারি, বাট সেটা ফিল্টারের সাথে ইন্টারঅ্যাক্টিভ হবে না কোনোভাবেই। তো এটার জন্য আমাদেরকে আর এর সাথে সাথে পাওয়ার বিআই জানতে হবে, যে একটা ভিজুয়ালাইজেশন টুল। বাট আমি সেম জিনিসটা পাওয়ার বিআই তে না করে আরেও করতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমার আর একটা কমপ্লেক্স কাজ করা লাগতো। আর এর যে ড্যাশবোর্ড বানাতে হবে শাইনি, ইট ইজ অলসো পসিবল। দি থিংস আই এম শোয়িং হিয়ার, এক্স্যাক্টলি এটাই করা যাবে ইসে আরে, বাট সেক্ষেত্রে আরো অনেক সময় নষ্ট করতে হবে বা অনেক কিছু করতে হবে, বাট ইটস পসিবল। বাট আমার এত সময় নাই, সো আই জাস্ট কুইকলি মেক ইট কুইক অ্যান্ড ডার্টি। সো এই জন্য আমি এখানে চলে আসছি। ধন্যবাদ স্যার, আপনার এই যে হ্যাঁ, ড্যাশবোর্ডটা দেখে আমার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। আমাদের ম্যানেজমেন্ট আসলে এই যে এরকম সিম্পল একটা ড্যাশবোর্ডই চাচ্ছিল আমার কাছে, ওকে, যেটা আমি হয়তো মানে বুঝে উঠতে পারছিলাম না। আপনার এই ড্যাশবোর্ডটা দেখে স্যার এখন মনে হলো যে আমি আচ্ছা। ম্যানেজমেন্টকে একটা কিছু দিতে হ্যাঁ, পারবো। হ্যাঁ, ওই জন্য সবচেয়ে ভালো হয় আপনার ডাটা র্যাঙ্গলিং এ যদি কোনো কমপ্লেক্স কাজ করা থাকে, রো কলাম ট্রান্সফরমেশন, জয়েনিং, এই যে কাজগুলা ওই অনেক সময় আর এর পাওয়ার কোয়েরিতে হয়তো ডিফিকাল্ট বা করা সম্ভব হবে না, পিভটিং গুলো অনেকটা কমপ্লেক্স। এই কাজগুলো আপনি ইসে করে নেবেন, ওই যে আমাদের আরে।
আরে র্যাঙ্গলিং করে CSV তে করার পরে হোয়াট এভার ফ্যাক্ট যেটা দরকার হবে আপনার সিম্পল দেওয়ার জন্য। প্রথমত আমি এখানে একটা খুব মানে গুরুত্বপূর্ণ কথা বলবো, কি ভিজুয়ালাইজ করতে চাচ্ছি, কি আউটপুট পেতে চাচ্ছি, এটা কিন্তু আমাকে আগে মাথায় আনতে হবে। ইউ হ্যাভ টু ফার্স্ট স্কেচ ইট আউট অন এ পেপার, যে আমি আসলে কোন অ্যাক্সেসে কি রাখতে চাই। ইফ ইউ হ্যাভ টু লাইক কিউরিয়াস, ওই যে বললাম না, সেন্টার ইজ এভরিথিং ইজ কিউরিয়াস, আমি কি দেখাতে চাচ্ছি, কি মেসেজটা প্রেজেন্ট করতে চাচ্ছি, সেটা আমাকে আগে কাগজে কলমে বা একটা ড্রয়িং বোর্ডে আগে যেতে হবে। ব্রেনস্টর্মিং করার পরে দেন দেন থিঙ্ক অ্যাবাউট এ সলিউশনস। ডোন্ট জাম্প ইনটু এ সলিউশন একদম আগে করে ফেলি না। আগে আমি দেখি যে কি করতে চাই, এটার জন্য আমার আসলে কোন ডাটাকে কোন জায়গায় নিতে হবে, হ্যাভ এ লিটল বিট অফ থিঙ্ক অ্যাবাউট দ্যাট, দেন ইউ ডু ইট। ঠিক আছে স্যার, হ্যাঁ ভালো একটা কথা। হ্যাঁ, এটা আগে আমার কাগজে কলমে এক্স্যাক্টলি, করতে হবে যে আমি কি চাই আসলে। হ্যাঁ গ্রাফটা কেমন হতে হবে, যে হ্যাঁ। এটা মিনিং করে, এটা মেক সেন্স করে কিনা, বা এটা আসলে গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে যেটা আমি দিতে চাচ্ছি, প্রকাশ করতে চাচ্ছি, সেটা প্রকাশ করে কিনা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। মানে থ্যাংক এই ইউ। যে এতদিন ধৈর্য ধারণ করে শোনার পর মানে এখন আমি জিনিসটা বুঝতে পারলাম, ক্লিয়ার হইলো। থ্যাংক আচ্ছা ইউ যাক, স্যার। হ্যাঁ, না ভালো লাগলো কথা শুনে। ওকে, আমার মনে হয় আমরা এখন আমাদের আর এর বেশ কিছু বাকি জিনিস আছে, যে জিনিসগুলো যে প্রেজেন্টেশন অনুযায়ী জাস্ট আমি তো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আমার কিছু প্রজেক্ট দেখালাম, এটাতে আপনাদের কোনো লাভ হলো কিনা জানি না। আপনাদের জন্য কিছু লাভ হয় এই জন্য আমি কিছু এক্সাম্পল দেখাতে চাই। দিস প্র্যাকটিক্যাল ওয়ার্কস, যেটা আপনাদের মানে কোড শেয়ার করে দিব, যেমন আপনারা এখান থেকে আরো কিছু ফার্দার করতে পারেন। মডেলিং, স্টেপ ইনটু মডেলিং, যে আমি যেটা বললাম না, যে আমাদের জার্নি এ থেকে বি তে যাচ্ছি আমরা অলরেডি এ স্টপ পার হয়ে শুরু করে এই ইন্টারমিডিয়েট সব ইডিএ, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালিসিস, গ্রাফস, ইঞ্জিনিয়ারিং এর জন্য ডাটা wrangling অলরেডি এগুলো করে ফেলছি। এখন একটু লিটল বিট অফ মডেলিং এ আমরা যেতে চাচ্ছি। গ্রিন কালার বিকজ উই ওয়ান্ট টু বি লাইক এ immature, like not very much confident, but see like a start putting our step on a modeling. Okay, বি স্টেপে আমরা আজকে শেষ করব, এবং that will be the conclusion of our course. সেই বি স্টেপের ফ্যাক্ট গুলো হলো এটা, আমরা দেখব হলো লার্নিং লিনিয়ার রিগ্রেশন for the prediction problem, then দেখবো লজিস্টিক রিগ্রেশন as a classification problem, আর অনেক ডাইমেনশন রিডাকশন যেটা হলো পিসিএ ইউজিং আর, আর হলো ক্লাস্টারিং, যে অনেক ডাটা যদি থাকে সেই ডাটাগুলোকে আমরা বিভিন্নভাবে কিভাবে ক্লাস্টার করতে পারি এবং ভিজুয়ালাইজ করতে পারি। আচ্ছা, বিফোর গোয়িং টু দ্য রিগ্রেশন আমাদের কিছু ম্যাথমেটিক্যাল একটু বোঝার বিষয় আছে, যে আসলে রিগ্রেশন জিনিসটা কি। সিম্পল লিনিয়ার, যেহেতু আমি পড়াই, আমার স্লাইড গুলো রাখা ছিল, আমি সেগুলো করছি। আর এটাই হলো অ্যাডভান্টেজ, যেহেতু আমি যদি না পড়াইতাম জেমস কুক ইউনিভার্সিটিতে আর এবং এই আর এর বেসিক, তাহলে তো আমার আসলে এগুলো জানা, মানে এই স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে এই জিনিস দেখা হতো না, আমি তো আমার নিজের কাজের জন্য এইভাবে করে যেতাম। সো লার্নিং এর আরেকটা স্কোপ হলো এখানে আসলে, যদি ওয়েন ইউ আর গোয়িং টু টিচ সামওয়ান, দেন ইউ থিঙ্ক ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, যে আসলে বেসিক জিনিসগুলো আসলে কি, বেসিক জিনিসটাই আসলে বোঝাইতে হবে আগে, দেন you can think about going further. তো লিনিয়ার রিগ্রেশন হলো খুব সিম্পল, আমরা এই যে হাই স্কুল ম্যাথ বা ইন্টারমিডিয়েট ম্যাথে চেক করছে y equal to mx plus c, y হলো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে, যেটাকে আমরা প্রেডিক্ট করতে চাই y, আর এইটা হলো বিকজ y is a function of rest of the things, right? Y is equals to function of things. The function is actually there is a constant which is the slope, আর হলো যে রেস্ট অফ দ্য থিংস এর মধ্যে হলো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আছে কিছু এক্স, ওকে, এক্স এর প্রতিটা মানের জন্য ওয়াই এর প্রতিটা মান আসতেছে, এবং আমরা কিছু বেসলাইন থেকে শুরু করতে পারি, যেটা কনস্ট্যান্ট হলো ওটা জিরো হতে পারে, নন জিরো হতে পারে, অর্থাৎ এক্স এর সাথে একটা ফ্যাক্টর থাকতে পারে যেটা আসলে ওয়াই কে ইন্ডিকেট করতেছে, আদারওয়াইজ ওয়াই ইকুয়ালস টু এক্স এম হয়ে যেত, কিন্তু না, এক্স এর কিছু বৃদ্ধি বা কিছু সম্প্রসারণের জন্য ওয়াই এর কিছু মান আমরা পাবো। এটাই হলো বেসিক ইকুয়েশন, এবং লিনিয়ার রিগ্রেশন আসলে এই এই ইকুয়েশনটাই ড্র করার চেষ্টা করে। অর্থাৎ আমাদের কিছু অবজারভেশন রাখা আছে, এক্স ওয়াই এর ভ্যালু সরি এক্স এর ভ্যালু রাখা আছে, আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়া আছে, ঠিক আছে। এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি থাকে, যদি একাধিকের ক্ষেত্রে তখন বলা হবে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, যেহেতু এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেজন্য সিম্পল, অর্থাৎ বা ওয়ান লিনিয়ার রিগ্রেশন বা ওয়ান ভেরিয়েবল লিনিয়ার রিগ্রেশন। এই হলো আমাদের কনসেপ্ট।
এখন এই লাইনটা ড্র করার ইনটিউশনটা কি? ডাটা পয়েন্ট অফ ভিউতে ইনটিউশনটা এরকম যে আমরা যদি দেখি যে আমাদের দুইটা কলামের ডাটা, একটা হলো যে স্যালারি প্রেডিক্ট করব, বা আমাদের নাম্বার অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এরকম 1 বছর, 1 মাস, 1 বছর, 3 মাস, হোয়াটএভার, 6 বছর, এর ভিত্তিতে আমরা কারেন্ট স্যালারি একটা রোলে একটা দেখি যে একটা মানুষের স্যালারি, মানে একটা অর্গানাইজেশনের মানুষের যারা যারা রোলে আছে তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তাদের স্যালারির টালি দেখতে পাচ্ছি। এবং এটাকে যদি এক্স এন্ড ওয়াই প্লট করি, এক্সপিরিয়েন্স হলো এক্স অ্যাক্সিস, ওয়াই টু দি স্যালারি দিই, এগুলো ডট পয়েন্ট, আর রেড গুলো আমাদের ডট। এখন আমাদের রিগ্রেশন প্রবলেম হলো মেক দ্য বেস্ট ফিট লাইন অ্যারাউন্ড দিস ডট, স্ট্রেট লাইন, ওকে, কোনো আঁকা বাঁকা স্পাইনাল লাইন না, সোজা লাইন, ঠিক আছে। যে স্পাইনাল লাইন হয়ে যায়, দ্যাট ইজ এ ডিফারেন্ট প্রবলেম, হুইচ ইজ সাপোর্ট ভেক্টর মেশিন প্রবলেম, যে সেটা ডিফারেন্ট প্রবলেম। বাট আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশন হলো যে বেস্ট লাইন যেটা হলো সব ক্লোজলি go close to the dot points, অর্থাৎ আমরা এই পয়েন্টগুলোকে ফিট করে এইরকম একটা লাইন আমরা তৈরি করতে চাচ্ছি, সেটাই হবে আমাদের রিগ্রেশন লাইন, দ্যাট ইজ আওয়ার রিগ্রেশন লাইন, ওকে। অর্থাৎ আলটিমেটলি রিগ্রেশন লাইনের ইকুয়েশনটা হবে হলো আমাদের স্যালারি ইজ আওয়ার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন এক্সপিরিয়েন্স, অর্থাৎ স্যালারি ইজ এ ফাংশন অফ এক্সপিরিয়েন্স। এখন সেই ফাংশনটাকেই আমরা বের করতে চাচ্ছি একটা কোফিশিয়েন্ট দিয়ে b1, আর একটা হলো এই যে, অর্থাৎ যে বিনা এক্সপিরিয়েন্স তাকে তো জিরো স্যালারিতে আমরা কখনো জবে শুনি না, একটা স্টার্টিং স্যালারি তো থাকে, তাই না? সেই স্টার্টিং স্যালারিটাই হলো আমার ইন্টারসেক্ট কতটুকু শুরু করার থেকে, অর্থাৎ বেস স্যালারি কত। কেউ নন জিরো তো হতে পারে, যদি কেউ ইন্টার্ন লাগবে, আমি বেগার খাটবো ফার্স্ট, ফাইন, তাহলে জিরো হতে পারে। তবে এখান থেকে আমাদের কিছু যখন রিগ্রেশন লাইন যাবে, which is possible, it could be zero or non-zero, I said. সো এই স্যালারি হলো আমাদের রিগ্রেশন লাইনেরই। এখন হাউ উই উইল ড্র দিস রিগ্রেশন লাইন, ইনটুইশনটা কি? ইনটুইশনটা হলো আমাদের বেস স্যালারিটা আমরা পাচ্ছি, যেটা আমাদের ইন্টারসেপ্টটা, সেটা পাইলাম। এই বেসকে ধরে আমরা যদি এরকম বিভিন্ন লাইন ড্র করতে থাকি, একাধিক, মানে আমরা উই ক্যান ড্র সো মেনি লাইনস, সবগুলো লাইন যদি ড্র করি, যে প্রত্যেকটা লাইনের থেকে এই যে ডিস্টেন্সটা, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, অর্থাৎ এখানে এই যে আমরা যে লাইনটা ড্র করতেছি, যে ড্রয়ের থেকে, এই ড্র লাইন থেকে রিয়েল ভ্যালু আর হলো আমাদের প্রেডিক্টেড ভ্যালু, এই ডিস্টেন্সটা যে লাইনটা সবচেয়ে কম হবে, সামের মিনিমাম ডিস্টেন্স অফ দোজ ডিফারেন্সেস, অর্থাৎ প্রত্যেকটা, এটা হলো আমাদের প্রেডিক্টেড লাইন আর এটা হলো আমাদের রিয়েল ডাটা পয়েন্ট। তাহলে প্রেডিক্টেড ভার্সেস রিয়েল এর ডিস্টেন্স একটা পাচ্ছি, এইভাবে ডিস্টেন্স পাচ্ছি, প্রত্যেকটা ডিস্টেন্স। আমরা কিন্তু এরকম অজস্র লাইন আঁকতে পারতাম, যে লাইনটার মধ্যে এই ডিস্টেন্স ভ্যালুটা, এই যে ইকুয়েশনটা আমরা বলতেছি, সাম অফ স্কোয়ার ডিফারেন্স অফ দিস ডিস্টেন্স ইজ মিনিমাম, সেইটাই হলো আমাদের আইডিয়াল রিগ্রেশন লাইন, এন্ড দ্যাট ইজ দ্য ক্র্যাক্স অফ লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, লিনিয়ার রিগ্রেশন সেটাই করতেছে যে আমাদের এই পয়েন্টগুলো থেকে অজস্র, মানে এই পয়েন্টগুলোকে ফিট করার জন্য অজস্র লাইন ড্র করতেছে। সো ইমাজিন লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4, লাইন 100, যে লাইনটার ক্ষেত্রে এই জিনিসটা মিনিমাম, সেটাই আমাদের হলো রিগ্রেশন লাইন। এটাই হলো আমাদের মডেলিং। সো লেটস ডু ইট ইন আর ওয়ে। এবং সেম, যদি এইটা আমাদের বোঝা থাকে, তাহলে আর আমাদের ম্যাথ ওখানে আর আমাদের কিছু বোঝার নাই, আমাদের জাস্ট ফাংশন কল করলেই হবে। সো সেম স্যালারি ডাটা সেট, আমার সবকিছু লোড করে রাখা আছে এখানে। আই থিঙ্ক উই আর অন দি সেম সেশন 5। আমরা ডাটাটাকে লোড করতে পারি, ডাটাটাকে লোড করলাম, রিড 30 অবজারভেশনস, যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এন্ড কারেন্ট স্যালারি। হ্যাঁ, এই ভিত্তিতে আমরা এর একটা রিগ্রেশন লাইনই করব। আচ্ছা, এখন দেখি একটু কোরিলেশন দেখি যে স্যালারির সাথে আসলে এর কোনো সম্পর্ক আছে কিনা। কোরিলেশন, হ্যাঁ, কোরিলেশন দেখা যাচ্ছে 9, অর্থাৎ স্যালারির সাথে, অর্থাৎ পজিটিভ কোরিলেশন, পজিটিভ সাইন প্লাস, অর্থাৎ স্যালারির সাথে এক্সপিরিয়েন্স ইজ পজিটিভলি কোরিলেটেড। সো ইটস এ গুড রিগ্রেশন প্রবলেম টু সলভ। আচ্ছা, এখন আমরা রিগ্রেশন করব টেস্ট করার জন্য। এখন টেস্ট মানে আমরা তো একটা লাইন ড্র করে ফেললাম, ফর এক্সাম্পল, যে লাইনটা পাইলাম, কিন্তু এটাকে আমরা ভ্যালিডেট করবো কিভাবে? আমরা আসলে যে হ্যাঁ, আমরা যে লাইনটা করছি এটা আমাদের কাজের লাইন, যে আমরা এটা রিয়েলি আমরা প্রিডিক্ট করতে পারতেছি সামথিং। তো এই জন্য আমাদেরকে আসলে টেস্ট করার জন্য একটা ডাটা সেট রাখতে হবে, তাই না? ট্রেনিং এবং টেস্ট, এই কনসেপ্টটাই আসতেছিল মেশিন লার্নিং পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমরা আমাদের একাধিক অবজারভেশন যদি থাকে, অর্থাৎ আমাদের যদি সে 1 মিলিয়ন অবজারভেশন থাকে,
1 মিলিয়ন অবজারভেশনের মধ্যে 80% সাধারণত রুল অনুযায়ী 80% কে আমরা রাখবো হলো ট্রেনিং করার জন্য, বাকি 20% কে রাখবো হলো যে ট্রেনিং করে যে মডেল আউটপুটটা আমরা পাইলাম সেটাকে ভ্যালিডেট করার জন্য, আসলে কতটুকু ভালো মডেল আমরা তৈরি করলাম, কারণ এটা তো সেম ডাটা সেট, অর্থাৎ 1 মিলিয়ন ডাটা সেট তো সেম পপুলেশন থেকেই আসছে। সেই সেম পপুলেশনের মধ্যে 80% কে আমরা ব্যবহার করতেছি আমাদের ব্রেন ডেভেলপ করার জন্য, আমাদের মডেল আর্টিফিশিয়াল মানে মডেল ডেভেলপ করার জন্য। এরপর হোয়াট এভার মডেল আমরা ডেভেলপ করলাম সেই মডেলটা কতটুকু গুড বা কতটুকু ব্যাড, কতটুকু ওয়েল পারফর্মিং, এটাকে টেস্ট করার জন্য তো ওই সেম পপুলেশনেরই ডাটা আবার দিতে হবে। তো সেই জন্য আইডিয়ালি আমরা 80% কে নিই মডেল ডেভেলপ করার জন্য, 20% কে রাখি হলো টেস্ট করার জন্য। টেস্ট করলে বুঝতে পারবো যে আসলে হ্যাঁ আমাদের টেস্টটা কতটুকু সাকসেসফুল হচ্ছে বা কতটুকু আমরা দেখতে পারতেছি। তো সেই পার্সপেক্টিভ থেকে আমরা এই যে 2/3 ডাটা যদি আমরা নিই মডেলের থেকে করার জন্য, তো এই জন্য আপনাদের একটা নতুন প্যাকেজ শিখতে হচ্ছে। আর এর ক্ষেত্রে সিএ টুলস, এই সিএ টুলসটা হলো যে ডাটাটাকে স্যাম্পলিং করতে পারে, স্প্লিট, যে আমরা স্যাম্পল স্প্লিট ফাংশন ব্যবহার করে ডাটাটাকে 2/3 রেশিওতে ভাগ করে ফেলতেছি। আমি রান করি, দেন ইউ আন্ডারস্ট্যান্ড। আমার ডাটা সেটের অবজারভেশন ছিল 30 অবজারভেশন। এরপরে 2/3 মানে নিয়ে গেছি হলো স্প্লিট করে, সেই স্প্লিটের একটা অংশ ট্রেনিং এ গেছে আর একটা অংশ গেছে টেস্টে। ট্রেনিং এর মধ্যে আসলে তাহলে 20 অবজারভেশন আর টেস্টে গেছে 10টা অবজারভেশন। ঠিক আছে, অর্থাৎ এই 10টা অবজারভেশন এগেনস্টেই আমি আমার মডেলের আউটপুটটা টেস্ট করব। তো এটার জন্য তার মানে কি আমার এখন ট্রেনিং সেটটি আমাকে মডেল ডেভেলপ করতে হবে। স্যালারির ক্ষেত্রে আমাদের রিগ্রেশনের জন্য এই যে ফিটিং দ্য সিম্পল রিগ্রেশন মডেল, এই হলো আর এর ফাংশন এলএম। এই এলএম ফাংশনটা আমি আগেও আপনাদের দেখাইছি, যখন আমি যে জিজি প্লট করতেছিলাম তখন ওখানে একটা যে বেস্ট ফিটিং লাইন দেখানোর জন্য বাই ডিফল্ট আমরা এলএম মেথড ব্যবহার করছি। এখন আমরা একটু দেখি ডিটেলস এলএম আসলে কি। এলএম হলো লিনিয়ার রিগ্রেশন মডেল, ফিটিং লিনিয়ার মডেলস। ঠিক আছে, এই যে এটার মধ্যেই আমরা বলে দিচ্ছি যে ফর্মুলা y equals to mx, যে কারেন্ট স্যালারি অ্যাক্রস ওয়ার্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ এটা হলো কারেন্ট স্যালারি হলো আমাদের y ইজ এ ফাংশন অফ x, এটাকে ইন্ডিকেট করতেছে, অর্থাৎ কারেন্ট স্যালারি ইজ এ ফাংশন অফ x, যেহেতু একটা ভেরিয়েবল এই জন্য একটা বলে দিচ্ছে এখানে। আর আমাদের ডাটা সেটটা হলো ট্রেনিং ডাটা, এটা দিয়ে আমরা আমাদের যেহেতু রিগ্রেশন লাইন, এটা হলো এই যে আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম রিগ্রেসর, বাট ইউ ক্যান গিভ এনি নেম, আমি নাম দিলাম রিগ্রেসর। এই রিগ্রেসরটা দিয়ে অলরেডি মডেল ডেভেলপ করে ফেললাম, জাস্ট ওয়ান লাইন, ডান, আমার রিগ্রেসর ডান। এখন এটা দ্বারা এখন এটা করে ফেললাম, এখন আমাদের রিগ্রেশন লাইনটা আসলে কতটুকু ভালো কতটুকু খারাপ এটা আমরা বুঝতে পারবো যদি কিনা এটাকে প্লট করি এবং টেস্ট করি আমাদের টেস্ট ডাটার সাথে। তাহলে আমরা ওয়াই প্রেডিকশন করতে চাচ্ছি, প্রেডিক্ট করব কি এই রিগ্রেশন ব্যবহার করেই আমাদের যে টেস্ট ডাটা আছে, টেস্ট ডাটাটা একটু ওপেন করি। টেস্ট ডাটা সেম, এক্সপেরিয়েন্স যদি 1.3 হয় তাহলে কারেন্ট স্যালারি হবে এত, এটা হলো জেনুইনলি দেওয়া আছে আমাদের টেস্টে। সেম প্রবলেম আমরা বলবো যদি 1.3 হয় তাহলে আমাকে টেস্ট স্যালারি কারেন্ট স্যালারি কত হবে এটা জেনারেট করে দাও, সেম ওয়েতে প্রেডিক্ট করো। তো আমরা যদি প্রেডিক্ট করি এবং প্রেডিক্ট করতে বলি, প্রেডিক্ট করে দিছে এই যে ভ্যালু, অর্থাৎ 37766 প্রেডিক্ট করছে, আমাদের এখানে ছিল হলো 46, খুব বেশি ভালো প্রেডিক্ট করে নাই। তারপরে 44 প্রেডিক্ট করছে, এখানেও 43, কাছাকাছি গেছে, অর্থাৎ মোটামুটি প্রেডিকশন সে করতে পারতেছে। এখন এইভাবে আমরা পেয়ার বাই পেয়ার না দেখে ইফ উই ক্যান প্লট ইট জিজি প্লট, আমরা জিজি প্লট যেহেতু আগে শিখছি, আমরা জিজি প্লটে এই প্রেডিক্ট ভার্সেস রিয়েল প্রেডিক্ট করে দেখবো। এটা হলো আমাদের জিজি প্লটের ট্রেনিংটা আগে দেখি যে ট্রেনিং ডাটা সেটটার সাথে কেমন আসছে। যে ট্রেনিং ডাটাটা আমরা প্লট করলাম, আমাদের ট্রেনিং ডাটাটাও আসলে কিন্তু দেখা যাচ্ছে যে এরকম। ট্রেনিং ডাটাতেও যদি আমরা এই যে লাইন টানি, সেই লাইনটা আসলে এরকম রিগ্রেশন লাইন যায়। ঠিক আছে, এখন এই এটা তো আমাদের রিয়েল ডাটা। এখন আমরা টেস্ট ডাটাটার সাথে প্রোডাক্ট করতেছি, এই যে প্রেডিক্ট টেস্ট ডাটাটার সাথে প্রেডিক্ট ডাটাটা এখন প্লট করতেছি। ঠিক আছে, এই যে এখন আমাদের ট্রেনিং, এই যে ভিজুয়ালাইজ দ্য টেস্ট আউটকাম, এটা হলো টেস্ট আউটকামের সাথে
আমাদের ডাটাটা প্লট করে দেখলাম যে আমাদের রিগ্রেশন লাইন এই যে খুব কাছাকাছি যাচ্ছে, যে ডাটার সাথে ডাটা দেখে যে এক্সপিরিয়েন্সের সাথে কিছুটা ম্যাচ করতেছে না, বিকজ আমাদের হয়তো ডাটা সংখ্যা কম। আর রিগ্রেশন লাইন 100% যাবে না, কারণ যেহেতু লাইন একটা স্ট্রেট লাইন ড্র করতেছি পয়েন্টের ভিতর থেকে, যদি আমরা স্পাইনাল লাইন ড্র করতাম তাহলে হয়তো বেটার হতো। বাট এটাই আমাদের রিগ্রেশন প্রবলেম। সো আমাদের যদি এরকম প্রবলেম থেকে থাকে যে ফিউচারে কোনো ডাটা প্রিডিক্ট করতে হবে, given these things we can come up with the simple regression problem like this. আচ্ছা, এরপরে একটু কমপ্লেক্স, এখানে মাল্টিপল রিগ্রেশন লাইন, অর্থাৎ আমরা এখানে একটা ভেরিয়েবল না, ইট কুড বি মেনি ভেরিয়েবলস। আমি ডাটাটাকে ক্লিয়ার করি। সে আমি অস্ট্রেলিয়ান স্টার্টআপ কোম্পানি ডাটা এর আগে আপনাদের দেখাইছি, সেই ডাটাটাই আবার লোড করি এবং এখানে আরো কিছু ভেরিয়েবল এখানে আছে যে আমাদের দেখার জন্য 11টা ভেরিয়েবল, অর্থাৎ R&D এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, মার্কেটিং, সিড ফান্ডিং কোন স্টেটে আছে, তার ইকুইপমেন্ট কস্ট, তার ওয়েবসাইটের কস্ট, তার পেরোল কস্ট, তার ফার্নিচার এন্ড সাপ্লাইজ কস্ট, প্রফেশনাল কনসালটেন্সি কস্ট, এন্ড ফাইনালি দ্য প্রফিট। এখন রিগ্রেশন প্রবলেম অনুযায়ী আমরা প্রফিটটাকে প্রেডিক্ট করতে চাই লুকিং আউট অল দোজ থিংস। ওকে, এটা আমাদের রিগ্রেশন প্রবলেম। উই ওয়ান্ট টু প্রেডিক্ট y as a function of all those variables. These are all independent variables and y is a dependent variable because y is depending on those variables. এই রিলেশনশিপটা কি আছে, এটা প্রফিটের সাথে অন্যান্য ভেরিয়েবলের কি কি রিলেশনশিপ আছে সেটাই আমরা রিগ্রেশন দিয়ে বের করব, এবং সেই রিলেশনশিপ ভিত্তিতেই অর্থাৎ কোফিশিয়েন্টের ভিত্তিতেই আমরা এই প্রেডিক্ট করব প্রফিটটাকে। তো সেম ওয়েতে আমি আই উইল বি কুইক। সো এক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের এখানে ডাটা সেটে একটাই ক্যাটাগরিক্যাল ডাটা দেখা যাচ্ছে, তাই না, আর সব কিন্তু নিউমেরিক্যাল ডাটা। সো এই ক্যাটাগরিক্যাল ডাটাকে আমাদের ফ্যাক্টরে করে নিতে হবে কেননা আর কখনো বা আর কেন কোনো মডেলই এই ক্যাটাগরিক্যাল ডাটাকে মানে স্ট্রিং হিসাবে নিয়ে কাজ করতে পারে না, ইট হ্যাজ টু বি ফ্যাক্টরাইজড। সো আমরা ওই নিউমেরিক্যাল ফ্যাক্টরাইজ করে নিলাম, সিডনি মানে 1, মেলবোর্ন মানে 2, অ্যাডিলেড মানে 3। ঠিক আছে, এরপরে আমরা যদি ডাটা সেটটা দেখি, দেখেন স্টেটের মান চেঞ্জ হয়ে গেল, 2, 1, 3 হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, সো আমরা ক্যাটাগরিক্যাল ডাটাকে নিউমেরিক্যালি অলরেডি ট্রান্সফর্ম করে ফেলছি। এখন সেম ওয়েতে আমরা 80% কে রাখবো হলো ট্রেনিং, 20% কে রাখবো হলো টেস্ট। সেইটার জন্য স্প্লিট করে নিলাম। তাহলে 80%, তাহলে আমাদের ছিল হলো 50টা অবজারভেশন থেকে 40% আর 10%, সরি 40 আর 10, লাইক 80% আর 20%। সেম ওয়েতে রিগ্রেশনের জন্য আমরা যেহেতু এখানে একাধিক ভেরিয়েবল, আমরা লিনিয়ার মডেলকেই কল করব LM। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা পাস করে দিচ্ছি জাস্ট অল, ডট মিনস অল। আমরা এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি যেভাবে নাম লিখছিলাম এই আগের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স, সবগুলো ভেরিয়েবলকে লিখতে পারতাম, বাট টু বিকাম লেজি উই ক্যান সে অল ভেরিয়েবলস মিনস অল। Profit is a function of all variables. Okay, this is the meaning of it. And then we can run this variable, like we can build the model. So আমরা মডেলটাকে বিল্ড করি lm ফাংশন দিয়েই। মডেল ইজ বিল্ট। মডেলের সামারি দেখি। মডেলের সামারিটা হলো ইম্পর্টেন্ট। মডেলের সামারিতে দেখা যাচ্ছে যে সিগনিফিকেন্স, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স, পি ভ্যালু, এটাই কিন্তু ইনফরমেশনাল স্ট্যাটিস্টিক্স থেকে বলতেছে। মডেলটা বলতেছে যে R&Dটাই প্রফিটের জন্য স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট 3 ডট, আর কোনো ভেরিয়েবলই এই যে কোনো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্স না, সিগনিফিকেন্টলি রিলেটেড না ইসের জন্য, প্রফিটের জন্য। ঠিক আছে, অর্থাৎ উই ক্যানট হ্যাভ এ স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্টলি বলতে পারি যে তোমার যদি স্টেট মেলবোর্ন হয় তুমি তুমি আসলে প্রফিট ইজ গুড, পজিটিভলি কোরিলেটেড। রাদার এখানে কোএফিশিয়েন্টের মান কিছু কিছু নেগেটিভ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই রিগ্রেশনের লাইনের কিছু আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে হোয়াট ডাজ দ্যাট মিন। যদি এটা দেখি যে এটা R&D এক্সপেন্ড পজিটিভ ভ্যালু, অর্থাৎ 1 ইউনিট পজিটিভ কেউ যদি R&D স্পেন্ড করে তাহলে তার পজিটিভ গ্রোথ অন প্রফিট ইজ লাইকলি টু হ্যাপেন। ওকে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন কস্ট নেগেটিভ, অর্থাৎ নেগেটিভলি এটা কোরিলেটেড, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন কস্ট যদি বাড়ে তাহলে প্রফিটের মান প্রফিটের কমে যাবে, which is common sense, right? সিড ফান্ডিংও দেখা যায় যদি বাড়তে থাকে তাহলে প্রফিট কমে যায়। হয়তো
যে সিট ফান্ড করতেছে তাকে হয়তো প্রফিটের রেশিওটা বেশি দেয়া লাগবে, এই জন্য সিট ফান্ডিংটা নেগেটিভ কোরিলেশনে আসছে। বাট এই নেগেটিভ ভ্যালু দেখে আমরা বুঝতে পারতেছি, বাট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্স কিনা সেটা বোঝার জন্য আমাদের এই কলাম দেখতে হবে। এই 3 ডট স্টার, অ্যাটলিস্ট একটা স্টার বা দুইটা স্টার থাকলে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স, আর না থাকলে কোনো স্টার যেহেতু নাই, এগুলো কোনো স্ট্যাটিস্টিক্যালি আমরা বলতে পারি না যে এই ফ্যাক্টর গুলো ইজ মেকিং এনি সিগনিফিকেন্স অন প্রফিট। সো এই রিগ্রেশন মডেল হয়ে গেল। আমি রিগ্রেশন মডেল এখন আমি টেস্ট করি, টেস্ট করার পরে ই করলাম, ওকে ওয়াইপ্রেড, আমার ওয়াইপ্রেড ভ্যালুটাকে আমরা দেখতে পারি যে ওয়াইপ্রেড যে যদি দেখি যে ভ্যালুটা যদি কি আছে, যে আমরা এখন ম্যাচ করে দেখতে পারি আমাদের সাথে যে এই যে আমাদের 10টা ভ্যালু ছিল, এই 10টা ভ্যালুর প্রত্যেকটা প্রফিট সাথে কত ডিফারেন্স হচ্ছে উই ক্যান থিঙ্ক। বাট যেহেতু আমাদের ডাটা আছে বলে আমরা ভ্যালিডেট করতে পারতেছি, বাট এক্ষেত্রে যদি আমাদের রিয়েল টাইম ডাটা যদি থাকে তাহলে আমরা এই রিগ্রেশন লাইন ব্যবহার করে আসলে ফিউচার ডাটা হিসাবে কি ধরে নেব যে ফিউচারে আমরা এরকম এক্সপেক্ট করতে পারি। ওকে, সো এই আচ্ছা, এখন কোশ্চেন হলো আর একটা মেথড আছে যে আমরা তো যদি এখানে একবার চোখে দেখে নিলাম যে সামারি দেখে যে যে এই ভ্যালুটাই যে কোন ভ্যালুটা কোন ভেরিয়েবলটা আসলে আমাদের রিগ্রেশন লাইনে থাকা উচিত, কারণ এটা যেহেতু সিগনিফিকেন্ট না, হোয়াই উই শুড কিপ দোজ থিংস ইন আওয়ার রিগ্রেশন ইকুয়েশন, অনলি একটা ভেরিয়েবল থাকলেই তো হচ্ছে, তাই না? তো সেই কোশ্চেনের জন্য আসলে আমরা কোন ভেরিয়েবলকে রাখবো কি রাখবো না ইকুয়েশনে, এই রিগ্রেশন মাল্টিপল রিগ্রেশন লাইনে, সেটার জন্য একটা ফাংশন আমরা লিখতে পারি যেটাকে বলতে পারি ব্যাকওয়ার্ড ইলিমিনেশন প্রসেস। অর্থাৎ আমরা সবগুলো ভেরিয়েবলকে নিয়ে আগে ট্রাই করব, এরপরে বেসিক্যালি কোন ভেরিয়েবল সিগনিফিকেন্ট না কোন ভেরিয়েবল সিগনিফিকেন্ট না সেটাকে আমরা অটোমেটিক্যালি আমরা আইডেন্টিফাই করতে পারবো থ্রু দিস সিগনিফিকেন্স টেস্ট। হ্যাঁ, তো সেটা সেই কাজটাই আমি এখানে করতেছি। একটা মেথড এই যে ব্যাকওয়ার্ড ইলিমিনেশন, যেটা ওই যে আমরা যে স্ট্যাটিস্টিক দেখলাম তার ভিত্তিতে সিদ্ধান্ত নিবে যে এটা রাখা যাবে কি যাবে না। তো আমি ফাংশনটা এখানে যদি রান করাই, ঠিক আছে, ই করি এবং আমার স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স লেভেল বলে দিলাম 0.05 সিগনিফিকেন্স লেভেল তুমি সেট করে দাও, এবং সেই হিসাবে আমাদের ট্রেনিং ডাটা সেট থেকে ই করি ব্যাকওয়ার্ড ইলিমিনেশনে, এবং দেখা গেল যে এক্ষেত্রে আমরা মার্কেটিং এবং R&D এই দুইটা ভেরিয়েবলই আসলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। সো ফাইনালি আমরা যখন মডেল ডেভেলপ করবো, আমাদের যদি এরকম হান্ড্রেডস অফ ভেরিয়েবল থেকে থাকে, হান্ড্রেডস অফ ভেরিয়েবল সবগুলো তো আসলে ইম্প্যাক্টফুল না ফর প্রেডিক্টিং দ্য ওয়াই, তাই না? সেই কোনটার জন্য উপকারী হবে বা কোনটা আসলে বেনিফিশিয়াল বা পজিটিভলি বা নেগেটিভলি এফেক্টিং দি ওয়াই ভেরিয়েবল, সেটা জন্য আমরা অল ভেরিয়েবলকে এখানে সেট করছি, পাঠাই দিলাম, কিন্তু অনলি দেখা যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স এই স্টার গুলোই দেখাচ্ছে। সেই হিসাবে আমরা যদি ইকুয়েশন লাইনটা ড্র করতে হয় তাহলে আমরা লিখবো y ইকুয়ালস টু ইন্টারসেপ্ট ভ্যালু এই প্লাস কোফিশিয়েন্ট হলো এত, R&D ভ্যালুর সাথে এত গুণ করলে প্লাস মার্কেটিং এর সাথে এত গুণ করলে যা পাবো ওইটাই হলো আমাদের রিগ্রেশন লাইন, which is our like a regression line. That's the line we have drawn, like এখানে যে আমি যেটা দেখালাম এটাই আমাদের রিগ্রেশন লাইন। এই লাইনটার ভ্যালুটা হবে তখন ওই সবগুলোর ভ্যালুর সাথে, অর্থাৎ y ইকুয়ালস টু b0 হলো কোফিশিয়েন্ট, b1 হলো যে কোফিশিয়েন্ট আমরা পাইলাম x1 প্লাস b2 যে কোফিশিয়েন্টটা পাইলাম প্লাস x2, অর্থাৎ এটা হলো ইন্টারসেপ্ট b0 b1 b2 টাইমস x1 হলো যে ভ্যালুটা আমরা আমাদের আননোন ভ্যালু, যেটা আমরা যার বিনিময়ে আমরা প্রেডিক্ট করতে চাচ্ছি y, মার্কেটিং এর স্পেন্ড কত, এই ক্ষেত্রে R&D এর স্পেন্ড কত, সেই ভ্যালু দিলে আমরা y এর ভ্যালুটা পাবো। ডান। নাও লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশন কাজ হলো যে ক্লাসিফিকেশন, অর্থাৎ লজিস্টিক রিগ্রেশনের ফাংশনটা যদি আই থিঙ্ক আই হ্যাভ নট শেয়ার দ্য স্লাইড হিয়ার। লজিস্টিক রিগ্রেশন হলো প্রবাবিলিটি ফাংশন, যে আমি এখানে যে এটা একটা প্রবাবিলিটি থ্রেশহোল্ড অনুযায়ী it try to make a class either 0 or 1 সেপারেট করার চেষ্টা করে, it give you a probability. Logistic regression give you a probability score. Okay, it's the function logistic function returns a probability score. প্রবাবিলিটি যদি 0.5 এর উপরে হয় তাহলে আমরা বলবো যে পজিটিভ, প্রবাবিলিটি যদি 0.5 এর নিচে হয় তাহলে বলবো নেগেটিভ। তো সেরকম একটা ইউজ কেস থেকে আমরা একটা ডাটা সেট দেখি, সেই ডাটা সেটটার থেকে আমরা একটা প্রেডিকশন প্রবলেম বের করতে চাচ্ছি, ঠিক আছে, নট প্রেডিকশন, ক্লাসিফিকেশন, অর্থাৎ ফিউচার ভ্যালু না, আমরা আইদার 0 আর 1, অনেকটা আমরা সেপটিক আর নন সেপটিক এই ক্লাসিফিকেশনের মতো, অর্থাৎ 2 ক্লাস ক্লাসিফিকেশনের জন্য। তো ডাটা সেটটা লোড করি,
ডাটা সেটটা আছে 400 অবজারভেশন রাখা আছে। অবজারভেশনটা হলো একটা সোশ্যাল নেটওয়ার্কের অবজারভেশন, যে সেই নেটওয়ার্কের লগ ইন করা ইউজারের হলো মেল বা ফিমেল, তার একটা প্রোফাইল থেকে তার এজ যাচ্ছে, তার এস্টিমেটেড স্যালারি আছে, এবং প্রোডাক্ট একটা অ্যাড দেখানো হয়েছিল, আসলে অ্যাডটা সে পারচেস করছে কি করে নাই, ইয়েস অর নো। অর্থাৎ এইটা হলো আমার ওয়াই। এখন আমরা এই ওয়াইটাকে প্রিডিক্ট করতে যাচ্ছি ক্লাস 0 হবে না 1 হবে, বেসড অন তার এজ আর এস্টিমেটেড স্যালারি। এই দুইটা হলো নিউমেরিক্যাল, বা আমরা পরবর্তী জেন্ডার বা এরকম নিয়ে করতে পারি। তো আমরা খুব সিম্পলি আগে দেখি যে আমরা এই ওয়াইটাকে মানে করতে পারি কিনা, ক্লাসিফাই করতে পারি কিনা, এন্ড দ্যাট ইজ আ প্রবলেম অফ লজিস্টিক রিগ্রেশন। অর্থাৎ যেখানে আমরা ওয়াইটা হলো একটা ক্লাস প্রবলেম, নট এ ভ্যালু প্রবলেম। ওয়াইটা হলো আমাদের আইদার 0 আর 1, অথবা অনেক ক্ষেত্রে যদি একাধিক ক্লাস হয় সেটাও লজিস্টিক দিয়ে সলভ করা যাবে। বাট এই ক্ষেত্রে আমাদের সিম্পলি যেহেতু দুইটা ক্লাস ইজ ইজি, 0 আর 1, সো লজিস্টিক দিয়ে আমরা প্রবাবিলিটি দিয়ে এটা সলভ করব। আচ্ছা, এক্ষেত্রে ডাটাটা আমরা দেখলাম ইন্ডেক্স 1 2 3 4 5 5, তাহলে এই দুইটা হলো নন নিউমেরিক্যাল ডাটা, তাহলে 3 4 5 এটা হলো নিউমেরিক্যাল ডাটা। তার মানে আমাদের এই ডাটাগুলোটা নিয়ে আমরা আগে কাজ করি। তাহলে 3 থেকে 5 পর্যন্ত আমরা আমাদের ডাটাতে নিয়ে নিচ্ছি, ডাটা সেটে। ডাটা সেটটাকে সাবসেট করে ফেললাম। দেখেন এখন 3 ভেরিয়েবল হয়ে গেল, এজ, এস্টিমেটেড স্যালারি এন্ড পারচেজড। হাউ উই ডু দ্যাট? আমরা এই 3 থেকে 5 অনলি নিচ্ছি ইন্ডেক্স কলাম। ঠিক আছে, ডাটা সেটের বাকি 1 and 2 বাদ দিলাম না, 3 থেকে 5 সব ডাটাগুলোকে নাও। তার মানে এটা দিয়ে আমরা সাবসেট করে ফেলছি এখানে। আচ্ছা, এরপরে আমাদের যেহেতু ওয়াই ভেরিয়েবলটা আমাদের 0 আর 1, এটাকে আমাদেরকে ক্লাস লেভেলে নিয়ে যেতে হবে, এটা নিউমেরিক্যাল আছে। এটা এখন তাহলে ক্যাটাগরিক্যাল প্রবলেম, কিন্তু আমাদের ক্যাটাগরি 0 হবে না ক্যাটাগরি 1 হবে। তো এটা ক্যাটাগরি করার জন্য আমরা আমাদেরকে এটাকে ফ্যাক্টর করে ফেলতে হবে। ফ্যাক্টর করে ফেললাম। এরপরে সেম ওয়েতে আমরা এখন 80% না নিয়ে 75% নিচ্ছি। ঠিক আছে, টেস্টিং ট্রেনিং এর জন্য। সেম ওয়েতে আমরা সেম প্যাকেজে 75% এন্ড 25% রাখলাম যে ট্রেনিং। তার মানে 300 হলো আমাদের ট্রেনিং এর জন্য, 400 রাখতেছি টেস্টের জন্য, ক্লাসিফিকেশন টেস্ট করার জন্য যে আমাদের রিয়েলি ক্লাসি করতে পারতেছি কিনা। আচ্ছা, এই ক্লাসিফিকেশনের প্রবলেমের জন্য ডাটা সেটে যদি একটু দেখি, ট্রেনিং এবং টেস্টের ক্ষেত্রে বা দেখলে দেখেন এখানে কারো স্যালারি কম বেশি আছে এবং এজটা একটা ডিফারেন্ট আছে, স্কেলে আছে। অর্থাৎ এই ভ্যালুটা ডিফারেন্ট স্কেলে আছে। কিন্তু ক্লাসিফিকেশনের জন্য অলওয়েজ উই ট্রাই টু স্কেল দ্য ডাটা। অর্থাৎ স্কেল হলে কি একটা 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 রেঞ্জের মধ্যে চলে আসে, যে এক্সট্রিম একটা রেঞ্জ থাকে না। অর্থাৎ এটাকে ওই যে -1 to 1 এই স্কেল রেঞ্জের মধ্যে যদি সব ডাটাগুলো আনতে পারি, তাহলে সবগুলোকে একটা ইউনিফর্ম ডাটা সেট ক্রিয়েট করে। আমি তৈরি করি আগে ডাটাটা, দেন অর্থাৎ -0 আর 1 কে তো করার দরকার নেই, অর্থাৎ লাস্ট কলামটাকে স্কেল বাদে আর বোথ টেস্ট এবং ট্রেনিং কে স্কেল করে ফেললাম। দেখেন এই ডাটা রেঞ্জটা, এখন দেখেন এস্টিমেটেড স্যালারি প্রিভিয়াস ডাটা সেটে কি ছিল, এখানে 3000, 33000, এখানে 25, হিউজ মানে ডিফারেন্ট ডাটা টাইপ। বাট স্কেল করাতে সুবিধা কি হলো, ডাটাগুলো একই রেঞ্জেই আছে, একই রকম -1 থেকে 1 রেঞ্জেই আছে। ঠিক আছে, অর্থাৎ এজের রেঞ্জ যা, এস্টিমেটেড স্যালারি রেঞ্জও তাই, কিন্তু দে আর রিপ্রেজেন্টিং দ্য সাম ইনফরমেশন উইদাউট লুজিং এনি ইনফরমেশন। অর্থাৎ সে এখানে ম্যাক্সিমাম মিনিমাম ডিভাইড করে একটা রেঞ্জ করে ভাগ দিয়ে একটা 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 ক্যালকুলেটেড ভ্যালু এখানে দিয়ে দিচ্ছে। এবং সেম ওয়েতে এজের ক্ষেত্রে তাই দিচ্ছে, এজের রেঞ্জটাও ওইভাবে তৈরি হয়েছে। অর্থাৎ ওই যে জেড স্কোরের ভিত্তিতে আমরা এই জিনিসটা করে ফেলতেছি। অর্থাৎ এটা কি হচ্ছে, একটা সিমিলার রেঞ্জের মধ্যে আমরা ডাটাটা রাখতে পারতেছি, যার ফলে আমাদের বায়াস এখানে কম তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের স্কেলিংটা ক্লাসিফিকেশনের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু আমরা এখানে ডিসক্রিমিনেট করতে যাচ্ছি বেসড অন ডিফারেন্ট ভ্যালু দিয়ে ওয়াইটাকে, তো এই জন্য সিমিলার স্কেল না হয়ে গেলে অর্থাৎ ডিস্টেন্স ক্যালকুলেশন করাটা বা অনেক ধরনের মডেল ক্যালকুলেট করাটা ডিফিকাল্ট এবং অনেক এররনাস হয়ে যাবে। স্কেলিং করাটা এই জন্য এসেনশিয়াল। আমি এই জন্য স্কেলটা করে নিলাম। আচ্ছা, এখন লজিস্টিক রিগ্রেশনের ফাংশন হলো জিএলএম ফাংশন। জিএলএম দিয়ে জিএলএমটা কি, এই ফাংশনটা আপনাদের জানতে হবে যে জিএলএম ইজ ফর লজিস্টিক রিগ্রেশনের জন্য এবং জেনারেলাইজড মডেলের জন্য। আচ্ছা, এবং এই যে জিএলএমটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, এটা হলো যেহেতু বাইনোমিয়াল কি একটা ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইফ ইউ লুক ইটস ডিস্ট্রিবিউশন লাইক দিস, ইট হ্যাজ এ প্রবাবিলিটি থ্রেশহোল্ড। এই জন্য ফ্যামিলিটা হলো বাইনোমিয়াল ফ্যামিলি, যেহেতু আমাদের 0 আর 1 করতে চাচ্ছি, এই জন্য যেহেতু প্রবাবিলিটি 0 অথবা 1 রেঞ্জ হবে, এইটার জন্য বাইনোমিয়াল ফ্যামিলি।
জাস্ট এটা দিয়ে আমাদের বলে দিলে হয়ে গেল। এটা এই জিএলএম এর মধ্যে আরো অনেক কিছু সলভ করা যায়, নন বাইনোমিয়ালও দেয়া যাবে। এই যে ফ্যামিলি গaussian ডেটা, তারপরে সাবসেট এনএ জি, এই যে আমরা দিচ্ছি হলো বাইনোমিয়াল, বাট উইদাউট বাইনোমিয়াল there are also other method you can pass, but যেহেতু logistic regression is just only giving us a probability of 0 or 1, এই জন্য আমাদেরকে বাইনোমিয়ালটা দিয়ে দিতে হচ্ছে। So GLM function is that's it. If you call the classifier is created, okay, আমাদের মডেল মানে আমাদের ব্রেনটা এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। এখন how we can test the brain, we can call the predict function, predict using this classifier the tests, ওকে, টেস্ট কেসকে। এখন টেস্টের মধ্যে আমাদের ডাটা কি রাখা আছে দেখেন, টেস্টের মধ্যে 100টা ডাটা আছে, তার মধ্যে কিন্তু এজ এবং এস্টিমেটেড স্যালারি ওইরকম স্কেল করাই রাখা আছে, কিন্তু আমরা এইটা বাদে আমরা তাকে পাঠাবো, বিকজ এটা আমাদের গ্রাউন্ড ট্রুথ, এটা আমাদের অরিজিনাল ট্রুথ। এখন আমরা চেক করব অরিজিনাল ট্রুথের সাথে আমাদের প্রিডিকশনটাকে। সো আমরা যখন প্রিডিক্ট করতে যাব অনলি এই দুইটা কলামকে পাস করব। এই জন্য প্রিডিক্ট করার জন্য প্রিডিক্ট ক্লাসিফায়ার ডাটাকে পাঠাচ্ছি টেস্ট ডাটা এক্সেপ্ট দ্য লাস্ট কলাম, ঠিক আছে, নিউ ডাটার মধ্যে পাঠাচ্ছি এক্সেপ্ট দ্য নিউ এই কলাম। অর্থাৎ এই যে প্রিডিক্ট ফাংশন, এটাও একটা প্রিডিক্ট ফাংশন, প্রিডিক্ট ফাংশন ক্যান টেক্স মডেল প্রিডিকশন। সো প্রিডিক্টের মধ্যে চায় যে whenever you are calling a predict function it requires a model, এই মডেল যেহেতু আমরা একটা মডেল করছি, এরকম প্রিডিক্ট ফাংশন আমরা আগেও ব্যবহার করছি এখানে প্রিডিক্ট, ঠিক আছে, প্রিডিক্ট অলওয়েজ রিকোয়ার এ মডেল। যে প্রিডিক্ট ফাংশন এখানে আমরা রিগ্রেসর মডেল দিয়ে প্রিডিকশন করছি ফিউচারের ডাটা, সেম প্রিডিক্ট ফাংশন এখানে ব্যবহার করছি, আমরা মডেল তৈরি করছি ক্লাসিফায়ার, প্রিডিক্ট কল করছি, প্রিডিক্ট ফাংশন মধ্যে ক্লাসিফায়ারকে পাস করে দিচ্ছি এবং বলছি যে আমাদেরকে এই ডাটার পরে প্রেডিকশন করো, অর্থাৎ ওই দুইটা কলাম দেখে আমাদের প্রেডিক্ট করো। সো লেটস ডু দ্য প্রেডিকশন। এবং প্রেডিকশন ভ্যালুটার মধ্যে কি কি আছে এখন যদি আমরা এটা দেখি একটু দেখেন, আমরা যদি এখানে দেখি এভাবে দেখ ভিউ, এই যে এটা হলো প্রবাবিলিটি ভ্যালু, ঠিক আছে, প্রবাবিলিটি ভ্যালু এগুলো কিন্তু প্রবাবিলিটি ভ্যালু। এখন এই প্রবাবিলিটি ভ্যালুকে আমরা চেক করব যদি 0, এই যে 0.9 এর ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম 1 অথবা 0, প্রবাবিলিটি ভ্যালু বিটুইন 0 to 1, ঠিক আছে। সো আমরা যদি দেখি চেকও করে দেখি ম্যাক্সিমাম প্রবাবিলিটি আমরা কত পাইছি, 0.99, মিনিমাম কত পাইছি 0.0007, like near to 0. Okay, so that is the range of the probability, and now we are checking whether probability is 0.5 এর above যদি থাকে তাহলে বলো 1 অথবা 0, এটাই আমরা এখন y প্রেড এর মধ্যে এটা নিয়ে আসতেছি। সো y প্রেড যদি আমরা দেখি, y প্রেড এভাবে না দেখি আমরা যদি ভিউতে দেখি, অর্থাৎ ফার্স্ট প্রবাবিলিটি যেহেতু অনেক 00, সো 0000 একটা 1 পাইছি এখানে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের টেস্ট ডাটার ক্ষেত্রে ফার্স্ট একটা পারচেজ 0 ছিল, প্রথম 1 2 3 4 5, ওকে, এই যে, আচ্ছা এইভাবে। আচ্ছা, আমরা আরেক কাজ করি, পাশাপাশি এই করে জয়েন করে দেখি। এই ক্ষেত্রে যেহেতু আমরা ওয়াই প্রেড পেয়ে গেছি, আমরা সি বাইন্ড, আমরা ডাটা টেম্পের মধ্যেই করি আমাদের টেস্ট ডাটা, আমাদের টেস্ট সেট আর ওয়াই প্রেড, টেম্পে দেখি, তাহলে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা ছিল আমাদের গ্রাউন্ড ট্রুথ, আর এটা আমরা যেটা প্রিডিক্ট করছি দেখেন এখানে এটার সাথে এটা গেছে সবকিছু অ্যাকর্ডিং টু প্রেডিকশন, এটা সে ভুল প্রিডিক্ট করছে, এটাও ভুল প্রিডিক্ট করছে, এটাও ভুল প্রিডিক্ট করছে, এটা আবার ঠিক করছে, ভুল প্রিডিক্ট করছে। হ্যাঁ, এইভাবে দেখা যাবে যে কোনটা এখানে 1, এখানে 1, এখানে 0 0, এখানে প্রিডিক্ট করছে, এখানে ঠিক আছে, এখানে সে 0, এখানে সে 1 বলছে, ঠিক আছে। তো এরকম যেটাকে 0 as 0, 1 as 1, এটাকে বলা হয় ট্রু পজিটিভ। আর যেটাকে ট্রু এরকম যেটা যেটা এইভাবে 4টা টার্ম আছে,
ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, অর্থাৎ 1 as 1 is true positive, 0 as true negative, আর ফলস পজিটিভ যেটা আছে 0 কিন্তু আমি বলতেছি 1, সেটা হলো ফলস পজিটিভ। আবার বলতেছি ফলস নেগেটিভ, যেটা হলো 1, সেটাকে আমি বলতেছি 0। এরকম চারটা কন্ডিশন থাকে, অর্থাৎ এটাকে বলা হয় যে কনফিউশন ম্যাট্রিক্স। তো আমরা এই কনফিউশন ম্যাট্রিক্সটা দেখতে চাই যে কনফিউশন ম্যাট্রিক্সটা কি, এবং আমাদের কনফিউশন ম্যাট্রিক্সে ট্যালি করে দেখাও। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফলস অ্যান্ড ট্রু, আমরা 0 বলতেছি 50 টাইমস, বাট ট্রু কে ফলস বলতেছি 7 টাইম, ফলস বলছি 10 ফলস কে 1 বলতেছি 10 টাইম, ওকে। ট্রু কে ট্রু বলতেছি, ফলস বলতেছি লাইক 57 টাইম, লাইক ট্রু পজিটিভ, লাইক ট্রু নেগেটিভ হলো এটা, যে ফলস কে ফলস বলতেছি 57, ট্রু কে ট্রু বলতেছি হলো 26, আর বাকি এই কোনাকুনি যেটা, এটা হলো আমাদের ফলস প্রেডিকশন, ওকে। সো এইটা হলো আমাদের কনফিউশন ম্যাট্রিক্স। এখন এবং কনফিউশন ম্যাট্রিক্সের ক্লাসিফায়ার যদি আমরা দেখি, যদি কনফিডেন্স ইন্টারভেল যদি দেখেন, এই কনফিডেন্স ইন্টারভেল হলো ক্লাসিফায়ারের, দেখা যাচ্ছে যে এজ এবং এস্টিমেটেড স্যালারি, এই যে এইটার ক্ষেত্রে 97% কনফিডেন্স, কারণ আমাদের টেস্ট ডাটা সেট কি ছিল, এজ এবং এস্টিমেটেড স্যালারি। এইটার ভিত্তিতে আমরা কনফিডেন্স ইন্টারভেল, অর্থাৎ এই যে আমরা যে রিলেশনশিপ যে প্রেডিকশন তৈরি করলাম, এইটার ক্ষেত্রে 97% কনফিডেন্স ইন্টারভেলসে আমরা আসলে এই লেভেলগুলো পাচ্ছি, যে এই কনফিডেন্স তাদের কোফিশিয়েন্ট গুলো এইটা, তার কোফিশিয়েন্ট গুলো এইটা। যদি এই কনফিডেন্স হয় তাহলে কোফিশিয়েন্টটা আরেকটু কম হচ্ছে। সো এটা আলাদা আর একটা ইনফরমেশন ক্লাসিফায়ার, বাট মূল ইনফরমেশন কিন্তু আমাদের এখানেই শেষ, যে আমরা ক্লাসিফাই ডেভেলপ করার পরে সে ক্লাসিফাইকেই করলাম। এখন বলতে পারেন আমাদের তো এইখানে থ্রেশহোল্ড নিয়ে আমাদের কাজ করা আছে, যদি আমরা আরেকটু থ্রেশহোল্ড পজিটিভ এক্স্যাক্টলি 100% লাগে 50-50 না করে আমরা যদি বলতাম যে না 45% পজিটিভ কেসে আমরা পজিটিভ ডিক্লেয়ার করি, তাহলে কোনো ভাগ্যের উন্নতি হয় কিনা দেখি। হ্যাঁ, আচ্ছা, এবং ইসে দেখা যাচ্ছে যে না, তারপরও আচ্ছা দুইটা ক্ষেত্রে এখানেও আগের আচ্ছা পরপর করি। সো এখানে আগে 5 ছিল ওয়াইপ্রেড এটা করলাম, এখানে যদি আমরা 4 দিই, কনফিডেন্স ইন্টারভ্যাল দেখি, সো এই ক্ষেত্রে আমাদের ট্রুথের পজিটিভ একটা বাড়ছে, দেখেন একটা ট্রু পজিটিভ একটা বাড়াইতে পারছি, বাট একটা ফলস নেগেটিভ এখানে একটা কমে গেছে। সো এইখানে এই থ্রেশহোল্ডটা, এই প্রবাবিলিটি থ্রেশহোল্ড নিয়ে আসলে এখানে একটা কিছু করার আছে, যেটাকে বলা হয় যে লাইন রেডিয়া আন্ডার দ্য কার্ভ। একটা প্লট যদি করি যে কোন পয়েন্টে আসলে গেলে আমাদের এই কোন প্রবাবিলিটি থ্রেশহোল্ডটা ইজ রাইট টু গেট দি গুড ব্যালেন্স বিটুইন দি ট্রু পজিটিভ অ্যান্ড ট্রু নেগেটিভ ভ্যালু। সো এটা আপনার ফার্দার এক্সপ্লোরেশনের জন্য রাখলাম, বাট জাস্ট যেহেতু এটা বেসিক কোর্স, আমরা ওই লাইনে আর যাচ্ছি না। হাউ টু বিল্ড এ ক্লাসিফায়ার, সেই ক্লাসিফায়ার তৈরি করে আমরা বেসিক কনফিউশন ম্যাট্রিক্সটা এখানে দেখলাম। আচ্ছা, এবং এই রেজাল্টটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, যে ট্রেনিং সেটটা ছিল এরকম, জিজি প্লট, নর্মাল প্লট। এখানে আমি কিন্তু এখানে জিজি প্লট ব্যবহার করিনি, নর্মাল প্লট ব্যবহার করতেছি, জাস্ট প্লট ফাংশন। লজিস্টিক রিগ্রেশন দিয়ে আমি এখানে এই লাইনটা এবং ভিজুয়ালাইজ করার পরে কি হবে, ইট উইল টেক এ টাইম বিকজ লট অফ ডাটা পয়েন্টস। এই দুইটাকে আমি রান করাতে যে আই উইল এক্সপ্লেইন ক্লাস্টারিং, বিকজ প্লটটা আসতে একটু সময় লাগবে, দেন আই উইল এক্সপ্লেইন দ্য প্লট। স্যার, লিনিয়ার রিগ্রেশন এবং লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে কি আমাদের প্রত্যেকটা ভেরিয়েবল কি নিউমেরিক হইতে হবে, বা হচ্ছে হলো মানে এখানে কি হচ্ছে টেক্সট দিয়ে আমরা কি করতে পারবো কিনা, বা আমাকে কনভার্ট করলে কি দুইটার ক্ষেত্রেই? হ্যাঁ, ওই নিউমেরিক্যালে ক্যাটাগরিক্যালকে ওইভাবে 0 আর 1 এ বা 1 2 3 দিয়ে রিপ্রেজেন্ট করে নিতে হবে। আচ্ছা, যেমন সেক্সের ক্ষেত্রে এটার ক্ষেত্রে 1 এবং 2 দিয়ে আমরা হচ্ছে হলো বেসিক্যালি ওই যে আপনারা যদি বলেন ডামি ভেরিয়েবল বলে না, কনসেপ্ট বলে ডামি ভেরিয়েবল, ডামি ভেরিয়েবল তৈরি করে নিতে হবে, বিকজ ওই যে স্টেট যদি 3টে স্টেট থাকে, স্টেটের জন্য এক আইদার ডামি ভেরিয়েবল করে নিতে হবে, অথবা
ই করে নিতে হবে যে এটাই ইনফ্যাক্ট এখানেই ওই যে রিগ্রেশনের যে আউটপুট দেখালাম ওখানে ওরা অটোমেটিক্যালি যখন আমি স্টেটটাকে ফ্যাক্টর করে ফেলছি ও অটোমেটিক্যালি ডামি ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলে। যখনই আমি ফ্যাক্টর করে ফেলছি এই যে এই আউটপুটটা আবার দেখাই। আচ্ছা আমি হ্যাঁ আমি আবার রান করাবো। এই যে এই ক্ষেত্রে এই যে রিগ্রেশনের আউটপুটটা দেখাচ্ছে, লজিস্টিক রিগ্রেশন আউটপুটটা এই যে সেপারেশন লাইনটা তৈরি করে ফেলছে, যে কিছু রেড ডট চলে গেছে এখানে, অর্থাৎ কিন্তু আমাদের এই যে রিগ্রেশন লাইন যেটা এই যে এই রিগ্রেশন লাইনটা যেটা লজিস্টিক রিগ্রেশন ক্লাসকে সেপারেট করে ফেলছে, অর্থাৎ ক্লাস 0 ক্লাস 1, পজিটিভ ক্লাস নেগেটিভ ক্লাস। ঠিক আছে, আমার ডাটাটা ছিল এরা ট্রেনিং ডাটাটা আমি ওপেন করছি, একটু আসুক বিকজ ইট স্যার এই ক্ষেত্রে কি আমাদের ডিসিশন হচ্ছিল কোন, ফর এক্সাম্পল যে কোনো পারচেজের ক্ষেত্রে অ্যাডভার্টাইজ দেখানোর ক্ষেত্রে আমি কোন গ্রুপকে আমি অ্যাডভার্টাইজটা দেখাবো, এমন কিছু যে গ্রিন যারা আছে যাদের যাদের পারচেজ করার সম্ভাবনা আছে আমি তাদেরকে টার্গেট করব, এবং যারা এক্স্যাক্টলি হ্যাঁ পারচেজ করার করবে না সম্ভাবনা নাই, তাদেরকে হ্যাঁ লেস। হ্যাঁ লেস, মানে আমার ওই প্রেডিকশনটাই সেইভাবেই করতে চাচ্ছি যে দেখা যাচ্ছে যে কোন ভেরিয়েবলটা ভিত্তিতে আমার ক্লাস 1 হতে পারে 0 হতে পারে, যে আমরা যদি জানি যে এই ক্ষেত্রে হবে কিনা তা আমরা সেইভাবে ওই এজকে হয়তো এলিমিনেট করে দিলাম, যে না এই এজে দেখা যাচ্ছে যে আমার আউটপুটের ভিত্তিতে আমি দেখবো যে না দেখা যাচ্ছে যে এই এজ গ্রুপ যদি ইয়াং হয় তারা দে উইল নট বাই ইট, রিলেটিভলি এজেড পপুলেশনকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাও, এরকম একটা ইনটিউশন। না না স্যার, আজকালকার ট্রেন্ড হচ্ছিল যে ফেসবুকে যেসব বিজনেস করে যারা যে, এবং তারা যে হচ্ছিল অ্যাডভার্টাইজ গ্রুপগুলোকে সেট আপ করে, সো বিফোর সেট আপ দা গ্রুপ for advertisement, so they can, so this is the background in the back in the statistical solution, like problem solution type, yeah. হ্যাঁ 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 ওই তো বেসিক্যালি ওই ডাটা ক্যাপচার হওয়ার পরে তখন অ্যানালিসিস করে দেখতে পারবে যে কোন গ্রুপ বেশি ক্লিক করছে কোন গ্রুপ করে নাই। সুতরাং আমরা যদি একটা মডেল বিক্রি করি তাহলে এই অ্যাডভার্টাইজমেন্ট এখন যে কোন অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবো কাকে, যার ফলে ক্লিক চান্স বেশি থাকবে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে যদি ওইরকম ইনফরমেশন জানা থাকে যে রিলেটিভলি ইয়াঙ্গার ফিমেল হলে এই অ্যাডভার্টাইজমেন্টটা ইজ মোস্টলি উইল বি ক্লিকেবল, তাহলে সেইটা তো আমরা মেশিন লার্নিং থেকে যদি জানতে পারছি যেহেতু প্রিভিয়াস বিহেভিয়ার থেকে, তো আমরা ওই অ্যাডভার্টাইজমেন্টটাই তখনই দেখাবো যখনই আমাদের এই কন্ডিশনটা ফিল আপ হবে, যেহেতু মডেল থেকে আমরা এই নলেজটা পাচ্ছি। ঠিক আছে, মডেলের পাওয়ার ভিত্তিতে ডিসিশনটা ওইটা হতে পারে, বাট সেই ডিসিশনটা আমরা এখানে দেখাচ্ছি না, আমরা সেই ডিসিশনটা কিভাবে মেক করা যায় মডেলটা, সেই মডেলটাই আমরা এখানে দেখাচ্ছি। সে ওই রিগ্রেশন লাইনটাই যে এটার ক্ষেত্রে আমি যদি ওই যে সামারিটা দেখালাম যে লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে স্টিল ইট ইজ এ রিগ্রেশন প্রবলেম, বাট ইট ইজ সলভিং এ ক্লাসিফিকেশন প্রবলেম, বাট এটারও কোফিশিয়েন্ট আছে, সেই কোফিশিয়েন্টটাই এই যে এখানে যেটা দেখালাম কই কোথায় গেল মাল্টিপল না লজিস্টিক রিগ্রেশন আরো নিচে, অর্থাৎ এই যে এই ক্লাসিফায়ারটা যদি দেখাই, অর্থাৎ এজ ইজ পজিটিভলি, অর্থাৎ এজ যদি বাড়ে তাহলে আমার ক্লাসের পসিবিলিটিও বাড়তেছে, অর্থাৎ এই ক্ষেত্রে ঠিক আছে। আর অর্থাৎ এটা এবং এটা 2 ইউনিট, অর্থাৎ এজ এর ইউনিট যদি 2 গুণ বাড়ে, অর্থাৎ যে 1 ইউনিট এজ যদি বাড়ে তাহলে আমার ওই পসিবল ক্লাসের প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় এস্টিমেটেড স্যালারির কিন্তু কোফিশিয়েন্ট একটু কম, যদিও পজিটিভলি কোরিলেটেড, ঠিক আছে, বাট এস্টিমেটেড স্যালারি খুব বেশি স্যালারি যদি থাকে তার ক্ষেত্রে আমরা আশা করতে পারি না যে এই অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন যে এই যে এটার ক্ষেত্রে যে যদি 97% কনফিডেন্স আমরা বলতে পারি যে এজ ইজ ডেফিনেটলি ইফ ইউ ইনক্রিজ দ্য এজ 3 মানে ইউনিট বাড়লে আমাদের পজিটিভ কেস প্রবাবিলিটি বাড়বে, সিমিলারলি যদি এজ কমে যায় আমাদের পসিবিলিটিও কমে যাবে, ঠিক আছে, যেহেতু পজিটিভলি কোরিলেশন। সেম ওয়েতে এটা এস্টিমেটেড স্যালারির সাথে পজিটিভ কোরিলেটেড, বাট এজ ইজ মোর কোরিলেটেড দেন আর মোর এফেক্টিং দেন এস্টিমেটেড স্যালারি। এই তো এখন আমাদের ডিসিশন এমন হতে পারে যদি দেখার ক্ষেত্রে যে এক লোকের হয়তো স্যালারি দেখা যাচ্ছে তার প্রোফাইল দেখে খুব বেশি, বাট এজ হলো কম, তো আমরা কি করব, অ্যাডভার্টাইজমেন্টে দেখাবো কি দেখাবো না, এখন এই ডিসিশনটা এখান থেকে নিতে পারি। সো সেই কি ডিসিশন আমরা নেব তার ব্যাকগ্রাউন্ডটা আমরা এই ক্লাসিফায়ার বা এই লজিস্টিক রিগ্রেশনের থেকে আমরা নলেজটা এক্সট্রাক্ট করতে পারতেছি। ওকে ওকে আমরা আগাই, এবার ক্লাস্টারিং।
ক্লাস্টারিং আর একটা প্রবলেম কোশ্চেন ছিল স্যার, স্কেলিং এর ক্ষেত্রে স্কেলিংটা কি হচ্ছিল আমার ডাটাকে হার্ম করবে কিনা, বা হচ্ছে হলো বা আমি স্কেলিং থেকে আবার ব্যাকে যাইতে পারবো কিনা যে আমার রিয়েল ডাটাতে। ও ডি-স্কেলিং, রাইট? আমাদের ক্ষেত্রে তো হ্যাঁ স্যার। এই ক্ষেত্রে হ্যাঁ, আমাদের না মডেলিং এর ক্ষেত্রে তো হ্যাঁ, ডেফিনেটলি স্কেলিং ফ্যাক্টরটা যদি থাকে আবার ওইটাকে মাল্টিপ্লাই করলে আমরা আবার ওই ওই অরিজিনাল ভ্যালুতে, বাট এই ক্ষেত্রে আমাদের লাগতেছে না, বিকজ আমরা তো অলরেডি মডেল বিল্ড আপ করে ফেলছি, ঠিক আছে, টেস্ট করে ফেলছি। এখন আমাদের ক্ষেত্রে ওই যখনই আমরা আবার কখন রিয়েল ডাটা যাব, তখন আমরা বেসিক্যালি ওই ওই মডেলিং এর অ্যাসপেক্টেই আমরা ডাটাটা দিব ওইভাবে। আর তখন আমরা র ডাটাটা দিয়েই কাজ করতে পারতেছি, অর্থাৎ এজ এতটুকু মানে কোফিশিয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমাদের স্কেলিং করা লাগতেছে না বা ডি স্কেলিং করা লাগবে না, আমরা মডেল বিল্ড আপ করার সময় আমাদের শুধু স্কেলিং করা লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, ক্লাস্টারিং সেম। আমার আরেকটা ক্লাস্টার ওপেন করি, ডাটা সেট, কাস্টমার ডাটা সেটটা দেখি। 250টা ডাটা পয়েন্ট আছে, 250 কাস্টমার ডাটা। এখানে জেন্ডার আছে, এজ আছে, তাদের অ্যানুয়াল ইনকাম আছে, আর এভারেজ লাইক স্পেন্ডিং স্কোর আছে। এখন এই ভিত্তিতে, এই ইনফরমেশন ভিত্তিতে আমরা কাস্টমার গুলোকে সেগমেন্ট করতে চাচ্ছি, কোন কাস্টমার গ্রুপ কোথায় আছে, ঠিক আছে। এই হলো আমাদের প্রবলেম। এখানে আমাদের কোনো ক্লাসিফিকেশন না, কোনো রিগ্রেশন না, উই জাস্ট ওয়ান্ট টু গ্রুপ দেম সো দ্যাট উই ক্যান সি এ ন্যাচারাল আন্ডারস্ট্যান্ডিং। এরপরে আমরা ওই গ্রুপের ভিত্তিতে আমরা হয়তো কোনো মডেল করতে পারি বা টার্গেট কাস্টমার সেগমেন্টেশন করতে পারি, ঠিক আছে। আমরা এই ডাটাটা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, যে এই ভিত্তিতে জেন্ডার, এজ, অ্যানুয়াল ইনকাম আর তার এক্সপেন্ডিচার স্কোর বিটুইন 100 to 100, কত টাকা তারা ব্যয় করছে তার ভিত্তিতে একটা স্কোর। আচ্ছা, তাহলে ডাটার আমাদের আসল কোড ডাটা হলো, নিউমেরিক্যাল ডাটা হলো 4 to 5। সো এইটা হলো আমাদের ডাটা, অর্থাৎ 2 ভেরিয়েবল, অ্যানুয়াল ইনকাম আর এই দুইটার ভিত্তিতে আমরা যদি দেখি কি অবস্থা আছে। হ্যাঁ, ঠিক আছে, এই দুইটা নিউমেরিক্যাল ডাটার ভিত্তিতে আমরা আমাদেরকে স্কোরিং মানে করব, সেগমেন্ট করে দেখবো আসলে এদের মধ্যে কোনো রিলেশনশিপ বা এদেরকে কোনো ক্লাস্টার করা যায় কিনা। ওকে, তো এই ক্লাস্টার মেথডের জন্য একটা মেথড আছে, এলবো মেথড, অর্থাৎ কতগুলো ভাগ অপটিমাল হবে, অর্থাৎ কতগুলো ডাটাগুলোকে গ্রুপ করলে মানে বেস্ট গ্রুপিং পসিবল হবে সেটা আইডেন্টিফাই করা যাবে, সেটাকে বলা হয় এলবো মেথড। তো এলবো মেথডের জন্য দেয়ার ইজ নো রেডিমেড ফাংশন ফর এলবো মেথড। এটা হলো যে আমরা নাম্বার অফ ক্লাস্টার ডেভেলপ করতে থাকবো, এবং সে ক্লাস্টারের ভিত্তিতে আমরা ওই প্রত্যেকটা ক্লাস্টার থেকে তাদের সেন্ট্রয়েডের ডিস্টেন্স ক্যালকুলেট করে দেখবো যে আসলে ডিস্টেন্সটা কোথায় মিনিমাইজ হয়। তো আমি আগে প্লটটা যদি করি, সেটাই বলা হয় এলবো মেথড। জাস্ট গুগল এলবো মেথড, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড মোর অ্যাবাউট হোয়াট ইজ এলবো মেথড। এইটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা যে ক্লাস্টার যদি দুইটা ক্লাস্টার থাকে, তাহলে এই যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স WCSS দেখে বলা হয় যে ডিস্টেন্স বিটুইন দি ডাটা পয়েন্ট এন্ড দ্য ক্লাস্টারের সেন্টার থেকে ডাটাগুলো ডিস্টেন্স, তার ভিত্তিতে স্কোর। এই ডিস্টেন্সটা বেশি, ডিস্টেন্সটা এক সময় কমে আসতেছে, এক সময় এই যে একদম হয়ে যাচ্ছে। বাট অপটিমাল হবে যেখানে আমাদের কোনোই মানে এই যে এলবোটা কোথায় ফর্ম হয়েছে, এই 6-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকে আবার হয়ে যাচ্ছে ফ্ল্যাট। এই যে মেথডটা, অর্থাৎ এইখানে যে এলবোটা ফর্ম হয়েছে, এই 6টা ক্লাস্টারই হবে আইডিয়াল ক্লাস্টার আমাদের এই ডাটাগুলোকে ভাগ করার জন্য। তো এইটাই হলো এলবো মেথড, ঠিক আছে। আমি পয়েন্টটা দিয়ে রাখলাম যে এলবো মেথড, গুগল রিড অ্যাবাউট ইট, এবং ক্যালকুলেশনে আমি জাস্ট একটু বললাম যে সেন্ট্রয়েড থেকে এই মানে প্রত্যেকটা ক্লাস্টারের ডিস্টেন্সের ভিত্তিতে যে ডিস্টেন্সটা ক্যালকুলেট হয়, তার ভিত্তিতে আমরা প্লটটা করার পরে যে প্লটটা পাবো সেটাই হলো এলবো, এবং এলবোর যেখানে কোনোইটা তৈরি হচ্ছে সেটাই হলো আমাদের নাম্বার অফ অপটিমাল ক্লাস্টার। তো সেই ক্ষেত্রে আমরা 6, তো কে মিনস হলো সেই ক্লাস্টারিং অ্যালগোরিদম। আর এর ক্ষেত্রে বা আর দিয়ে আমরা কে মিনস ব্যবহার করতে পারি। এই কে মিনস দিয়ে আমরা বলে দিলাম যে 6টা ক্লাস্টার ভাগ করে ফেলো আমার ডাটাকে, অর্থাৎ এইটাই আমাদের ফাংশন, এইটাই আমাদের নলেজ আর এর ক্ষেত্রে কে মিনস। এবং কে মিনস দিয়ে আমরা যদি ক্লাস্টার তৈরি করলাম, আর এটাকে ভিজুয়ালাইজ করতে চাইলে there is a visualization plot already available in our ক্লাস্টার প্লটের মধ্যে আমরা কতগুলো কে মিনস ক্লাস্টার পাইলাম সেটাকে পাস করতে হবে, ডাটাসেট পাস করতে হবে, এন্ড রিলেভেন্ট ইনফরমেশন যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এরপরে এটা যদি আমরা করি,
ক্লাস্টার প্লট যে ফাংশনটা সেটা আমাদের ক্লাস্টার লাইব্রেরিটা আমাদের অ্যাড করতে হবে। আই হ্যাভ নট রান দিস লাইব্রেরি, দ্যাটস ওয়াই ফাংশনটা পাচ্ছে না। আমি লাইব্রেরিটা বলে রাখলাম ক্লাস্টার, দেন কেমিনস এর আমরা কল করলাম এই ক্লাস্টার প্লটের জন্য। ওই ক্লাস্টার প্লট লাইব্রেরিটা অ্যাড করার পরে এখন আমি যদি ই করি, দেন ইট উইল শো মি দ্য ডাটা পয়েন্ট, যে এই আমাদের ডাটাগুলোকে দেখা দিচ্ছে যে অ্যানুয়াল ইনকাম এর ভিত্তিতে এক্সপেন্ডিচার এই দিক থেকে ডাটাগুলোকে এক্স এন্ড ওয়াই প্লট করার পরে অটোমেটিক্যালি ক্লাস্টার করে ফেলছে এইগুলো। অর্থাৎ আমাদের এইগুলো হলো ইন্ডেক্স, ডাটার ইন্ডেক্স, অর্থাৎ 202 এই ইন্ডেক্স গুলো এক একটা ক্লাস্টারে আছে, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি ক্লাস্টার ধরে ধরে যাই তাহলে ইন্ডিভিজুয়ালি আমরা ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এটা হলো ওয়ান টাইপ অফ ক্লাস্টারিং। আর একটা আছে হাইরার্কিক্যাল ক্লাস্টারিং। হাইরার্কিক্যাল ক্লাস্টারিং হলো ডেন্ড্রোগ্রাম, যেটা আপনার হয়তো ওই যে কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভ অ্যানালিসিসে মুস্তাফিজ হয়তো এনভিউতে দেখাবে ডেন্ড্রোগ্রাম। সো ডেন্ড্রোগ্রামও আর এতে করা যাচ্ছে। সো ডেন্ড্রোগ্রামের জন্য এখানে ফাংশন হলো এইচ ক্লাস্ট। এইচ ক্লাস্ট করার পরে আমাদেরকে বিভিন্ন মেথড আছে। ডিস্টেন্স মেথডটা কি, ইকুইলিডিয়ান ডিস্টেন্স আমরা মাপতেছি ডিস্টেন্সের জন্য, আর কি হিসাবে এই এই ট্রিটাকে হবে, ট্রি ডিস্টেন্স মানে ব্রাঞ্চিং গুলো হবে। ওয়ার্ড ডি মেথড আছে আর ওয়ার্ড ডি টু মেথড আছে। সো ডিটেলস আই হ্যাভ ফরগট, বাট ইফ ইউ ওয়ান্ট টু রিড ইউ ক্যান রিড, বাট এই মেথড গুলো ইজ অ্যাভেলেবল। এখন আমরা যদি ডেন্ড্রোগ্রাম ই করি, জাস্ট ডেন্ড্রোগ্রাম এর জন্য এইচ ক্লাস্ট, এবং এখানে আমরা যদি ডেন্ড্রোগ্রামটাকে প্লট করি, ডেন্ড্রোগ্রাম আমরা তৈরি করলাম, প্লটিং দ্য ডেন্ড্রোগ্রাম, জাস্ট প্লট ফাংশন, ডেন্ড্রোগ্রাম করলে এরকম একটা ট্রি ভিউ পাওয়া যাচ্ছে। এখন এখানে ইন্টারেস্টিং হলো যে ট্রিটাকে কাট করি, যদি এখানে যদি কাট করি এইভাবে, কয়টা ব্রাঞ্চে কাট হয়, 1 2 3 4 5 5, তাহলে আমরা যদি এখানে কাট করি তাহলে আমরা 5টা ক্লাস্টার পাবো। অর্থাৎ তাহলে 5টা ক্লাস, কারণ কি এইটা একটা কাট, তার মানে এখানে একটা ক্লাস্টার, এখানে একটা কাট, এটা একটা ক্লাস্টার, এখানে একটা কাট, এখানে একটা ক্লাস্টার, ঠিক আছে, পুরোটা একটা ক্লাস্টার এটা মিলে। তাহলে 1 2 3 4 5 এভাবে কাট করতে পারি, বা আমি যদি আরো বেশি ক্লাস্টার চাই আমি এখানেও কাট করতে পারি, তাহলে অনেকগুলো ক্লাস্টার হবে। এই ট্রি কাটের পরে নির্ভর করতেছে নাম্বার অফ ক্লাস্টার। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি আমরা এখানে কাট করি যে এই লেন্থে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স 500 এ, তাহলে 1 2 3 4 5 5টা হয়তো ক্লাস আসবে, বা হ্যাঁ। তো এরকম ভাবেই করতে পারি। তো আমি এই একটা মেথড দিয়ে একটা ট্রি পাইলাম। সেকেন্ড আর একটা মেথড D2 দিয়ে দেখি, ট্রিটা হয়তো একটু ডিফারেন্ট হতে পারে, হ্যাঁ আরেকটু ডিফারেন্ট হয়েছে। সেখানে এই ট্রিটা দেখি যদি আমরা এখানে কাট করি কয়টা আসবে, 1 2 3 4 5 6টা আসতেছে এখানে কিন্তু, ঠিক আছে। 1 2 দেখেন, আমি যদি সেম হিসেবে যদি এখানে যদি কাট করি 1 2 3 4 5 6 ব্রাঞ্চে কাট হচ্ছে, তার মানে 6টা ক্লাস্টার আমি পাবো এট দ্য এন্ড। তো সেইভাবে আমরা মেথড ভিত্তিতে কোথায় কাট করব সেই হিসাবে আমরা এই নাম্বার অফ কাটস, এই ডেন্ড্রোগ্রামের জন্য আবার এইচ ক্লাস্টের মধ্যে এই যে আমি করলাম, এবং এই যে কাট ট্রি, এই কাট ট্রি ফাংশনটা হলো যে হোয়ার আই উইল কাট দ্য ট্রি, সেটাই হলো 6 যেন হয় সেইভাবে আমি কাট করে দিলাম। এরপরে এই ওয়াইসির ভিত্তিতে আমি এখন এটাকে ক্লাস্টার প্লট করতে পারি আবার, সেক্ষেত্রে আমাদের ডাটাটা রিপ্রেজেন্টেশন হবে ডিফারেন্ট, এবং এই ডাটাটাকে আমি সিএসভি তেও নিয়ে যেতে পারি স্যার এই করার পরে। এখানে হচ্ছে ডাটা সেটটা আমাদের কি ডিফল্ট আরে আছে ওইটার বেসিসে করছি, নাকি আমরা এক্সিস্টিং ডাটা সেট না? হ্যাঁ, আমাদের এক্সিস্টিং ডাটা সেট না, এটা আমি যে আমার লোড করা ডাটা সেট, কাস্টমার ডাটা, যে আচ্ছা 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 কাস্টমার, হ্যাঁ এই কাস্টমার ডাটা আমি এই ডাটা সেটটাও দিয়ে দিব। হ্যাঁ, এই কাস্টমার ডাটা, এই ডাটা সেটটার ভিত্তিতে আমরা এখন এখানে 6টা ক্লাস্টার করলাম, বা আমি যদি আরেকবার করতে চাই যে না, আমি যে ওয়ার্ড D2 তে 5টা ক্লাস্টার পাইছিলাম, যদি 5টা ক্লাস্টার করি, সে 5টা ক্লাস্টার হবে আবার ডিফারেন্ট 5টা ক্লাস্টার, ঠিক আছে, এই যে ডিফারেন্ট 5টা ক্লাস্টার দেখাচ্ছে। হ্যাঁ, এবং আমি এই ইনফ্যাক্ট এই আউটপুটটাও এই যে কোন ক্লাস্টারে কোনটা যাচ্ছে এটা একটা সিএসভি ফাইলেও রেখে দিচ্ছি। এই সিএসভি ফাইলটাও আমি এখানে আউটপুট যদি দেখি, ওপেন করি, লেটস ওপেন দ্য সিএসভি ফাইল। এই সিএসভি ফাইলটা আমার সেভ হচ্ছে এখানে কাস্টমার ক্লাস্টার 2, এটাকে ভিউ ফাইল, আচ্ছা এখানে না করে আমি এক্সেলে ওপেন করি সরাসরি, তাহলে আর একটু বোঝা যাবে যে আসলে এই ক্লাস্টারটা কিভাবে হেল্প করতেছে। আচ্ছা, এই যে এখানে আমাদের যে ডাটা পয়েন্ট, এগুলো এগুলো কিন্তু ডাটার ইন্ডেক্স পয়েন্ট, ঠিক আছে, এগুলো ভ্যালু
আর যে কোন ক্লাস্টারে কোনটা যাচ্ছে, এটার ক্লাস্টারে 1 2 আমি যদি ই করি ফিল্টার, দেখেন আমরা 5-6টা ক্লাস্টার করছিলাম, যেন 6টা ক্লাস্টার আছে। আমি দেখতে চাচ্ছি যে আমার 3 নাম্বার ক্লাস্টারে কি কি ডাটা আছে, 3 নাম্বার ক্লাস্টারে এই ডাটাগুলো রাখা আছে। ঠিক আছে, এইভাবে আমরা ক্লাস্টার করে আউটপুট নিয়ে যে সেই ডাটাগুলো ভাগ করে নিতে পারেন। লেটস মুভ কুইকলি। ক্লাস্টারিং হলো, আচ্ছা এবার একটু মুভি ক্লাস্টারিং, একটু টেক্সট ডাটা নিয়ে দেখাতে চাচ্ছিলাম যে টেক্সটের যে ডাটা আছে, এক্সেল ফাইল পড়া, যে এক্সেল ফাইল পড়ার জন্য আলাদা আলাদা একটা প্যাকেজ আছে রিড এক্সেল। এখানে ফাইলটা হলো মুভি ফাইল, মুভির প্লট দেওয়া আছে এবং শীট রাখা আছে। আমি এক্সেলে যদি যাই, এবার এখানে সেশন মুভি প্লট, এটা এক্সেল ফাইল। এক্সেল ফাইলে একটাই শীট রাখা আছে এবং এটা অনেক বড় ফাইল। এই যে শীটটা এখানে রাখা আছে, মুভির টাইটেল রাখা আছে, মুভির প্লট রাখা আছে। ঠিক আছে, এই দুইটা কলাম। আমি এই টেক্সট নিয়েই কাজ করতে চাচ্ছি, যে আরে কিভাবে আপনারা টেক্সট নিয়ে ই করতে পারেন তার একটা জাস্ট আইডিয়া, যেহেতু আমি কিছু টেক্সট নিয়েও আপনাদের এক্সাম্পল দেখেছি প্রজেক্টের। তো আরে এর জন্য রিড এক্সেল পড়তে হবে এবং ওয়ার্ড ক্লাউড দেখার জন্য ওয়ার্ড ক্লাউড, এবং আর এর টেক্সট প্যাকেজের জন্য টিএম প্যাকেজ, টেক্সট মাইনিং এর জন্য টেক্সট মাইনিং প্যাকেজ। এই প্যাকেজগুলো আপনাদের না থাকলে ইনস্টল করতে হবে এবং আমি লোড করে নিলাম। ওকে, মুভি ফাইলটা লোড করলাম, তার মধ্যে থেকে অনলি ফার্স্ট 2 এবং 3 ডাটাটাকে নিলাম, অর্থাৎ মুভি ডাটা সেট হলো ডিএফ, অনেকগুলো অবজারভেশন, এবং এত বড় অবজারভেশন নিয়ে আমি কাজ করতে চাচ্ছি না এখন। এই যে দুইটা জাস্ট প্রজেক্ট নিলাম, মানে দুইটা টাইটেল, ফার্স্ট দুইটা কলাম, ওকে, এবং এখান থেকে এই যে অল্প কিছু মানে সব ডাটা এখানে আসছে, জাস্ট দুইটা কলাম। এরপরে আমি এখানে সাবসেট করে নিচ্ছি যে ফার্স্ট 120টা স্যাম্পল নিচ্ছি ওখান থেকে, কারণ আমার এই পুরো হাজার হাজার স্যাম্পল নিয়ে কাজ করার জন্য মেমোরি সময় লাগবে, কুইক করার জন্য আমি অল্প কিছু স্যাম্পল নিয়ে কাজ করতে যাচ্ছি। এরপরে ডাটাটার ফার্স্ট আমি নামকরণ রিনেম করে নিচ্ছি দিয়ে ডিএফ এর। এখন ডিএফ তাকাই দেখি সিম্পল একটা ডকুমেন্ট আইডি আর টেক্সট, এই ডক আইডি আর টেক্সট আমাদের ডাটা, এবং মাত্র 250টা স্যাম্পল আছে এখানে। ঠিক আছে, ডকুমেন্ট আইডিটা হলো মুভির টাইটেলটা আর মুভির টেক্সট ডেসক্রিপশনটা, কি মুভি, ফর এক্সাম্পল ব্রেভার্টের টেক্সট ডেসক্রিপশন, যে ব্রেভার্টের স্টোরি কি, এই সমস্ত, যেটা আইএমডিবি থেকে নেওয়া। ওকে, এরপরে এই টেক্সটটাকে ফাংশন হলো ভি কর্পাস, মানে এটা হলো টেক্সট কর্পাস বানায় ফেলবে। এটা তো একটা ডাটা ফ্রেম আছে, সেই ডাটা ফ্রেম থেকে এটাকে টেক্সট কর্পাসে বানানোর জন্য কমেন্টটা হলো এটা। এটা হলো আমাদের নলেজ, যে আর এর ক্ষেত্রে কোনো কিছুকে কর্পাসে করার জন্য আপনাকে এই কমেন্টটা দিতে হবে। ডাটা ফ্রেম সোর্স হলো ডাটা ফ্রেম, যেটা আর ভি কর্পাস। এটা করার পরে আমি কর্পাস করে ই করলাম। এরপরে নাম্বার অফ লেন্থ কয়টা, ডকুমেন্ট হলো যে এন ডকুমেন্টস হলো কয়টা, 250টা ডকুমেন্ট আছে, ফাইন। এরপরে আমাদেরকে এখানে কিছু আছে ডকুমেন্ট টার্ম ম্যাট্রিক্স, যেটা বলা হয় যে প্রত্যেকটা ডকুমেন্টের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডকে রেখে যে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টার ওয়ার্ডটাকে একটা কলাম, প্রত্যেকটা ওয়ার্ড ইজ এ কলাম। ওকে, প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটার ক্ষেত্রে কয়বার রিপিট হয়েছে তার ফ্রিকোয়েন্সি টেবিল, সেটাই হলো ডকুমেন্ট টার্ম ফ্রিকোয়েন্সি। এবং এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাভয়েড করতে, যেগুলো ডকুমেন্টটা একদম মিনিমাম আছে, যে 1% কম আছে আর 5% বেশি আছে, এইগুলোকে অফ করে দাও। তো সেরকম একটা ডকুমেন্ট টার্ম ফ্রিকোয়েন্সি ম্যাট্রিক্স তৈরি করে ফেলছি এখন, এবং এটাকে আমি সেভ করে রাখতে পারি। আপনি যদি টেস্ট সিএসভি যান, তাহলে এখানে আমি সেভ করে এই ফাইলটা ওপেন করে দেখাই যে এটার মধ্যে আসলে কি ধরনের ডাটাটা যাচ্ছে, ওই টেক্সটটা কিভাবে কনভার্ট হয়ে গেল। দিস টেক্সট ইজ কনভার্টেড টু হুইচ ফর্ম, ব্রাউজ, টেস্ট, এই যে, অর্থাৎ অ্যাবান্ডন, এগুলো হলো সব এক একটা ওয়ার্ড, হিউজ ওয়ার্ড লিস্ট, এক একটা কলাম হয়ে গেছে। ঠিক আছে, এবং আর প্রত্যেকটা ডকুমেন্ট হলো ডকুমেন্ট আইডি কি, আমার মুভি টাইটেল, এই যে মুভি টাইটেল ব্রেভহার্ট ছিল মনে হয় 4th বা 5th টাইটেল, এই যে ব্রেভহার্টের মধ্যে যা যা ডেসক্রিপশন দেখেন কোথাও হয়তো একটা 1 পাওয়া যাবে, এই টার্মটা আছে কি নাই সেখানে, সেইটা হলো ডকুমেন্ট টার্ম ফ্রিকোয়েন্সি। ঠিক আছে,
এইভাবে আমাদের এখন কম্পিউটেশনাল স্পেসে চলে আসলো ওই পুরো নিউমেরিক্যাল মানে এই টেক্সটটা একটা নিউমেরিক্যাল এলিমেন্টে ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেল। নাও এইটা দিয়ে আমরা উই ক্যান ডু সাম ওয়ার্ড ক্লাউডিং, উই ক্যান ডু সাম ফার্দার প্রসেসিং। ওয়ার্ড ক্লাউড করার জন্য আচ্ছা আমাদেরকে এটাকে ই করতে হবে, ম্যাট্রিক্সে নিয়ে যেতে হবে। এরপরে ম্যাট্রিক্সটাকে ইনস্পেক্ট করতে পারেন, যে যেটা আমি এক্সেল ফাইলে দেখালাম যে কিছু ডকুমেন্ট এই টার্মগুলো কোথায় কত আছে দেখেন 10 বার আছে হোম টার্মটা এখানে, আইজ উইথ ইসে এইটা। এখন এর ভিত্তিতে আমরা একটা ওয়ার্ড ক্লাউড ফর্ম করতে পারি, যে প্রথম 25টা ওয়ার্ড নিয়ে একটা ওয়ার্ড ক্লাউড দেখাও, সেটা ওয়ার্ড ক্লাউড এখানে হয়ে গেল। সো that is the text. I'm rushing it because we need to finish it because আপনাদের জুম্মার টাইম আছে আর আমারও ইফতারের টাইম হয়ে যাচ্ছে। I need some time before iftar. Now PCA. PCA এর ক্ষেত্রে এক কুইক ফাংশন হলো I think PCA somebody asked last time to show PCA, that's why I have put it here, otherwise I think I should not put it, but for that person's interest যে জিজ্ঞেস করছিল PCA এর ক্ষেত্রে আমরা কেন করি, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস করে আসলে আমরা মডেলিং ডেভেলপ করি, যে আমাদের যদি মাল্টিপল ডাইমেনশন থাকে এই ডাইমেনশন গুলো দিয়ে তো আসলে অনেক কিছু এক্সপ্লেন করা ডিফিকাল্ট। যেমন এই ক্ষেত্রে এই একটা নতুন ডাটা সেট, ওয়াইন ডাটা সেট, এই ওয়াইন ডাটা সেটের ক্ষেত্রে আমরা ওপেন করি 14টা ভেরিয়েবল। এখন আমরা চাই যে ওয়াইনের এই যে কাস্টমার সেগমেন্ট এই জিনিসটাকে প্রিডিক্ট করতে গেলে ওয়াইনে আসলে কোন কোয়ালিটি